সেটা কিন্তু নাই আমাদের, একদমই নাই। আর অলরেডি মানে যেই বাচ্চা পোলাপাইন গুলো খেলতেছে এরা তো ভুল করবে, এরা ভুল হ্যাঁ করবে, ভুল করে হয়তো শিখবে, শেখার পরে বা আবার ভুল করবে হয়তো। এটাই এটাই সেটাই। সিস্টেম, শেখার সিস্টেম। তার জন্য যে এনাফ টাইম লাগবে ওইটা তো দিতে হবে। হ্যাঁ, ওই ওইটা তো দেওয়া হয় না। টাইমটা দেওয়ার থেকে বড় কথা হচ্ছে টাইমটা দিল কিন্তু তুমি একটা মানুষের দেখো এসবিএস স্যার, যে তুমি ধরো হচ্ছে একজন মানুষ, আমি একটা বিল্ডিং এর উদাহরণ দিই। একটা বিল্ডিং এ তুমি হচ্ছে ভালো হচ্ছে আস্তর দিতে পারো, ঠিক আছে? আস্তর দেওয়া তো বুঝো, বেসিক্যালি ওই যে সমান করা আর কি, হ্যাঁ, বিল্ডিং এর প্লাস্টার। কনস্ট্রাকশনের ওয়ালে প্লাস্টারটা আস্তর দিতে পারো ভালো। তো তোমারে আমি দিলাম হচ্ছে যে তুমি কাজ করবা হচ্ছে রঙের, হইলো না তো। ইয়াং ট্যালেন্টের জায়গায় কাজ দিতে হইব। যে তুমি রঙে যায় তো তুমি ফাঁক আপ করবা, তুমি তখন আস্তর দিতে আমি পাঠাইলাম শাহানুরে, শাহানুর পারে হচ্ছে রং করতে। তো শাহানুর আস্তর দিব হচ্ছে ভাঙ্গাচোরা, তুমি আইসা জ্ঞান জ্ঞান করবা যে আরে ভাই কি রং করুম, এই তো ফিনিশড হয় নাই প্রোডাক্ট। আর শাহানুর তোমার রং দেখা কইব, ও তো রং করতে পারে না। আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের সিচুয়েশনটা বা ক্রিকেটের যে পোলাপাইন্ডি রে আমরা চান্স দেই, হ্যাঁ জোড়াতালি দিয়া চান্স দেয়। এবং আজকে তো এই যে সোহানের যে ইনিংসটা, বা সোহানের তুমিও তো আমরা অফলাইনে যখন কথা বলতেছিলাম ওই সময় তো আমরা দেখতেছিলাম, মানে বলতেছিলাম যে সোহানের এভারেজ কিন্তু অনেক হাই। তো এই এভারেজ নিয়ে ওকে আসলে 3 ফরম্যাটেই টুকটুক করে চান্স দেওয়া উচিত। যদি 3 ফরম্যাটে না হয় 2 ফরম্যাট দিয়ে শুরু করুক, 1 ফরম্যাট দিয়ে শুরু করুক, রেগুলার করুক অ্যাটলিস্ট। বিকজ এই পঞ্চম পাণ্ডব অলরেডি, রুবেলও বেশি দিন নাই শাহানুর অ্যাটাকে, ধরো 10 বছরের উপর হয়ে হ্যাঁ সিনিয়র প্লেয়ার যারা ছিল ইসে বোলিং এ, তাদের মধ্যে তো মাশরাফি চলে গেছে। তো রুবেল যে আছে, রুবেলও বেশি দিন নাই। এইদিকে আমাদের ব্যাটিং এ যেসব মানুষজন আছে তারাও কিন্তু বেশি দিন নাই, শেষ হয়ে যাবে। তো এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু দেখা লাগবে একটা কি বলে একটা ব্যাটিং অর্ডার যেখানে হচ্ছে এরাই খেলতেছে, আফিফ, সোহান, মোসাদ্দেক, যার 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 কথাই তোমরা বলো তারাই খেলতেছে, এটাই দেখা লাগবে। যে জাফির হ্যালো, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছে। খোকন ভাই ঈদ মোবারক জানাচ্ছে। ফারাবি ঈদ মোবারক বলে এখানে বিগ ফ্যান, জাফির মজা নিচ্ছে। মুবারক এইচপিটিভি রাফি হোসেন, মোহাম্মদ সাইফুল্লাহ, এন্ড দেন ফারাবি আর বলতেছে যে আজকে তো মিঠুন ভাই সমালোচকদের যোগ্য জবাব দিল। হ্যাঁ, যোগ্য জবাব দিল আসলে। 60 বলে 30 রান করে আমার মনে হয় তার প্লেসটা মানে জাতীয় দলে, হ্যাঁ জাতীয় দলে এটা মানে লাস্ট স্ট্রটা মনে হয় চলে গেল তার, বিকজ মানে সোহান তার জায়গায়, মানে মুশফিক উইল বি ব্যাক। সো দ্য স্টার্টিং 11 ফর বাংলাদেশ ওডিআই টিম এট লিস্ট, ঠিক আছে, আমরা যেহেতু লেফট রাইট কম্বিনেশন চাই, তো তামিম আর লিটন থাকবে, ওয়ান ডাউনে সাকিব, তারপরে মুশফিক, তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ, তারপরে সোহান, তারপরে ইউ হ্যাভ ইউর অলরাউন্ডার্স, এর মধ্যে মিরাজ থাকবে, অলরাউন্ডার অলরাউন্ডার এটাই তো মানে এন্ড দেন মানে যে যে বোলাররা আর কি, ওইখানে তাসকিন থাকবে, মুস্তাফিজ থাকবে। বাট ওয়ানডে টিমটা আসলে একটা শেপ নিচ্ছে, মানে দিন শেষে আমরা যেমনি হোক না কেন এই মানে হজবরল প্রসেসের মধ্যে দিয়েও আমরা কিন্তু একটা মানে 11 পেয়ে যাচ্ছি, যেটা হ্যাঁ যেটা যে খেলা এমনি দেখতেছে একটা লেম্যানও বলতে পারবে ও আচ্ছা ওকে তাইলে আমরা তো দেখতে পারি সামনে, বা ওকে তো আমরা তাইলে টিমে দেখতে পারি সামনে। সোহানের আজকের ইনিংসটা কিন্তু মিঠুনের আউটটা দেখছো না? মিঠুন কিন্তু শটটা মারার পরে খুব গৌরবের সাথে, মানে ও শটটা মারার পরে সে কিন্তু লাইক আরে মারছি একটা শট, মারছি মানে লাগবে ফাইনালি ব্যাটল লাগছে আজকে। আমি মানে মিঠুন যেরকম বাংলাদেশের হয়ে ইনিংস খারাপ সব যে খেলছে তা না, কয়েকটা ইনিংস ভালো খেলছে, বাট ওর আসলে মানে আমরা যদি অ্যাজ আ টিম যদি আগাইতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের যে প্লেয়ার গুলি লিমিটেড তাদের থেকে একটু একটু করে সরে আসতে হবে। যেরকম সাইফুদ্দিন বাংলাদেশ ক্রিকেটের ফিউচার হইতে পারে না, মিরাজকে নিয়েও প্রশ্ন থাকতে পারে যে মিরাজকে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের ফিউচার কিনা, মানে বাংলাদেশ ক্রিকেটকে সাকিব তামিমের লেভেলের পারফরমেন্স
দিবে, এটা কি ফিউচার, নাকি সাকিব তামিমের থেকে বেটার পারফরমেন্স আসতে হবে সেটা ফিউচার? এটা মাথায় রাখতে হবে। আমরা যদি মনে করি যে আমাদের শাহানুর, মিঠুন হ্যাঁ। মিয়া যেহেতু বলতেছিলা, মানে হুম। মিঠুনের যে ইনিংসটা খেলছে, এই ইনিংসটা কিন্তু ধরো মানে হুম। জিনিসটা শুনতে লাগলো, মিঠুনের ব্যাটিংটা বাজে বা দেখতে খারাপ, ও প্রেসার হ্যাঁ। ক্রিয়েট করে, বাট ওয়ান ডেতে কিন্তু এই যে মিডল অর্ডারে আয়সা এরকম কিছু ইনিংস লাগে, সেটা সাকিবও করতেছিল, মিঠুনও সেম জিনিস করতেছিল। প্রবলেমটা হয়ে গেছে ওই জায়গায় যে আমার টিমে যখন মানে একই রোলে একই রকম ভাবে দুইজন খেলতেছে, তখন যে প্রবলেম হয়ে যায়। কিন্তু ওই যে মানে হোল্ড করে রাখার যে ব্যাপারটা, ওইটা কিন্তু দরকার হয়। মিঠুনের কিন্তু ভুল করে আমি রাখাটা কিন্তু দরকার মিঠুনরে হয়। ই করতেছি না ব্রো, দিয়ে হবে না ভাই। আমি কিন্তু মিঠুনরে সেভ করার চেষ্টা করতেছি না। আরে আর্লিং হ্যাঁ। হ্যাল্যান্ড টু চেলসি হবে না, হবে না। You hear as well, Super Saiyan Rahul. গোকু না, এটা ঠিক আছে, you deserve that after winning the Champions League, after being having one of the best. I was following the Euro and Copa trend. Xhaka, Neymar, সবগুলোই তো করছিল blonde with the black beard. Yeah. Now you deserve it. You've earned it. কারণ জিনিসটা হচ্ছে যে at the end of the day, like I have to say, the team that Chelsea have right now, the midfield you guys have, N'Golo Kante, and then Jorginho, and then Kovacic. Yeah. এন্ড I think what we will do now is ওরা অনেকগুলো স্কোয়াড ডেপথের কয়েকটা প্লেয়ার বিক্রি করে হালান্ডকে কিনবে, which I think is more of a glamorous thing, but I think the squad will suffer as a result. যেমন জিরুডকে ছেড়ে দিচ্ছে, এব্রাহামকে ছাড়বে, I think গিলমোরকে লোন করে দিচ্ছে. So a lot of the depth players are already leaving. What I'm guessing is the marquee signing কিনবে একটা Haaland or একটা most probably like a Rice or a Chumani or Kamara, either CDM. So that's what they'll do. I don't know if it'll work, but I think I think Chelsea should go for because you have enough like non-glamour signings in your team, non-glamorous players in your team. I think like Haaland or মানে ওই টাইপের একটা গ্ল্যামার সাইনিং দরকার এখন চেলসি। The club, that's the missing piece. Not just from a football perspective, I think marketing. No, from marketing and every perspective. Which like my thing is that Haaland পাও কি না পাও, like the next signing, এই জন্যই like you guys are in a very good position. You in this pandemic, I think you're the richest club in the world right now, the most financially stable club in the world right now. But Man United are having a good window. They're strengthening in positions that I'm not sure বলছি they need. Right winger, center back. ম্যান ইউনাইটেডের ব্যাপারটা কি, যে ম্যান ইউনাইটেডের এটা কিন্তু তাদের লাইক জায়গায় জায়গায় পড়ে যাচ্ছে, মানে the pieces are falling into their places. হ্যাঁ, মানে for instance, হ্যাঁ, একসাথে করে নাই, like for example last season like Varane for instance, it's not like যে ম্যান ইউনাইটেড did great stuff to get Varane. What's happening is Real Madrid have messed up, Real Madrid have fucked up, and as a result they're gonna get a player that's like running down this এই জায়গায় তোমরা যেরকম ই করতেছো না, যে প্রেস ভারানকে নিয়ে না, যে ইউনাইটেডের সাইনিং Maguire কিন্তু ইউনাইটেডের সাইনিং গুলো নিয়ে আমার একটা সে হচ্ছে লাস্টবার যখন কাভানি আসার পরে কিন্তু আমাদের প্যানেলিস্টে ম্যাক্সিমাম অফ দ্য প্যানেলিস্ট কাভানি নিয়ে নেগেটিভ কথাই বলছিল। আই ওয়াজ দ্য ওই মাইনর পিপলদের মধ্যে একজন, যারা হচ্ছে বলছিলাম যে কাভানি উইল বি আ হিট নট ফ্লপ ইন ইউনাইটেড ফর ফার্স্ট সিজন। কাভানি কিন্তু এই নেক্সট সিজনে অ্যাকচুয়ালি পারবে কিনা আই এম ডাউটফুল, কারণ কাভানির যদি তুমি ক্যারিয়ার প্রোগ্রেসটা দেখো, কাভানি কিন্তু এইরকমই। কাভানি এক সিজন ভালো করে নেক্সট সিজন ড্রপ খায়, না হলে কাভানি এখন সুয়ারেজের মানে লেভেলে থাকতো বা অ্যাগুয়েরোর লেভেলে থাকতো, ওকে নিয়ে যে প্রেইজটা করে সেটার কিন্তু ওই লেভেলে থাকতো। কেন করে না? কারণ ওর ওই কনসিস্টেন্সিটা নাই অ্যাট দিস মোমেন্ট। যেই জিনিসটা করতেছে ইউনাইটেডের অবশ্যই একটা রাইট উইঙ্গার লাগতো, কিন্তু এত দাম দিয়ে স্যানচো পিছনে না, যে ওদের আসলে লো বাজেট একটা রাইট উইঙ্গার কিনা, ওদের ফরওয়ার্ডটারে আর একটু নাম্বার 9 ইজ নিডেড। একটা নাম্বার 9 দিয়ে পুরোটা সিজন যেটা করবে হচ্ছে গ্রিনউডকে স্ট্রাইকার খেলাবে এই সিজন।
মানে ওইটা যদি করতে পারে তো ভালো, কিন্তু ওদের তো ওই যে ভাই ইনজুরি লাগাই থাকে, বুঝেন না? আমি আই এম সেইং যে ওদের স্কোয়াডে কিন্তু ওই রকম যে স্কোয়াড প্লেয়ার ফুল সিজন মানে ভালো খেলুক খারাপ খেলুক সে ইনজুরি খাবে না, এইরকম প্লেয়ার কিন্তু আপনাদের টিমে আছে ভাই। এই কারণে কিন্তু আপনাদের ধরেন একটা ব্যালেন্স হয়ে গেছে যে আচ্ছা ও ফিট থাকবে, এটা কিন্তু অনেক বড় ইউএসপি ভাই একটা প্লেয়ারের জন্য, ফিট থাকা। যে জিনিসটা ওরা করতে পারে, আমি যেটা আমি সাসপেক্ট করি, পগবাকে বিক্রি করে আইদার সাউল নিগেস বা লাইক এ সিএম, আর সিএম উইজ মোর ডিফেন্সিভ মাইন্ডেড, বাট সামনেও যেতে পারে বক্স টু বক্স এরকম ওদের একটা এখন ভাই ওই যে মানে মানে ভারান বা একটা সিবি তো লাগবে মাস্ট, সাথে রাইট উইঙ্গার নিচে ঠিক আছে ভালো, কিন্তু এরপরে ওদের মানে ওই ডিএমটা খুবই দরকার ভাই। ডিএম ছাড়া মানে চলবেই না ভাই, চলবেই না ভাই। ফ্রেডকে আমি I would sell Fred. I would sell Pogba and Fred and go for a specialist DM and a CM, or just DM. At least next season এর জন্য you could have McTominay and as a backup. You can maybe promote Van de Beek to the first team and have a CDM. So there other options আছে. Van de Beek can't play CDM. But Liverpool actually, by the way, Liverpool Henderson ke liye, is Henderson going to stay? Like, or are they going to look to sell him? Like I heard PSG are for Henderson. এই কন্ট্রাক্টের পরে কি হবে that's not sure, but he is going to stay for the next 2 years, that's for sure. Also তার মানে দরকার হলে ফ্রিতে ছেড়ে দিবে, but they're not going to sell him. Guys, what do you make of our new signings? They look the same. Amber, Sambi Lokonga. I think Arsenal are going for the right profile, because Arsenal যদি এখন প্রথমে শুরুতে they were going for Jules Kounde. I'm like, Jules Kounde জীবনে Arsenal যাবে না এখন. At the current state Arsenal are in right now, he will not do that. So you go for the ট্রিগার করি আপনাকে ট্রিগার করি। আজকে স্পার্স হচ্ছে ব্রায়ান গিলরে সাইন করাইছে। হ্যাঁ, who is this guy? এটা কি ভালো? He's good in he's good in pass, but I don't think it's a very typical Spurs signing, and a potential player, not as if you would Premier League. It's a parity signing, so ভাই কাহিনী হচ্ছে ব্রায়ান গিলরে মানে ওইভাবে করে ধরেন হাইপটা প্লেয়ার না, আন্ডাররেটেড প্লেয়ার। আমি বলি এরিকসন যখন আসছিল না, ও কিন্তু ওরকম হাইপ ছিল না এএক্স থেকে। উই নিউ ওর ট্যালেন্ট আছে, বাট এই প্লেয়ারটা কিন্তু ভালো ভাই, মানে খুবই ভালো। মানে এরিকসনকে সং হিউংমিন এরিকসনকে যখন কিনছিল, ওদের কিন্তু সেরকম হাইপ ছিল না, ট্যালেন্ট আছে। উই নিউ ওদের ট্যালেন্ট আছে, নাম্বারস আর গুড, বাট ইটস লাইক দ্যাট আন্ডার দ্য রেডার স্পার্স সাইনিং। এটা পটেনশিয়াল প্লেয়ারকে সাইন করতেছে যে who will get better at Spurs. That's what I feel like Spurs are very good at. Get better. Arsenal are doing the same. Arsenal bought some good players. Lokonga is a profile that they should be going for. ভাই মানে ওর সবথেকে বয়স কত? 21. Ben White তো Ben White is 23. Ben White যাকে কিনতেছে সেন্টার ব্যাক রিপ্লেসমেন্ট। তবে আমি রাহুল ভাইয়ের সাথে এটাতে একদম মানে 100% এগ্রি করি যে তোমরা অ্যাকচুয়ালি এখন তুমি যেরকম বলো যে ভাই আমি এই বড় প্লেয়ারের পিছনে যাচ্ছি, আমার শুনে হাসি লাগে যে এটা হবে না। এন্ড অফ দা ডে এইটা ধরো তোমার 10টা ট্রাই করলে এর মধ্যে একটা বড় প্লেয়ার তুমি পাবা বা আসবে। বড় প্লেয়ারের দরকার নাই আমাদের। সো এখন দরকার নাই। আমি বলি শানুর, remember Liverpool before they signed Van Dijk, before they signed Alisson, ওরা কিন্তু আস্তে মানেকে কিনছে, সালাকে কিনছে, মানে they were not big players then, মানে they were potential players. কিনে একটা স্কোয়াড বানাইছে, the team chemistry was great, they believed the manager, and you could tell the squadটা is going places. ওটা আর্সেনাল করতে হবে। আর্সেনাল তো এখন ওই যে you said to believe in the manager, right? I don't know. The biggest test is the manager. Yeah, biggest problem will be the manager. Even preseason দেখা যাচ্ছে যে মানে performances are not improving. If it's preseason, performance কিন্তু I actually disagree. I think performance is there, but the results aren't there. মানে scoreline থেকে বোঝা যায় না। আমি কে ওনাকে জাস্ট ডিড a Messi in preseason. ও চাই মিডফিল্ড থেকে বল নিয়ে ড্রিবল করে গোল দিচ্ছে। কোনাতে ইব্রাহিমা কোনাতে হ্যাঁ Oh man, he started for Liverpool. So I wouldn't but care. আমার মনে হয় কি যে রাহুল, like all the teams are like improving their defense. আমরা যেরকম Ben White কে নিছি, Gabriel Ben White, that seems like a good center back pairing. মানে I don't know the last time we had a good center back pairing
since Koscielny and Mertesacker maybe. Even then, it's not like a great. Koscielny and Vermaelen for a But couple of years was decent. I would say better. Mertesacker was better. Vermaelen এর থেকে. And now I think finally we have like a center back pairing that can be one of the best in the Premier League. Only weakness is they're very young. So young means center back. Young means mistakes. It's natural because you read the game as well when you're young. Yeah. So আমি ওইটাই দেখছি তোমাদের at this point আমার কাছে যেটা মনে হয় তোমাদের at this point যা করতেছো সব ঠিক আছে, তোমাদের লেনো and এমি মার্টিনেজ সোয়াপে চলে যাওয়া উচিত, কারণ এমি মার্টিনেজ ইজ এ গাই যে এমি মার্টিনেজ ভ্যালু তো এখন বেশি, মানে বলতেছি আর কি ভাই রাহুল ভাই যাই লাগুক, কারণ এই ডিফেন্সের পটেনশিয়াল আছে, এই সিবি গুলার একটা পটেনশিয়াল আছে যে এরা ভালো করতে পারে, এদের পিছনে একটা লিডার দরকার বা এদের সাথে একটা লিডার দরকার। এমি মার্টিনেজের ওই ক্যারেক্টার কিন্তু আছে এমি মার্টিনেজের, এবং এমি মার্টিনেজ থাকলে এমি মার্টিনেজ তো ভাই টপ ওয়ার্ল্ডের টপ 10 গোলকিপারের মধ্যে চলে আসছে উইদিন 2 ইয়ার্স আই উড সে, স্পেশালি কোপার পর he is that good, there's no denying it, it's not that way. At the end of the day, দুই মাস খেলা দেখাইছে, that's why আমি কিন্তু একদম শুরুতে লাইক স্ট্রিম গুলি আমরা যখন করতাম একদম শুরুতে when I saw Emi Martinez আমি কিন্তু লাইভেই বলতেছিলাম যে this guy is gonna replace Leno, I think he's better than Leno for our system, আমি তখন থেকেই বলতেছিলাম, I was one of the first যে বলতেছিলাম যে this guy should be in the team. এখন now everybody is on that bandwagon, but at the same time আমি এটা রিয়েলাইজ করি যে as a pure keeper Leno's probably just a bit better than Martinez, but at least he fits our Leno is a shot stopper, we've seen the best of him, but at the same time if Arteta wants to play out of the back, he's not he's looking for a goalkeeper. He's looking for another younger goalkeeper যে ব্রিটিশ like Johnston or Ramsdale, and I think ওই যে homegrown কোটার একটা ব্যাপার আছে with like backup নাকি, are they going to be challenging backup আমাদের টার্গেট হচ্ছে ব্রিটিশ under 25 and Premier League proven. Arteta you can tell Arteta is influenced by David Moyes because he's making signings. He has that. He's influenced by Pep, obviously, but he also has that David Moyes influence in him as well. So, loyal player. Arsenal transfer request our chance home. Like he's not going to those. In chances, I'm not. This level is. I want to go to a bigger club or whatever the hell. It's Arsenal history, especially under Wenger last year after they moved to the Emirates. Our our chance come. They're spending. That's a good thing. They're spending. They're showing ambition. শানুর আমার কাছে যেটা খুব অকওয়ার্ড লাগছে যে লেনো আর এমি মার্টিনেজ কিন্তু দুইজনের বয়স প্রায় সেম। এমি মার্টিনেজ উল্টা 1 বছরের জুনিয়র মনে হয় লেনোর থেকে, এন্ড এমি মার্টিনেজ যখন ভালো করতেছে তোমাদের অ্যাকচুয়ালি ডিফেন্সে ডিফারেন্স মেক করতেছিল। আমি বলতেছি না ভালো কিপার খারাপ কিপার, বুঝেন কিন্তু রাহুল ভাইও যে আমি কিন্তু স্কিলস এর কথাই যাচ্ছি না, যে বেসিক্যালি এখন আপনি হয়তো ভালো কিপার না, কিন্তু আমার টিমের যে ডিফেন্ডার গুলো আছে তারা মোর কমফোর্টেবল উইথ ইউ এবং ওরা পারফর্ম করতেছে আপনি পিছনে থাকার কারণে, ঠিক আছে? সো ওই অবস্থায় এমি মার্টিনেজকে ওরা ছাইড়া দিল, যেখানে এমন না ওদের বয়সে অনেক ডিফারেন্স। লেনো যদি ধরেন 23 ইয়ার্স ওল্ড হইতো, সেখানে এই যে একটা ফ্যাক্টর হয়ে থাকতো। ওইখানে খালি আর্সেনাল ট্রাস্ট করে নাই এমির উপরে, প্রবলেমটা হচ্ছে ওইখানে। কারণ অ্যাট দ্যাট টাইম এমির প্রাইস ছিল কম, মার্কেট প্রাইস ভ্যালু ছিল কম, লেনোর মার্কেট ভ্যালু ছিল বেশি। এখন লেনোর মার্কেট ভ্যালু এমির থেকে কম, এবং এমি প্রায় 30 মিলিয়নের মতো এক্সট্রা মার্কেট ভ্যালু অ্যাড হয়েছে ওর তখনকার মার্কেট ভ্যালু থেকে। এবং লেনো জি ভাই বলেন। আমি বলতেছি এমি মার্টিনেজ তো হিজ হ্যাপি এট অ্যাস্টন ভিলা, এখন তো আর আমার মনে হয় না ও চেঞ্জ করবে ভাই। ওরে আর্সেনাল ডাকলে ভাই ও লক করে চলে আসবে ভাই, হোম গ্রোন না, হি লাভ আর্সেনাল ভাই। ইমোশনাল ফ্যাক্টরটা রাখতে হবে ভাই, ইমোশনাল ফ্যাক্টরটা রাখতে হবে। দিবে না আমার মনে হয়, এক সিজন at this moment ওই যে কি বলে I don't know ফার্স্ট চয়েস কিপারের পজিশনটা নিয়ে লাইক চেঞ্জ করবে কিনা। আর্সেনাল আর একটা ক্লাব যে ওই যে কি বলে লাইক একদম
অন্য কোনো ক্লাবকে খুব একটা ডিসরাপ্ট করে একটা ট্রান্সফার করে, মানে ট্রেডিশনালি আমরা করি না, বাট রিসেন্টলি আবার দেখা গেছে যে আমরা করিও কয়েকটা, যেরকম টমাস পার্টের যে ডিলটা ছিল ওটা আমরা কিন্তু অ্যাথলেটিকোকে ভালো লেভেলের প্যারা দিয়ে তারপর আমরা লাস্ট মোমেন্টে নিছি, বাট ইউজুয়ালি আমরা ওই টাইপের ট্রান্সফার করি না। বাট আমাদের অ্যাস্টন ভিলার সাথে একটা চুক্তি আমি করা উচিত, কারণ তারা যে দুইটা বিট করছে ফাউল, তিনটা বিট করছে স্মিথ রোয়ের জন্য, মানে Smith Rowe is gonna sign a new contract with us. That's almost done and dusted. ওরা মানে কোন দিক থেকে কোন সাহসে এটা চিন্তা করতেছে যে তারা এটা করে, I don't know. তার উপরে বুয়েন্ডিও নিয়ে চা করলো। হ্যাঁ, বুয়েন্ডিও নিয়ে ওটা তো I think that was a bit of you can tell by the profile of signings that Arsenal are going for. They were interested in Buendia. They were interested. Buendia is one of those. Is one of those players that Arsenal were interested, but I think primary target is someone else. Like for instance, Bissouma. I think the first one is Odegaard, because Odegaard already has been there for 6 months. He has a bit of familiarity and he has unfinished business at Arsenal, I feel like. So আমার মনে হয় কি যে ওডেগার্ডকে ওরা চায়, মানে আর্টেটা somehow thinks যে ওডেগার্ড can be like, মানে ওডেগার্ড আর স্মিথ রোকে একসাথে খেলাইতে পারে, তো একটু লিডারশিপও আছে ওডেগার্ডের। ওরা ক্যাম্প কিনতেছে না because I genuinely believe ওদের বিশ্বাস আছে যে রিয়াল মাদ্রিদ will loan ওডেগার্ড near the end of the window, আর কি এখন হয়তো বা পাবে না, but they'll have to play their waiting game. ভাই ওডেগার্ড এবার আর লোনে যাবে না ভাই, এটা শিওর থাকেন, কারণ গেলে ট্রান্সফার হবে। মাদ্রিদ কোনো ট্রান্সফার করতেছে না এই সিজনে। আচ্ছা, is this true about James Maddison by the way? James Maddison কি 60 মানে 70 মিলিয়ন দিয়ে কিনতেছে? I think that's not good business in my opinion. আমার মনে হয় না জেমস ম্যাডিসনের জন্য এখনো কোনো বিগ টিক তো করে নাই। Just because the club is interested in Madison doesn't mean যে মানে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে শানু, বুঝছো, জেমস ম্যাডিসনে যাওয়ার আগে আমরা তো ডিএমটিএম নিয়ে কথা বলতেছিলাম, এই যে বিসুমা প্লেয়ারটা, বিসুমারে কেন তোমরা বা ইউনাইটেড এখনো মানে ওরে টান দেওয়ার চেষ্টা করতেছো না? তোমাদের তো এটা হলো বান্দা, এরকম একটা প্লেয়ার লাগবে, এবং ইউ কান্ট এফোর্ড এনডিডি এফোর্ড করতে পারবে না। ব্যাপারটা কি আমি যা বুঝতেছি যে অ্যাফোর্ডেবিলিটির থেকেও ব্যাপারটা হচ্ছে যে আর্সেনালের বিসুমাকে নিতেছে না বিকজ প্রবাবলি দে সি হিম অ্যাজ বিং টু মাচ লাইক পার্টে, এন্ড ওই প্রোফাইলের আরেকটা প্লেয়ার আমরা নিয়ে নিছি লোকোঙ্গাকে, মানে অ্যালবার্ট সাম্বি লোকোঙ্গা। বিসুমা লোকোঙ্গা এখন নিবে দে ওয়ান্ট গোইং ফর লাইক মানে হ্যাঁ আর্সেনালের এখন আইডিয়ালি যেটা দরকার যে একটা পার্টনার ফর পার্টে, যে ওকে মিডফিল্ডে পার্টনার দিবে, মানে জাকার রিপ্লেসমেন্ট, লাইক the partnership between Pogba and Kante or Kante. Right. মানে আমি যদি বলি প্লেয়ার বাই প্লেয়ার চেঞ্জ যদি আমি বলি, লুইসের রিপ্লেসমেন্ট হচ্ছে বেন হোয়াইট, আপগ্রেড देयर পোটেনশিয়ালি, এন্ড সেবায়োসের রিপ্লেসমেন্ট হচ্ছে সাম্বি লোকোঙ্গা, পোটেনশিয়ালি অ্যানাদার আপগ্রেড। যে এখনো মানে they're still trying to get Xhaka to leave so that space opens up that they can Xhaka মোটামুটি হয়ে গেছে। the latest on it is that Xhaka ডিলটা রোমা আর কি আর্সেনাল একটু দাম বাড়ায় নিছে, তো মানে অ্যাস্কিং প্রাইস বাড়ায় নিছে, তো বিকজ জাকা একটা গুড ইউরো, সো ওইটা আর কি ম্যানেজ করে দেন জাকা উইল জয়েন ওদের পর্তুগালে কিছু প্রি-সিজন ম্যাচ আছে। এগুলো ধোকা, জাকা রেডি হলো ধোকা, ইউরোতে ভালো খেলছে এরপরে যায় ক্লাবে যা জাকা সেই জাকাই হয়ে যাইবো, এডি জাস্ট ধোকা ভাই। ইউরোতে আসলে প্লেয়ার কিনা উচিত না, বিকজ ইউরোতে অনেক সময় প্লেয়ার ভালো খেলে। ভাই এখানে কিন্তু এটা আমি এগ্রি করি রাহুল ভাইয়ের সাথে। রাহুল ভাই, ইন্টারন্যাশনাল টিমে হয় কি অনেক সময় ওই যে গ্রুপে একটা টুর্নামেন্ট, একটা নকআউট টুর্নামেন্ট আমি মানে হুজুকে আমি ভালো খেলা ফেলাইলাম, যে ওই যে ইসে ঝড়ে বকো বলবো না, মানে ওইটার মোমেন্টাম চলে আসছে বা মোরাল অনেক হাই। Chelsea I really wanted to buy, this is back in 2009-8 এর দিকে, Arshavin, after he had that amazing Euros, কি খেলা দিছিল, তারপর আর্সেনাল গেছে, তারপর হচ্ছে না কিনে ভালো হয়েছে আর্সেনাল, তারপরে যখন এভরি মানে উইকলি খেলা হচ্ছিল তখন লেভেল যেভাবে পড়ছে, মানে ফিজিক্যালিটির সাথে আর ডিল করতে পারে না পিএল এর। I think মানে ওই জায়গায় আর্সেনালের এবারে ট্রান্সফার উইন্ডো প্ল্যানটা ফাইন। আমার খালি লোকাটেলি ডিলটা নিয়ে একটু মানে মেজাজ খারাপ হইতেছে যে এটা কেন তারা ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ
প্লেয়ারের মানে আর্সেনাল যদি অপশন থাকে হি ওন্ট সে নো, বাট হি উড রাদার গো টু ইউভে বিকজ হিজ ফ্যামিলি ব্রো হি উইল সে নো। তুমি যেটা বললা না সুন্দরভাবে আর্সেনালে একটা অপশন থাকলে হি ওন্ট সে নো, হি উইল ডাইরেক্ট ওয়েট ফর ইভেন্টাস দরকার পড়লে। হ্যাঁ। Italian player their first priority is থাকবে। always হ্যাঁ। Juventus or Milan. মানে না সিচুয়েশনটা হচ্ছে যে ইউভের সাথে যদি সাসোলোর ডিল না হয় মানে which is He very will wait for unlikely. another season. He will wait for another season. That's I the mean, thing, bhai. Juventus will get Locatelli a season now. ভাই দে আর মানে রাহুল ভাই ইটালিয়ান প্লেয়াররা অনেক অ্যাম্বিশিয়াস না, যারা অ্যাম্বিশিয়াস তারা ইতালি থেকে বের হয়ে গেছে অলরেডি, ঠিক হ্যাঁ, আছে? like Verratti, ভেরাটি, দেন হচ্ছে এই যে তোমার জিজি, Donnarumma, দেন জর্জিনিও, এরা কিন্তু Italian players are a lot like English players. They like their own domestic league. They Yeah. don't Yeah. like to play abroad. Quite exceptional case. হুম। And Bhai, they prefer to oh. play. আমার মনে Obviously. হয় কি the more likely signing that we're gonna get is Ruben Neves, but এই সিজনে বাট আই অলসো থিংক একটা জায়গায় আমি খালি ডিসএগ্রি করব, ইউভে যদি এই সিজনে এই উইন্ডোতে যদি না নিতে পারে লোকাটেলিকে, আই ওয়ন্ট রুল আউট অ্যান আর্সেনাল মুভ, বাট আমি পার্সোনালি আমরা যেরকম ভাবে এমবাপ্পেরে নিব না, তাই না? তোমরা Mbappe is going to Real Madrid. এইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা পয়েন্ট বলছে এসপিএস স্যার। তোমাদের কিন্তু একটা মানে বড় সাইনিং দরকার। লিভারপুল যেমন করে ট্রান্সফার মার্কেটে আগাচ্ছে, আমার আজকে দুইটা খাসি বেচি তো তারপরে কিনবো। হ্যাঁ, এই Liverpool আমার will have মনে to হয় কি begin যে a rebuild. এক দুই বছরের মধ্যে they'll have to begin a rebuild. So they'll have But- to সিজনে রিবিল্ড করবে। you look at the Liverpool, হ্যাঁ, you look at the Liverpool front three, right? এত বয়স হয়ে বছর যাচ্ছে। মানে তোমাদের front three বয়সও হয় নাই, I would say যে It's not, একটা no, it change is. up But দরকার। when they started, they were 25, 26, I think 30. Yeah, And the way that Liverpool play, the amount of pressing they have to do. এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে হেক্টিক একটা ওয়ার্কলোড থাকে সবসময়। I think তোমাদের এবং তোমরা লাস্ট সিজনে তোমাদের স্টার সাইনিং ছিল থিয়াগো, যারও কিন্তু বয়স কম না। So, And he's basically he's Ronaldo's replacement. হ্যাঁ। Thiago is He's Yeah, basically Ronaldo's Wijnaldum replacement. হ্যাঁ, যদি কোভিড and- না হতো তাহলে লাস্ট সিজনে আমরা ওয়েনালডামটা ছেড়ে দিতাম। ও মা এসবিএস এর দেখি ওয়াইনালডামের ছবি দিয়ে He is a great player, ভাই। What he did, that was so amazing. কারণ ও হচ্ছে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট প্লেয়ার ছিল। ওয়াইনালডামের যত যাই হোক না কেন, ইউ হ্যাভ টু সে যে ওর অ্যাম্বিশন নিয়ে ইউ ক্যান কোয়েশ্চেন, কারণ ও টাকার জন্য ও লিভারপুলে তো থাকেই নাই, ও গেছে হচ্ছে পিএসজি তে, where he had the option to join Barca as well. But Barca is a rebuilding project, ঠিক না? To an extent. Barca is a much bigger club than No, PSG. ঠিক আছে. Liverpool না, না। and Barcelona are bigger clubs than PSG, but PSG are হ্যাঁ। champion next 2-3 বছর ওদের চ্যাম্পিয়ন্স লিগ জিতার স্কোয়াড বানাইছে। চ্যাম্পিয়ন্স লিগ now. জিতার জন্য হইলেও মানে আমি কিন্তু ক্লাবকে দেখি অ্যাজ ফ্যান বেস, গ্লোবাল অ্যাপিল, মানে সবকিছু না, তো আমি তো বুঝলাম, but he's as a project. They মানে taking why projects. is a player like, for instance, why would a player like Rafa Varane be going from Real Madrid to Man United? And মানে এটা নিয়ে I wouldn't say যে ওর অ্যাম্বিশনের সমস্যা আছে। He No, wants to ambition, try- he already played in Spain. He's French. Exactly. Played in Spain for Exactly. 7 years. And There's nothing Man new United for him to are a do. big club. Man United have a big fan base. They have global appeal. ওইখানে ওরা ফাইনালে হারছে ভিলারিয়ালের কাছে ইন দ্য ইউরোপা লিগ, ওরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে জঘন্যভাবে নকড আউট হয়েছে লাস্ট সিজনে। স্টিল দে আর আ বিগ ক্লাব, এন্ড ওর অ্যাম্বিশনকে ইউ ক্যান কোয়েশ্চেন ইট, যে ইউ নো লাইক ও একটা অন্য জায়গায় গেছে যেখানে No, I won't question Ronaldo's ambition because he went to Ambition PSG, নিয়ে কোনো which is problem. to win the Champions League. মানে গেছে তো চ্যাম্পিয়ন্স লিগ জিতার he জন্য। went because he was offered more money. হ্যাঁ, ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় না। Of course, that's one side, but the other side is you, right now, মানে আপাতত right now, squad wise, PSG has a better chance than let's say Barca who or even just maybe not Liverpool, but let's say Barca, then to win the Champions League right now based on squad. Barcelona এক দুই বছরের মধ্যে হয়তো বা will be back. But that's why But let me tell you the truth. Basically, what happened is লিভারপুল ওকে হচ্ছে ওর পারফরম্যান্স এন্ড ফিটনেস এর উপর ডিপেন্ড করে শর্ট টার্ম কন্ট্রাক্ট দিতে যাচ্ছিল। ওকে 34 ইয়ার এজ পর্যন্ত রাখবে। দ্যাট ওয়াজ দ্য থিং। which is fair, which is absolutely হ্যাঁ। correct. EPL এর মধ্যে এটাই করা উচিত।
30 plus gives them a বার্সেলোনা long সেম year contract. প্রোডিজি নিয়ে আগাচ্ছিল, বাট ওয়ারেস ও পিএসজি তে যে ওই স্টেবিলিটিটা পাচ্ছে আর ওই সিকিউরিটিটা পাচ্ছে, দ্যাটস হোয়াট। এইসব বালের and- কথা বইলা লাভ নাই, ঠিক আছে? ওরে টাকা বেশি দিছে, ওই গেছে ভাই। রাহুল ভাই, আপনি যত জিনিসটারে আমি ঠিক আছে, PSG can afford to have ও players স্টেবিলিটির জন্য গেছে, দ্যাটস ইট। হি Why? ওয়ান্টেড আ সিকিউর ফিউচার। the French league is not that strong, so they can still win the league with 30 plus players, but it gives them a better chance in the Champions League. That's the most important thing. They're getting Champions League winning players: Ramos, Wijnaldum, this young goalkeeper. কি জাফির নিজের কমেন্ট নিজেই দেখাও, হ্যাঁ? এবার ইউরোতে দেখা যাচ্ছে the best young goalkeeper, future world's best goalkeeper, Donnarumma. Yeah. They're signing one of the best wing backs in the world, Hakimi. There are signings they're making. You can't question the ambition. I mean, they're Bhai, going. ওদের কোচ ভাই, পচেটিনো ভাই, ভাই, ওরা চাই কি? দ্যাট ইজ দ্য ডিসকাশন। ওরা যে লিগে খেলে, ওরা ভাই, যে এই লিগে জায়গায়- খেলে, শুনেন এই জায়গায় ওদের আমার ওদের ভাই- উপরে কোনো প্রেসারই Man থাকা United উচিত না। coach কিন্তু Ole and শোনেন ভাই, ঘটনা হচ্ছে হেরিটেজ হ্যাঁ, ফুটবল ইউসিএল heritage। জিততে Heritage স্কোয়াড লাগে লাগে। না ভাই, হেরিটেজ লাগে ভাই। maybe Ole, maybe Pochettino, these guys will do well in their new clubs. Experienced manager যে ভালো করবে এমন কোনো কথা নাই। Look at Mourinho, look at মানে Benitez at Madrid, মানে এগুলো তো সবসময় যে experienced manager What do গিয়ে you mean by new club? He's been here 3 years. ওলের ব্যাপারে No, বললো, I'm saying what I'm saying is, I mean, he's been in 3 years. He's done a good job in terms of the squad. Look at the squad he took over. Look at how he's rebuilt. হ্যাঁ, he's a rebuild manager, মানে constantly saying he's a rebuild manager. Anyways, Pochettino-টা কি, as SBSR said, the problem is Pochettino, no one else. The problem is Mauricio মানে Pochettino. the pressure is on এই Pochettino. শানু ভাই, তুমি একটা কি জানি শেয়ার করে রাখছো, বুঝছো? And we can হ্যাঁ, see that. I know. আমি time to Even time ভাই, আমার টুইটার ফিড ও- দেখাবো আর কি। পোচাচিনো কাহিনী না, কাহিনীটা ভাই আমি কম হইতেছে যে এটা ভাই পিএসজি ভাই, ম্যান সিটির কি স্কোয়াড খারাপ ছিল চেলসির থেকে ভাই? না, কিন্তু এখানে ক্লাব ম্যাটার করে ভাই, ক্লাব Pressure of মেন্টালিটি, winning the first. Pressure of winning the Authority. first. অথরিটি কি বলতেছে। আয়শা, ম্যানেজার কিন্তু কথা বলতেছে না ইসের আগে ড্রেসিং রুমের সাথে, যখন আপনি একটা ফাইনাল খেলতে যাচ্ছেন তখন কিন্তু ক্লাব প্রেসিডেন্ট বা ক্লাবের বোর্ড মেম্বারসরা যে তুমি টেনশন নিও না, আমরা তো বার্সার লোকজন যেমনে বলবে বা রিয়ালের লোকজন যেমনে বলবে, পিএসজির লোকজন তো তেমনে বলবে না। ওরা ইজ লাইক যে দিস ইজ আওয়ার চান্স, উই হ্যাভ টু উইন ইট। ওরা তো ডেসপারেট ভাই। এন্ড এই জিনিসটা ভাই অনেক মানে ইফেক্ট পড়ে ফর চ্যাম্পিয়ন্স লিগ অ্যাটলিস্ট ভাই, মানে না হলে ভাই I felt it when I Chelsea first run from 2005 to 12 until we won the first one, 2003 to 12. That ওই প্রেসারটা আমাদের উপর ছিল, and it felt like এটা হবে না, মানে জিততে পারবো না until we first won it. তারপরে even though we didn't do well, we felt like we'll go back there, and then এটা হইছে। That first one is so important, like just like the first league title যেটা লিভারপুল জিতছে 50 বা 60 বছর পর। That first Sammy, share it. Sammy, share it. আমি না তো, আমি শেয়ার করতেছি না, তুমি ও করতেছো। আচ্ছা। সো এখানে আর কি সাকা আর কি খুব সুন্দর একটা মেসেজ পাঠাইছে একটা পিচ্চিকে। ডিয়ার স্টিভ, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং টাইম আউট টু রাইট এন্ড ড্রপ মি আ লাভলি এন্ড এনকারেজিং মেসেজ। ইট মিন্স আ লট টু মি। ইয়েস, উই আর দি আর্সেনাল ফ্যামিলি এন্ড আই এম অনার্ড টু বি পার্ট অফ দ্য ফ্যামিলি। আই উইল টেক দোজ ওয়ার্ডস ফ্রম ইওর লেটার। গেট রেডি টু ফ্লাই উইথ মি ডেইলি। থ্যাংক ইউ। And I will have a word with Jack on your behalf. Jack Grealish, মানে ফ্যানটা হয়তো বলছে get Jack Grealish to sign. So সাকা ওইখানে Rahul bhai, I think this is your first appearance with the hair, right? with the hair. Rahul should I've been watching the Euros with my আমার বাসায় আমার friends ছিল, we watched every game. So my তখন did you guys have তখন shows? You guys had shows, right? তখন We had a few shows, yeah, we did. Yeah. তখন I didn't, but I'm all about club football, man. Club Now, football. how are you liking it? How are you liking it? Do you think it's fading? You're on It's fading, but the fading it looks better with the fade. I feel like. and when it looks more orange, you look like Paul Scholes, abar. Yeah. আমার মনে হয় কি মানে রাহুল's gone into super saiyan mode, you know, which he Nah, should but the be, thing is, because the Chelsea only have problem won. with bleaching is it sort of not ruins your hair, it makes it a bit
কোর্সার আর কি, ভেঙে যায় চুল, বাট ইফ ইউ জাস্ট True. গ্রো নিউ তাইলে তো প্রবলেম হবে না। হ্যাঁ, hair to grow করবে। I'm not আরে balding ভাই yet. এডি পারতেন ভাই, আপনার সুন্দর লাগতেছে রাহুল ভাই। জাফির, রাহুল ভাই, where is Jealous. your camera? তোমার নতুন হেয়ার কাটটা কই? না না, এটা হইলো চুল টুল কাটি না, এগুলা ক্যামেরার সামনে দেখানো যাবে না। আচ্ছা, একটা জিনিস, বার্সা লেজেন্ডস ভার্সেস রিয়াল লেজেন্ডস ম্যাচ at 11:30 or 10:30, what time? ইসরায়েলে না খেলা? আরে আমি ম্যাচগুলা, these are so funny, আমি একটা দেখছিলাম, they're আমার ভালো লাগে না এডি, এগুলো মানে আমার ভালো লাগে। এরা মজা করে, এরা জাস্ট হ্যাঁ। মানে ফর ফান। আমরা ফুটবল খেললে যা হবে না, ধরো রাহুল ভাইরে আমি ধইরা বসে থাকুন যে আপনি তো যাইতে পারবেন না ভাই, আপনারে যাইতে দিব না আমি, এইরকমই তো হয় রাহুল ভাই, ঠিক না? 60 বছরের বুর্জারাও খেলতে আসে, মানে আরে ভাই, ইউনাইটেড বায়ার্ন মিউনিখ ম্যাচে একমাত্র একটা জিনিস দেখা ভালো লাগছিল, দ্যাট ওয়াজ ডেভিড বেকহামের ক্রস গুলা। তাছাড়া খেলাটা এত ফানি বিকজ মানে দে আর ক্লিয়ারলি নট ইন শেপ এন্ড এরা কেউই হ্যাঁ। ওরকম ভাবে খেলতে ইয়ে না। মাথালস ওয়াজ আই থিংক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে তারা একটু চিল করতে আসছিল, তারা এখন খেলাধুলা করবে, দ্যাটস ইট, এটাই হলো মূল গল্প। আর কিন্তু কিছু যেখানে করতেছে এটা কিন্তু ঠিক না ভাই, না তো না। স্পটটা ইজন্ট এ গুড স্পট আর কি। আচ্ছা, আমার কি দুই আমার চেলসি হ্যাঁ, প্লেয়ার একসাথে নেট গেল? আমিও সেটা I was like wondering যে আমার নেট গেল না নাকি অন্য কিছু হইলো। হ্যাঁ, দুইজনেরই একসাথে নেট গেছে I guess, yeah. That has to be something. Wow. And they're not even neighbors. That's something. চেলসি কানেকশন। Hey, Tausif is reconnecting, I guess. আচ্ছা, কয়েকটা কমেন্ট নিয়ে নেওয়া উচিত ম্যাম, অনেক তৌসিফেরও তো যে ডিভাইস ইজ নট কানেক্টেড। হ্যাঁ, maybe wow, electricity or something went. or it's the internet. আচ্ছা, Rahul is back. আচ্ছা, I don't know continue হচ্ছে, I think internet. yeah, কমেন্ট গুলি নিয়ে নেই। সো ইমন ইসলাম, ঈদ মোবারক জানাচ্ছে। আর আড্ডার জায়গা একটাই, হার্ট পিক্সেল টিভি। থ্যাংক ইউ ইমন ফর টিউনিং ইন। ফাহিম, এই মান্থের সেকেন্ড ঈদ কাল, ঈদ মোবারক টু আহমেদ হোসেন স্কাই, মানে সূর্য কুমার যাদব ইজ আ প্রলিফিক প্লেয়ার। ওরে মনে হয় পিচে নামার আগে অন্য কোথাও থেকে 5 ওভার ব্যাটিং করে আসছে, ওর সেট হওয়ার কোনো টাইমই লাগে না। আই এম ওয়াচিং স্কাই ব্যাটিং রাইট নাও, হি ইজ অন 41 from 34. ঈদের আগের দিন মিঠুনের ইনিংসটা দেখার মতো টর্চার না আসলে। আপনার নাম সাউথগেট, সো আপনিও কম টর্চার করেন না ইংল্যান্ড ফ্যানদের। সায়েদ আদিব, সাজ্জাদ ভাই কই? সাজ্জাদ torture. The Southgate, I'm actually in Southgate's side এখন, because I feel like he's done a great job. He overachieved. But he did a great job, ঠিক আছে, but he fucked up, মানে ভালো মতন একটা জায়গায় এসে ও fucked up করলো। He made so many good calls. He made a couple of bad calls last year in penalty te. Apart from that, every lineup, every না selection. না, ও পেনাল্টি না, he played defensive when he knew when his side were actually ahead, মানে theoretically ahead, they could have easily killed the game off. And No, I don't blame him for that. ওটা হচ্ছে টিমরা, the team sat too deep. Like মানে first half তো একই instruction. And আমি কিন্তু বলবো Kane was non-existent. ওই পুরো ম্যাচে Kane was non-existent. Yeah, I think I blame the players a little bit more for that second half. রাইট। But then again, even with that bad second half, ওরা কিন্তু penalty জিততে পারতো. So when it went to the last penalty kick, so they had the opportunity to win. So আমি বলবো না he had a bad tournament. For me, it's if অনেকজন বলতেছে ল্যাম্পার্ড কেন, জেরার্ড কেন, they would not get to the final. Trust me, you would play a better. আমি জাস্ট একটু বলবো রাহুল যে ইংল্যান্ড, if they went into you have a 1-0 lead in the match in the final, right? Within 3 minutes, and after that England didn't try. Exactly, that was the mistake. When you're ahead, শুনেন, the way I see it is, আরেকটা আমি পয়েন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, আমি এই পয়েন্ট একটু অ্যাড করে নেই জাফির। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, First of all, আমি বলি, if it's you're not a matter in penalties, ঠিক আছে, it's not why just a is matter. Saka taking the 5th penalty? He's never taken penalties at Arsenal. The penalties, I agree with you. That's a mistake on this part. But Huge mistake. in terms of they didn't try, I don't think they have that midfielder to try. If you want to control a game, who's going to control the game for England? They don't have that player. I mean, they have a lot of attacking midfielders, but you have to get the ball to them. Anyway, they don't have a Verratti or Jorginho. They don't have a Busquets. They don't have a Toni Kroos. They don't have that player. Other player 9.
The only one I can think of is Ward-Prowse, but he's not a leveler player now. He's a decent player. So England are going to squad. Why does the team have so many right backs and not a Ward-Prowse? You have the one thing they could do is maybe they can turn Trent Alexander-Arnold into that player, but that's a gamble in itself. Trent ke dorkar nai. Trent is a good right back. He's a very good right back. I mean, he's a world-class right back. For me, he's not defensively. He's not defensively. How many right backs did the England squad have? 4, 5? Despite the 3? 3. Are you considering Kyle Walker as a right back or as a centre back? Right back. Right back, right. So you have Kyle Walker and Trippier and Reece James. Tinta. Acha, Tinta, right. You need 3 right backs. I'm not Kyle Walker too. We're seeing him as a centre back. No. You have to understand why I'm backing Southgate here is they don't have a. I understand. Just Southgate in. If you're an England fan, you're probably Southgate in. But at the same time, you're also realizing that what he did in the final is unacceptable because. No, I was unacceptable. He made a mistake. আমি একটু বলবো যে ওর মানে ম্যাচটা when you're ahead game control করা লাগবে না try and score another you have attacking players that wasn't utilize your strengths utilize your players. England couldn't control the game because Jorginho and Verratti were moving the ball খুব তাড়াতাড়ি 5-yard pass here 5-yard pass there. That's fine. আমার কথা কি England তো wrong game plan নিয়ে গেছে পরে. After game plan was what was the game plan? Their game plan was to counter attack, but unfortunately you have to give Italy credit. Second half এত ভালো খেলছে ওরা, the way they control the game. England could not Italy because they're managed by a better manager. They're managed by a better manager. They have better midfield players. সামনে হয়তো বা they have better players, but in the center of midfield and in defense, they think they're better players. I would say যে তাদের midfield কিন্তু শানুর ভাই মানুষজন কিন্তু এটা বলে না, বাট আমার কাছে মনে হয় the double pivot of Rice and Phillips এটা কিন্তু ইংল্যান্ডকে অনেকটা চোক আপ করছিল ওদের ক্রিয়েটিভ সাইড দিয়ে। They were not creating too many না ওদের ক্রিয়েটিভ সাইড থেকে চোক আপ করছে because you're not playing a camp. ওইখানে সবচেয়ে বেশি they were playing Mount, weren't they? They tried Mount. They even played Grealish in a few games. কিন্তু ভাই Mount isn't a very মানে ও ক্রিয়েটিভ আছে, বাট ওর মধ্যেও one of the reasons Southgate likes him is because he's so defensively sound as well. Grealish ওরকম কামলা না Grealish কোনো ওরকম কামলা না সাকা কামলা। When Grealish was Chelsea was very ineffective. He had to be subbed off because he wasn't playing well. I think the Southgate system or England in general in midfield they have a problem. Center midfield attacking midfield and wingers they have plenty of these. Exactly. আমার মনে হয় কি what they're missing is the number 8. They're not missing a number 6. ওদের number 6 দুইটা আছে, ওদের দুইটা world class না হইলো very good দুইটা number 6 আছে. What they're missing is the number 8. লিংক করার জন্য কানেক্টরটা ওদের নাই। ওদের কিন্তু ভাই শুনুন there is a massive difference between their midfield and ওদের অ্যাটাকের মধ্যে লিংকটা নাই। হ্যাঁ, ওদের এই লিংকটার জন্য কম্পেনসেট করছে ওদের ফুলব্যাক গুলা। who will link their play? কি এরকম প্লেয়ার কি আছে ওদের? They don't have a এটাই তো ওদের নাই। That's England's problem. Coordinate selection অপশনের মধ্যেই নাই। মানে who's their I would ideally say Bellingham. But Bellingham is too young. Bellingham is too young. Exactly. Bellingham is going to be a project for 2022. আমি বলি next World Cup England have a very good chance of winning it. Say what you will, overhyped and what not. আমার মনে হয় কি তারা একটা process they do, but the thing is when they come out against technically gifted teams they will always have this problem. They had this in 2018. They had it this time in the final. A superior midfield or a center midfield. কিন্তু রাহুল ভাই আমি একটা কথা বলি, Trippier was having the match of his life. Trippier because the way that Southgate initially set up was Trippier কে ও পুরা ফ্রি রোল দিয়ে দিছিল and Trippier was wreaking havoc from the right. হ্যাঁ, the cross that he gave to Shaw এটা যদি if they were playing in a back four he doesn't get that space কিন্তু he doesn't go forward like that either.
So He because doesn't he's go playing over back- like that, and nor does Shaw come into the middle. Exactly. Trippier is one of the best crossers of a crossers in England team, and and Southgate used Trippier very well in the final, very well in the final. He used the fullbacks very well. Fullbacks very well, and আমি কিন্তু Shannon bhai, I know you won't agree with me, but when they Yeah. were 1-1 down, I don't think he should have brought on Saka. He should have brought on a more creative player. Saka কে নামাইতে পারতো. He could have brought on Saka for someone like he a could have Mount. brought on Sancho, or he could have brought on Grealish. Age. Because আমার মনে হয় কি at that point they needed a more creative player than a somewhat creative / Kamla, which is what Saka is. Saka কিন্তু ভালো track back then. That's the reason Southgate likes him so much. Yes. Mount and Saka, they have ability, but they I have was immense work rate. So that's what Yeah. Southgate likes about them. That's Southgate's philosophy. I understand. ওই জায়গার মধ্যে he can be. That's the next stage. He has to be a bit more expensive. In the front, midfielder তো কোনো option নাই. So এটা আমি ওকে blame দিচ্ছি না. Because ওরা কাকে আনবে? It's not as if what is he going to do? James Ward-Prowse, he can't compete against Verratti or Jorginho. Trust me, পারবে না. But he'll be you also know where England were a little bit behind as well. ওদের set pieces এও কিন্তু ওরা ভালোই behind ছিল এবার. No. Next- They were in every set piece they took, they looked threatening. Every header they were winning. একটা গোল দিছে না ওরা just set piece এ? No, but they were winning every header. What you can say is the conversion wasn't good enough, but the set piece deliveries were good. Were quite Oh good. হ্যাঁ left side থেকে Shaw, and I think right side থেকে it was Mount. Their right set side piece থেকে Mount. deliveries were strong. What was not strong is the center midfield, and কিন্তু মানে also I feel like penalties এর সময় the order he had was completely wrong. not everything was wrong. For me, Harry Kane goes last. For me, Every experienced player মানে takes I don't know, it. So I don't know Raheem how it Sterling worked. takes it, Jack I Grealish don't know takes how it, it worked, Henderson but if takes it. Maguire misses that, Whoever's if Maguire John misses Stones- that, Saka penaltyও নেওয়া লাগে না. Maguire যদি এটা মিস করে, সাকার My penaltyও নেওয়া লাগে takers না. would have been John Stones, would have been Sterling, would have been Grealish, would have been Kane, would have been Maguire. So এই পাঁচজন, not in that order, but these five, the most experienced. কেন? Why I think Maguire this and is- why John I think, Stones? I When think, they I have think Grealish? this is an interesting comment by Grealish Sajid. goes I mean, through not the- every team needs to go through the middle. Look at Liverpool. England can play on the wings and rip things up. Not all teams need a quality number 6. Rice Phillips is good enough. Then they'll have to change their style of play, and they'll have to play a gegenpress. And if you want to play a counter press, And not only just a gegenpress, Sajid, I mean, bro, not only just a gegenpress, they have to play a false nine, which is what Firmino plays, and that's what they cannot do with Harry Kane. Harry Yeah. Kane Not with only that, false it nine. should be done. Harry Kane can do that, but at the same time, they don't. They have to change their structure completely. And in no way is either of Sterling or whoever they play on the right. When they Mane- work like Mane and Salah, can they press like that? I No, don't they think- can't. And other shooting isn't as good as Salah and Mane. Salah and Mane. For me, Southgate did absolutely fantastically. Finally, He did. Finally, he fucked up, and which is where fingers will be raised at him. মানে ওকে যতই ব্লেম করা হোক, I've gained respect for him because কাহিনী হইতেছে রাহুল ভাই আমি একটু বলি হ্যাঁ better squads have done worse for England. হ্যাঁ So you have to look ভাই back. ওইটার রাহুল ভাই। কারণটা was completely different. That was not the manager. That was the manager, and as well as the club rivalry thing. That's gone now. The players didn't perform, whatever the reason. The players Rahul didn't bhai. perform. The Rahul players like the manager. They believe the manager. They're going with the manager. That's the main thing. The England are going in the right direction, and they were. They would be it would be sort of like they would still have deficiencies in the squad despite winning. Like actor number 6 for me, to have a playmaking number 8 or a 6, a deep player. It's a must for me modern game. You need at least one. Actor like. রাহুল ভাই আপনি যে পয়েন্টটা বলতেছেন না সাউথগেট কে নিয়ে, জিনিসটা হচ্ছে সাউথগেটের অনেক ল্যাকিংস আছে, এটা আমরা শুরু থেকেই জানি। ওর জন্য ফাইনালে যাওয়াই একটা ওভার অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ও যে স্কোয়াড নিয়ে যাক, ওকে যদি আপনি ওয়ার্ল্ডের বেস্ট স্কোয়াডও দেন, ও ফাইনাল জিততে পারবে না ভাই, কারণ ওর ওই কোয়ালিটি নাই ভাই। ওর ওইটা করতে গেলে প্লেয়ার থেকে এক্সট্রা এফোর্ট লাগবে ভাই, এক্সট্রা এফোর্ট ছাড়া সে পারবে না। তার ট্যাকটিক্যাল জিনিয়াসনেস দিয়ে সে ম্যাচ বের করতে পারবে না ফাইনালে। ভাই ওরা উইনার কাপেলোকে আনছিল, মানে উইনারদেরকে আনছিল, পারা নাই। মানে কাপেলো আমি কিন্তু
আমি কিন্তু বলতেছি না যে হি ডিড আ ব্যাড জব, বাট ও যা ওর থেকে এক্সপেক্ট, আমি কিন্তু এক্সপেক্ট করি নাই ও ফাইনালে নিতে পারবে। ও ফাইনালে নিচ্ছে, এইটাই ওর জন্য একটা অ্যাচিভমেন্ট ভাই আমার কাছে। যে শুধু ফাইনাল না, এরপরে পেনাল্টিতে গিয়ে কিন্তু প্লেয়াররা যদি পেনাল্টি নিত ভালো করে, দেন দেখি পুরো বন, মানে না অনেস্ট ভাই, মানে পেনাল্টিতে আসলে ম্যানেজারের অর্ডারিং এর ভেজাল ছিল ভাই। এই অর্ডারিং ঠিক না থাকলে পেনাল্টি নেওয়ার মানে কম্পোজার, আপনার বেস্ট পেনাল্টি টেকার কোন পেনাল্টিটা নাই? নাম্বার 4 ঠিক আছে। ভাই, নাম্বার 4 এরকম পেনাল্টি নাই। এখন নাম্বার 4 পেনাল্টি নিছে কে ভাই আমি বলেন তো? ঠিক আছে 2008 এর মধ্যে যখন চেলসিকে ম্যানইউ হারাইছিল, ওদের পেনাল্টি ন্যানি অ্যান্ডারসন, তখন ন্যানি অ্যান্ডারসনের সব বাচ্চা ছিল, ওরা নিছিল। তো ওটা কিন্তু এমন না যে ট্যাকটিকটা ঠিক ছিল, বাট ইট ওয়ার্ক। সো when it works, মানে when it doesn't work, look at the ভাই, আই manager এম and টকিং অ্যাবাউট দ্য বেসিক অফ দ্য ম্যানেজিং। আপনার বেস্ট পেনাল্টি টেকারকে আপনি নাম্বার 4 এ রাখবেন, কারণ ইউ নেভার নো সিচুয়েশন কি হবে। ঠিক আছে, আপনি কিন্তু ওর সিচুয়েশনটা চিন্তা করে and রোনালদো মিস করছিল, like it can happen, মানে এটা হইতে পারে, মানে it doesn't mean যে everything he did is wrong. Like first You for know me, what's funny? You know what's funny? Out of the England had 45 5 players bad that ones. took penalties, এর মধ্যে only 2 of them are actual penalty takers, and Rashford is not even the main penalty taker of United. No, but Rashford is a penalty taker. মানে he's a penalty taker. ভাই, এবং That's for me. র‍্যাশফোর্ড I blame কত মিনিট পাইছে পুরো সিজনে? Sancho and Saka, but Rashford had to. ইউরোতে ভাই ও কতক্ষণ খেলছে বলেন তো? Rashford, আমি বলি Rashford, yes, you can মানে you can help your মানে the kids and everything else, all the good work you're doing, fantastic, but ফুটবলের সময় he's not serious enough, not in my opinion. অনেক চান্স হাতায়, ক্রুশাল মোমেন্টে বটল করে। মানে শুনেন রাহুল ভাই, I'm not Rashford's biggest fan as well, but that's not a right thing. But No, it is. I've seen it for long enough. he has to improve. He has to improve, and I agree with you that in a certain sense, Rashford the footballer is not seen in the same. I mean, Rashford the footballer and Rashford the human are mixed up, but that's not a reason to call him out. He's still a young player. He is a young player, ঠিক আছে বুঝলাম, but the potential, and he can improve. And তার সাথে he's injured. So সবকিছু মিলায় once he's back from his and now this is also where I have a problem. I'm hearing take this as a lesson, and I love what Saka said. যে না শুনো, this is the thing. Saka miss করার পর the statement he gave, I loved it, because he's like, I will learn from these feelings and make sure I never feel it again. I want to hear Rashford saying something like this. ও Villarreal against a one-on-one miss করছে, that game-changing miss, and then এখানের মধ্যে he missed the crucial penalty. Rashford like এটা আমার হবে, because he's soft mentally, in my opinion. He's a bit soft. He's not soft. ওরটা কি বুঝছেন, অনেক সময় মানে there are some আপনি বোঝেন জাফির, এটা যদি ভাই আপনি বোঝেন যে সাকা র‍্যাশফোর্ড ইজ সফট, এটা কি ভাই সাউথগেটের বোঝা উচিত না? সাউথগেটের পোষা প্লেয়ার তো এটা, এই জায়গায় তো ম্যানেজারের ফল্ট। ও I agree. পেনাল্টিতে সাউথগেট মিস আপ করছে, I agree. এবং ওর যে ফ্লোটা ভাই, এই ফ্লোতে হ্যারি কেনের শুরুর পেনাল্টিটা দেওয়াই উচিত ছিল না ভাই। শুরুতে আপনি পেনাল্টি অ্যাকচুয়ালি ম্যাগুয়ারকে দেওয়া উচিত ছিল। ফার্স্ট পেনাল্টিতে যদি শুরুর দিকে যদি আপনি সাকা টাকারে দিতেন, জনস ওই যে ওদের যে কিপারটা আছে, কিপারটার নামটা কি ওরা কিন্তু ওদের যে কনফিডেন্ট কামলা প্লেয়ার যারা ছিল, ওদের সবগুলোকে নামাই দিয়েছে। হেন্ডারসন ভাই এটা আই এগ্রি। হেন্ডারসন যদি থাকতো, হেন্ডারসন গোল দেওয়ার চান্সেস বেশি ছিল রাদার সাকা। আই এগ্রি উইথ ইউ। রাহুল ভাই আপনার এই কথা শুনে কিন্তু I just looked at his post and I'm actually pretty disappointed. আমি পোস্টটা পড়ে শোনাই। I don't even know where to start and I don't even know how to put into words. এগুলো ঠিক আছে। I've had a difficult season. I think that's been clear for everyone to see, and I probably went into that final with a lack of confidence. I've always backed myself up for a penalty, but something didn't feel quite right. During the long run-up, I was saving myself a lot of time, and unfortunately, the result was not what I wanted. এগুলো তো পুরো আনামুল হক বিজয় টাইপ কথা। এগুলো তো পুরো আনামুল হক বিজয় টাইপ কথা। মানে র‍্যাশফোর্ড তো ট্রেনিং করে, সো সাউথগেট মাস্ট হ্যাভ সিন যে র‍্যাশফোর্ডের কনফিডেন্স একটু কম, তবু এরকম ডিসিশন নেওয়াটা উচিত ছিল না। সাকাটা র‍্যাশফোর্ড and Sancho as well. Sancho মনে হয় একমাত্র 10 মিনিটের বেশি খেলতে পারছে ভার্সেস ইউক্রেন। ঠিক আছে, Sancho is not a penalty taker as well. He will never take a penalty for Manchester United. এটা আমি তোমাকে লিখে দিতে পারলাম। হ্যাঁ, not this season, not next season. He will never take a penalty for Manchester United. Not as long as Cavani is there.
He's going to be they're more 6th serious. choice penalty taker. I'm pretty sure even Maguire will take a penalty before he does. That's how far down he is. Then that should show for a manager. When you have good penalty takers in your squad, I think Shaw ছাড়া ওদের প্রত্যেকটা ডিফেন্ডারও ভালো পেনাল্টি নেয়। Shaw এর penalty isn't bad, but Exactly. I would Stones is a very Stones and Maguire are good on the ball. They can hit the ball clean. ম্যাগুয়ারেরটা কি ম্যাগুয়ার যখন পাসও দেয়, I don't know if you've noticed, তো পাস দেওয়ার সময়ও he does this thing where he hits the ball from under the ball. ওইটা করলে বলটা অনেক কার্ভ করে উঠে, that's even during his long pass. I would have kept Henderson on. I would have kept Mason Mount on just for the penalties. কারণ এরা penalty the better হবে। They are stronger mentally than they have less flair, but the flip side is ওদের mentally অনেক strong. So that's why they're in the team. So ওই রিজনের জন্য পেনাল্টিটা আমি রাখতাম, বাট যাই হোক এটা হয়ে গেছে। I think in the main he did a good job, Southgate. আর এখন ওভারঅল টুর্নামেন্টে ও যে ফাইনাল পর্যন্ত নিতে পারছে, ওর উপরে আসলে এই ভরসাটাই করা যেত না যে ও ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে। একটা ফুটবল মোটামুটি ভালো ফুটবল খেলায়, নট যে বুলশিট করে উঠছে। না, বুলশিট করে উঠে নাই। honestly পর্তুগাল যে লাস্ট জিতছিল, they played much worse than England. I agree. England ভালোই খেলছে, they played pretty well for most of the games. লাস্ট থেকে ইটালির সাথে they were dominated by they had a plan, and সাউথগেট কে আমি এই জায়গায় ডিসঅ্যাডভান্টেজ দিব যে ফাইনালে এসে তুমি যখন একটা ফাইনাল ম্যাচ খেলতেছো এইরকম ইটালির মতো একটা টিমের সাথে, যারা তুমি জানো যে যারা বৈশা থাকবে, যে ওরা পেনাল্টির টার্গেটেই খেলতেছে। ইটালি কিন্তু ভাই শুরুর থেকে পেনাল্টি, ওদের টার্গেট হচ্ছে আমরা টাইব্রেকারে যাব বা এক্সট্রা টাইমে যাব। আমরা যদি লিডে থাকলে আমরা এটা ডিফেন্ড করার চেষ্টা করব, বাট যদি ড্র হয়ে থাকে নো ওয়ারিজ, আমরা কোনো রাশ করব না, আমাদের কোনো রাশ নাই। ইটালির গেম প্লেটা তো এটা, তার আপনার করা লাগবে হচ্ছে আপনার গেম 90 মিনিটসে শেষ করা লাগবে। দ্যাটস ইউ শুড অ্যাপ্রোচ দিছে। জাফির রে ওর মায়ে বকা দিছে, দেন আন্টি ওরে মারেন জাফিরে মারেন, একদম ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করে ওরে কানের নিচে থাবড়ান। ও চেলসি অথবা বার্সেলোনা সাপোর্ট করলে হয়তো। এনিওয়েজ শানুর কেন জানি গায়েব হয়ে গেছে ভাই। তারপর ঈদের প্ল্যান কি? ঈদের তো কিছু করতেছি না ভাই, বাসায় থাকবো, আমার কাজিনরা আসবে। আচ্ছা নাইস গুড কোয়ালিটি ফ্যামিলি টাইম আর কি। হ্যাঁ ওইটাই লকডাউন থাকা উচিত, কিন্তু গভর্নমেন্ট খুলছে মাঝখানে, আবার লকডাউন আসবে সামনে। তো অবস্থা যে আমি একটু ডিনার খেয়ে আসতেছি ভাই। I will join you guys in a bit, ঠিক আছে? নো ওয়ারিস ভাই, নো ওয়ারিস। আসতেছি। জি, এই যে তৌসিফ কিন্তু আমার সাথে আমি এখন আমি আছি পুরা আমারে মেসির মতো মনে হচ্ছে, বুঝছো? আমার এখানে ওই যে প্লেট বাই করতেছে তো সাউন্ড হয়, এই জন্য অফ করে রাখছিলাম। I was there. আচ্ছা যাই হোক, আমরা দুই আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টিনা নিয়ে কথা বলি ব্রো। বাদ দাও এইসব ক্লাব ফুটবল বাদ। এক্স্যাক্টলি, জাতীয়তাবোধ জাগ্রত করি ইন্টারন্যাশনাল অ্যারেনা। কি মনে হয় তোমার এই যে পারফরম্যান্স, ব্রাজিল আর্জেন্টিনা দুই টিমেরই যে পারফরম্যান্স বা যেমনে আগাইতেছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে আসলে ঘটনাটা কি হবে তোমার? হাই, টু বি ভেরি অনেস্ট, আর্জেন্টিনা আমি সাপোর্ট করি 2006, রাইট? খেলা বুঝে সাপোর্ট, যেটা এর আগে তো দেখছি কিছু ফুটবল। হ্যাঁ, আমার আর্জেন্টিনা সাপোর্ট শুরু হইতেছে বেসিক্যালি ছোট মামার হাত দিয়ে, এটা অনেকবার আমি বলছি। হ্যাঁ, তো 2002 এর যেই টিম ছিল, ধরেন ক্রেসপো, দেন ওর্তেগা, ঠিক আছে, বিয়েলসা কোচ, ওই টিম নিয়েও বিয়েলসা কিছু করতে পারে নাই, ঠিক আছে? দেয়ার ওয়ার সাম ডিসিশন মেকিং। ওইখান থেকে শুরু হয়েছে আমার দেখা, দেখতে দেখতে যখন 2014 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারলাম, দেন 15-16 কোপা ফাইনালে গিয়েও হারলাম। ওই সময় আমার মামা আমার একটা কথা কইছিল, সেটা হইতেছে যে আর্জেন্টিনারে ডুবাইছে সবসময় কোচরা, বুঝছেন? এন্ড উনি আমার প্রত্যেকটা জিনিস না ধরে দেখাইছিল যে 2002 এ, ঠিক আছে, যে ক্রেসপো হইলো তখন টপ ফর্মের একটা স্ট্রাইকার, ওরে বাদ দিয়া হইলো গিয়া বাতিস্তুতারে খেলাইছে, ঠিক আছে? দেন 2006 এ জার্মানির সাথে 1 গোল লিড নিলাম, রিকুয়েল মেরে সাব করে দিলাম, মেসিরে নামাইলাম না, ঠিক
ঠিক আছে, ইট ওয়াজ আনাদার ব্যাড ডিসিশন। 2010 ওয়ার্ল্ড কাপে তো ম্যারাডোনা যে কি করলো তো বাদই দিলাম, ওটা তো মনে তবে করেন। তবে তবে ব্রো, ওই যে তুমি যে ম্যাচটার কথা বলতেছো না, রিকুয়েমের কথা, ওইটা আমার কাছে একটু আনলাকি লাগে হচ্ছে আমাদের যে মানে মেন জিকে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাও ভাই ছিল আরেকটা পয়েন্ট। হ্যাঁ, বাট মানে ওইটা পেকারম্যান ছিল তো তখনকার কোচ। হ্যাঁ হ্যাঁ, হোসে পেকারম্যান। হ্যাঁ, পেকারম্যান অ্যাকচুয়ালি ডিড আ গুড জব, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ও পেকারম্যান অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা পেকারম্যানের ব্যাপারে বলবো না যে কোচ ফাক আপ করছে, কোচ ফাক আপ করার থেকে বড় ব্যাপার ছিল হচ্ছে যে মানে ইসের মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ওই ম্যাচে আনলাকি ছিল। প্লেয়ারটা ছিল না, মানে কি বলবো, এটা আসলে ব্যাড লাকও ছিল, আবার রিকলমের ইয়াটাও আমি দেখি। যাই হোক, বাট স্কলনির যে জিনিসটা ভাই আমার সব থেকে ভালো লাগছে, ও না মানে ম্যাচ রিড, দ্যাটস সাইডে রাখবো আমি কিছুক্ষণের জন্য। আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ও জানে যে ওর টিমে কোন প্লেয়ারের কতটুকু দৌড় আছে, ঠিক আছে। এই জিনিসটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আপনার ভালো কোচ হইতে হইলে কিন্তু ম্যাচ রিড, ট্যাকটিক্স এগুলার আগে নিজের প্লেয়ারদের জানতে হবে, ঠিক আছে। ও জানে যে কোন প্লেয়ার কতটুকু মেসির সাথে কানেক্ট করতে পারবে, কোন প্লেয়ারের দম কতটুকু থাকবে, কোন প্লেয়ার কি। যেমন ধরেন নিকো গঞ্জালেস, ঠিক আছে, ওই কিন্তু খুব যে আহামনি ইয়া, হ্যাঁ এমন কিন্তু না। ওর বেস্ট পার্টটা কি, ওর বেস্ট পার্ট হইলো ওই যেমন উইং এ দৌড়াইতে পারে, আবার ট্র্যাক ব্যাক করে নাইমা তাগলিয়া ফিকো বা একোনা যেই খেলে পরে সাপোর্ট দিতে পারে, ঠিক আছে। আমার কিন্তু এমন না যে নিকো গঞ্জালেসের খেলা খুব ভালো লাগছে, বাট ওর রিজন ছিল এটা, ঠিক আছে। দেন দেখেন ডিমারিয়ার পার্সপেক্টিভটা, পুরা কোপা আমেরিকা কিন্তু ডিমারিয়ারে ও 30 মিনিট 20 মিনিট এমনি করে করে খেলাইছে, ঠিক আছে। একটাও মানে কিন্তু স্টার্টে রাখে নাই, সবগুলাতে সেকেন্ড হাফের পরে সাব করছে। বাট ফাইনালে গিয়া হি ওয়াজ লাইক যে আমার অল আউট অ্যাটাক করা লাগবে, এন্ড হি ইজ সামওয়ান যে কিনা মানে বিগ ম্যাচ মানে বিগ গেম প্লেয়ার, ঠিক আছে। ও কিন্তু ডিমারিয়া স্টার্ট করে দিছে। ইভেন আই ওয়াজন্ট এক্সপেক্টিং যে ডিমারিয়া স্টার্ট করতে পারে। আমি ভাবছিলাম ধরেন যে নিকো গঞ্জালেস প্রবাবলি স্টার্ট করাবে, ঠিক আছে, বা নিকো গঞ্জালেস না করালো অ্যাটাকিং মাইন্ডে যদি থাকে দেন পাপু গোমেজ রে খেলাবে লেফট উইং এ। বাট ও কিন্তু ডিমারিয়ারে নামায় দিছে। এন্ড ও যে ডিফেন্সের মানে প্রত্যেকটা প্লেয়ারে যেমনে করে একটা রোল দিছে, ঠিক আছে। ধরেন যেমন অ্যাপার্ট ফ্রম ওটামেন্ডির বিষয়টা কি, ওটামেন্ডি মাথা গরম প্লেয়ার আর স্লো হয়ে গেছে, ঠিক আছে। বাট ওয় আছে, ওয় আছে মানে এরকম একটা বিষয় আমার কাছে। বাট আমি ওভারঅল সব শেষ কথা যেটা আর কি, যে হি নোজ যে প্লেয়ারদের কার কতটুকু ক্রেডিবিলিটি আছে, কে কতটুকু খেলতে পারে, ঠিক আছে। ওর এই টিমটা কিছু কিছু কি প্লেয়ার আছে, যেমন ডিপল একজন, ঠিক আছে। কোপা আমেরিকাতে যদি আমার কোন যে আর্জেন্টিনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি ফার্স্টে কমু ডিপলের খেলা। মানে পোলারে আপনি মিডের যেখানে দেন, ওরা যদি ডিফেন্সিভে খাড়া করেন ওই খেলতে পারবে, ওরা যদি আপনি ইসে খেলান আরএমএ খেলান ওই যাইতে পারবে, ওরা যদি আপনি এলএমএ খেলান ওই যাইতে পারবে, ওরা আপনি যেদিকে দিবেন ও ভালো খেলছে। সো দিস ওয়াজ দ্য প্লেয়ার যারা আমার খুব ভালো লাগছে। আরেকটা হইতেছে যে রাইট ব্যাক নিয়ে আর্জেন্টিনার অলওয়েজ প্রবলেম একটা, ঠিক আছে। সো মলিনা মন্টিয়াল অতটা যে খুব ভালো খেলছে আমি অমনে বলবো না, বাট মন্টিয়ালের খেলা দেখে আই ফিল যে পোলাটার এত মন্টিয়ালের আমি যখন এই যে হার্ট পিক্সেল টিভিতে ফিফা খেলতাম, আমি মন্টিয়ালরে নামাইতাম তখন, কিন্তু সবাই হাসাহাসি করতো যে এটা কারে নামাইতেছে এইগুলো। ভাই মন্টিয়ালের পেস আছে, আর কিছু না। এক্স্যাক্টলি। আরেকটা যেটা মানে ওর খেলার মধ্যে ডেডিকেশনটা বেশি, বুঝছেন। দেখেন ফাইনালে ওর পা কিন্তু ছুঁড়ে গেছে, সোজা কথা, ওর পায়ে রক্তমক্ত বাইরে ইয়া গেছে, বাট তাও পোলারা কিন্তু মানে সাবের জন্য ইয়া করে না। সো এরকম কিছু কি প্লেয়ার, যেমন আরেকটা ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো বলতেই হয়, ঠিক আছে। হি ইজ সামওয়ান যারে আমি মানে দেখে আমার মাথা নষ্ট হয়েছে, যে আর্জেন্টিনাতে সরিনের পর মনে আমি একটা ডিফেন্ডার দেখলাম যে কিনা মনে করেন একটা সলিড ডিফেন্স দিতে জানে, ঠিক আছে। সো এরকম কিছু কি প্লেয়ারের জন্য না আই এম নট। তবে আমার কাছে কি লাগে জানো, এগুলোর থেকেও তুমি তো অনেক ডিটেলসে মানে বা ভিতরে গেছো, এন্ড আমি কিন্তু অনেক বেসিকে কথা বলি, অলওয়েজ ট্রাই করি যে বেসিক চেঞ্জটা কি হয়েছে। তুমি খেয়াল করছো নাকি জানি না, বা আমাদের অডিয়েন্সরা খেয়াল করছে নাকি জানি না, আর্জেন্টিনার এই টিমে আর্জেন্টাইন লিগের কোনো প্লেয়ার ছিল না। এক্স্যাক্টলি আর্জেন্টিনা মানে লিগের কোনো প্লেয়ারই ছিল না ভাই। এটা কিন্তু কালচারটা শুরু হয়েছে এইখান থেকে না, লাস্ট মানে স্কলনি আসার পর থেকে সে মনে হয় কয়েকবার এটা করছে। সে মানে আমি এক্সাক্ট এটা বলতে পারবো না যে কোন কোন টুর্নামেন্টে করছে বা কখন কখন করছে। কোপা আমেরিকা কি বলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সে আর্জেন্টাইন লিগের প্লেয়ার খেলাইছে,
খেলায়, হ্যাঁ। ইউজুয়ালি খেলায়, কিন্তু সে Exactly. কোপা আমেরিকায় যখন গেছে সে কিন্তু আর্জেন্টাইন একটাও খেলায় লিগে কোনো প্লেয়ার ছিল না। দ্যাট ওয়াজ True. দ্য বিগেস্ট ডিফারেন্স আমার কাছে লাগছে, কারণ উই হুম, অল নো ভাই আর্জেন্টাইন ডিফেন্স ইজন্ট, দ্য আর্জেন্টাইন লিগ ইজন্ট গুড এনাফ। হুম। আর্জেন্টাইন Yeah, লিগ ভাই, ইজ 2018 বিশ্বকাপে ক্রিস্টিয়ান পাভনরেলা কত লাফালাফি, আয় রে ভাই, ও এখন কই দেখছেন কি লাফালাফিটা পাবন, হয়েছে। তারপরে ওই যে মেজা ম্যাক্সিমিলিয়ানো মেজা, মেজা, তারপরে আরেকটা ছিল না বি দিয়া নাম, কি জানি নাম, ও এখন জার্মান লিগে খেলে, আমি ভুলে গেছি নাম। একটা ছিল সালভিও, পাভন, মেজা, তিনটা ছিল, আরেকটা বি দিয়া কে ছিল, ওর নাম আমার মনে নেই। ওরে ওই ধুমসে গোল মিস করে ভাই, ধুমসে কি বলে গোল মিস করে, ওই মানে আমি ভুলে গেছি নামটা, আমি দেখি নামটা যদি মনে পড়ে তাহলে আমি অবশ্যই বলবো। আমি গুগল করি এখনই। বি দিয়া, হ্যাঁ বিডিআই নাম আমার যতদূর মনে আছে, বিডিআই নাম, ওর নামটা কি জানি, বারেডিনা ডেলানা সান্তোনা, মানে যাই হোক, আমি নামটা ভুলে গেছি, না বিগলিয়ানা ভাই, সাউথগেট ভাই বলতেছে বিগলিয়ানা, অ্যাটাকে ফরওয়ার্ডে আমি মানে ভাই বোকাচোদা প্লেয়ার। দিবালা ছিল ফরওয়ার্ডে, তবে দিবালা, হিগুয়েন, মেসি, অ্যাগুয়েরো খেলছে। মিডফিল্ডে হচ্ছে মাসচেরানো ছিল, পাবন ছিল, মেজা, ডি মারিয়া, লোসেলসো, লানজিনি, বানেগা বেন্ডেট্টো, ফাইম ভাই আপনি উইনার। বেন্ডেট্টো, বেন্ডেট্টো আচ্ছা। ওই হইলো ও চুতিয়া, বাহ। ওই হচ্ছে মানে ওই হচ্ছে একটা মানে প্রপার উত্তরসূরি অফ হিগুয়েন ভাই, মানে ওই প্রপার উত্তরসূরি অফ হিগুয়েন ভাই। বেন্ডেট্টো এত ফ্রাস্ট্রেটিং। এই মিয়া মাইর খাই নাই মিয়া, ফালতু কথা কন, আমারে বকা দিছা। এগুলো মিথ্যা কথা ভাই, এগুলো আরে না। মিথ্যা কথা। ঈদের আরে আগের না, দিন না। এসা এই যে আরে kid, না শুনেন জাফির 14 ইয়ার্স ওল্ড কিড, একজন 14 ইয়ার্স ওল্ড কিড এসে শো করে ঈদের আগের দিন এসে। আমি 14, আস্তাগফিরুল্লাহ আচ্ছা, ভাই, আপনি আমারে আরেকটু কমাইতেন। আমি আর একটা আরেকটু ভুল জিনিস বলছি, ও আসলে বুন্দেসলিগায় না, ও ফ্রেঞ্চ লিগে খেলে, মার্সেইতে খেলে। আমি ভুল বলছি। 18তে ফিফা 18 ওরে বোকা জুনিয়র্সে পাইতাম। কিন্তু বেন্ডেট্টো ভাই বুলশিট, বেন্ডেট্টো বিশাল বুলশিট ভাই, বিশাল বুলশিট ভাই আমাকে ডাকছিল, আমি একটু কাজ করতে গেছিলাম, আমি থাপ্পড় টাপ্পড় খাইনি, চিন্তা করবেন না। আন্টি জাফির রে কি করতে জানেন দর্শকরা, ওরা ওই জাফিরের বুকে লাত্তি মাইরা দিস ইজ স্পার্টা বইলা ফালা রাতে উঠি মারছে। আমি আসার পরে সব কি শুনতেছি। আরে না কিছুই হয় নাই। আরে আমারে ডাকছে বুঝছেন, আমি শুনতে পারতেছিলাম না, তো তখন আইসা বলছে যে শুন, মানে কিছু শুনো না কেন, এই কারণে মাইটে খাইনি, চিন্তা করেন না। এখন মাইর খায় পিছন থেকে মাইর দিছে বুঝছেন, আইসা মনে করেন দেয় না মাথার মধ্যে এমনি একটা আন্টি ওটা খায়া জাফির হচ্ছে যে এমনে পড়ে তাড়াতাড়ি করে যে এমনি করে। এই যে আমাদের দর্শকরাও বুঝা গেছে, দেখো জাহিদ হাসান ভাই বলতেছে কি জাফির ভাইকে থাপ্পড় খেয়ে চুপ হয়ে গেল নাকি। না হই নাই এখনো থাপ্পড় খাই নাই। থাপ্পড় খাইলে, থাপ্পড় খাওয়ার অনেক দিন আছে, রাত 3টা-4টা পর্যন্ত বসে শো করছি, ওইটাতে থাপ্পড় খাই নাই, রাত 10টার দিকে এসে থাপ্পড় খামু, তাই না? মজা নেন। মানে 2টা-3টার দিকে তো মানে যখন তোমার বয়স 13 ছিল তখন করতাম, এখন 14 হয়েছে, এখন একটু টিনেজার জাফির। জাফির আমার ভিউটা আমি 18 ভাই, আপনার 14, 15, 13, 12 আর কত বানাবো? এখন কি আন্টি এসব বলছে যে ওরা এগুলো কি বলতেছে, আমি মাইন্ড দিই, তুমি কি পাবলিকলি সবাইকে হ্যাঁ, বলো? পারভেজ ভাই চলে আসেন মিয়া। আজকে তো দেখেন কোনায় হট্টগোলের লোগো নাই, আজকে বেসিক্যালি ওপেন এন্ড। আজকে আপনাদের ফুটবল নিয়েও কথা বলা লাগবে না, যারা আমাদের দর্শকরা আছেন, যা বলবেন বাস্কেটবল বললে বাস্কেটবল। আপনারা কি জানি জাফিরের প্রিয় তামিম ইকবাল নিয়ে কিন্তু আমরা আড্ডা শুরু করছিলাম, রাইট? জাফিরকে তখন পাই নাই অবশ্য। তোমার আজকে 100 করছে। শোনো তামিম রে নিয়ে তোমরা যখনই বাজে কথা বলবা, ও মাইরা দিবে, কিছু একটা ভালো কিছু মাইরা দিবে। ও ঠিক আছে, পাপুয়া নিউ গিনির সাথে পারফর্ম করার জন্য এখন ভালো খেলতেছে, সমস্যা নেই, ওর ওয়ার্ম আপ করতেছে। শোনো তোমার যে পছন্দের প্লেয়ার সাকিব আল হাসান,
তার ক্যারিয়ারই করতো না যদি তামিম আল হাসান ওপেনার না থাকতো, এটা বইলা দিলাম। তামিম কে? ঠিক আছে, তামিম যদি ওপেনার না হইতো আজকে সাকিব হইতো না, কারণ তখন যা কি তোমার বাংলাদেশের ওই 3 উইকেট পড়ে যেত 10 রানে পড়ে যাওয়ার পরে সাকিব আল হাসান টানতো 90 রান পর্যন্ত সম্মানজনক হারে। আমি বুঝছি আপনি কি বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ওরা আউট হয়ে যাইতো বলে এই অবস্থা। বুঝছি মানে আমি বুঝছি একটা আপনার কথা। সাকিব হওয়ার জন্য মানে একটা সাকিব হওয়ার জন্য একটা তামিম লাগে ভাই, একটা তামিম না থাকলে একটা সাকিব আসে না। বাই দ্য ওয়ে লিভারপুলের তো মানে কি বলে 1-1 ড্র, এই জন্য আমার মনে হয় এসপিএসআর চলে গেছে না, আমি সেটা পাইলাম না। ও তো ধরার আগে এই এটা বলো এটা বড়। আহমেদ বিন পারভেজ ভাই সেইং শাহানুর এই জার্সিটা একবার ওয়াশ করো অ্যাট লিস্ট। ওয়াশ না করলে এই সাদাটা এতদিনে হলুদ হয়ে যাইতো। এবিপি কি মানে আই আন্ডারস্ট্যান্ড আমার ওয়েবক্যাম এটা ভালো না, বাট মানে মানে আমরা কথা বলতেছিলাম হচ্ছে মানে বেসিক্যালি কেউ আসছিল না, এই কারণে আমরা গল্প করতেছিলাম আর্জেন্টিনা নিয়ে। সো অনেকেই হয়তো জানে না মানে স্কলানির কিন্তু এই যে পুরা যে টিমটা আছে, কোচিং টিমটা আছে, এই কোচিং টিমটা কিন্তু অনেক মানে আর্জেন্টাইন সেন্ট্রিক। ওইখানে আয়ালা আছে, দেন ওইটার নামটা কি ওই যে ডিফেন্ডার একটা, আরে নামই ভুলা যায়, আমার তো নাম মনে থাকে না। কোচিং প্যানেলে হ্যাঁ, কোচিং প্যানেলে 4টা আর্জেন্টাইন ওল্ড প্লেয়ার নিয়ে তারা শুরু করছে, এবং আমার কাছে মনে হয় স্কলানি ইজন্ট এ গুড মানে অ্যামেজিং কোচ। স্কলানিকে আমি বলবো না যে সে অনেক জোস কোপাকুপি একটা কোচ, সে এমন না, কিন্তু তার ঘটনা হচ্ছে হি নোজ হিজ শর্টকামিংস, এবং ওই হিসেবেই সে কিন্তু বুলশিট করে দিচ্ছে ফাইনালটা, সে জাস্ট বুলশিট করে দিচ্ছে। এবং মজা লাগে কি যে আর্জেন্টাইন যে ফ্যানগুলি বলে না আমরা অনেক সুন্দর ফুটবল খেলি, এইজন্য মানে তুমি এটা বলো তুমি না শানুর যারা বলে যে আমরা সুন্দর ফুটবল খেলি, না তুমি একটা প্রোপাগান্ডা চালাইতেছো। আর্জেন্টিনা ফ্যান কে বলছে? তুমি আমাকে এখন এই মুহূর্তে আগামী তোমারে আমি আরো 30 মিনিট না 1 ঘন্টা দিতেছি, যাও 1 ঘন্টা দিতেছি, তুমি এরকম 10টা স্ক্রিনশট আইনা এই শোতে দেখাইবা যে আর্জেন্টিনা ফ্যানরা বলছে। আরে ভিডিও আছে, বালের কথা বলে না, এটা চ্যানেল কে বলছে? আপনি কোন কে কইছে? ওই মাইয়াগুলোর ভিডিও আইনা দেখাইবা। ব্রাজিল আর্জেন্টিনা না দাঁড়াও, এবার তুমি ওই মাইয়াগুলোর ভিডিও আইনা দেখাইবা। এই শাওয়ার না শোনো, ওইখানে কিন্তু ব্রাজিল ফ্যানরাও বলছে আমরা সুন্দর ফুটবল খেলি। ব্রাজিল কি সুন্দর ফুটবল খেলছে 2006 এর পর থেকে? বলো, এবার বলো তুমি আমারে। সো এদেরকে তো আমাদের যে এখানে কমেন্ট যারা করতেছে, তুমি তো এদেরকে অপমান করছো। আমাদের যারা এই যে যেই মানুষগুলো আমাদের শুনতেছে তাদেরকে তুমি অপমান করতেছো। আর্জেন্টিনার ফুটবল সৌন্দর্য দেখে কেউ ফ্যান হয় না এখানে, আমি শিওর না। হইলেও মানে কেমনে হয়েছে এটা আমার জানার ইচ্ছা। শোনো তুমি যেমনে আর্সেনালের ফ্যান হইছো তেমনে আর্জেন্টিনার ফ্যান হইছো। না আর্সেনালের ফ্যান তো সুন্দর ফুটবল দেখে না, আমি ওয়েঙ্গারের জন্য হইছি। হ্যাঁ, আর্জেন্টিনা আমরা দেখি বাতিস্ততার জন্য হইছি, সমস্যা এইটা তো মানে এটাই তো অনেকে বলে না। এখন তোমার জেনারেশন আর আমার জেনারেশন মেবি বাতিস্তুতা রোনালদোর খেলা দেখে। তৌসিফ এবার দাঁড়াও, না তুমি টপিক চেঞ্জ করো না। তুমি যে একটা শাওয়ার কথা কইলা, আর্জেন্টিনা ফ্যানরা এটা বলে, আমি দেখতে চাই আজকে দেখতে চাই এটা বলে উইদাউট দ্যাট ভিডিও। ওই যে একটা স্টুপিড ভিডিও ছিল, যে ভিডিওতে ব্রাজিল ফ্যানরাও আমি আর অনেকগুলো স্ক্রিনশট দেখাইতে পারবো, প্রথম আলোর পেজে গেলে অনেকগুলি ভিডিও করছে এটা দিয়ে আর্জেন্টিনা ব্রাজিল। ইসাক ভাই আপনি আনেন যেখানে হচ্ছে আপনি স্ক্রিনশট আইনা দিবেন, যেখানে প্রপার ফুটবল ফ্যান যারা হচ্ছে বেসিক্যালি আপনার মতো বা শানুরের মতো ফুটবল ফলো করে, নট সিজনাল ফ্যানস। সিজনাল ফ্যানরা যা বলবে সেটা নিয়ে যদি তুমি আমার সাথে আর্গুমেন্টে যাও, তাহলে তো ভাই তোমার লাগে শো করা। আমি তো তোমার সাথে আর্গুমেন্টে যাইতেছি না, আমি কিন্তু বলতেছি এখন তুমি বলো প্রপার আর সিজনাল, ঠিক আছে? এইগুলি তো আর যে সিজনাল সে তো আর মানবে না, সে কি বলবে আমি সিজনাল ফ্যান, সেও বলবে আমিও ফ্যান।
আমি যখন এই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছি ব্রাজিলকে নিয়ে, হ্যাঁ, আমি কিন্তু আয়না আমারে যদি ভিডিও আনতে বলো আমি কোটি কোটি ভিডিও আয়না দিতে পারবো ব্রাজিলের, যারা বলছে আচ্ছা, যে আচ্ছা, আর্জেন্টিনা জিততে পারবে না ফাইনাল, হুম। আর্জেন্টিনা পারবে না, এই পারবে না, সেই পারবে না, আর্জেন্টিনা ইজ বুলশিট। বাট আমি ওইটা নিয়ে তোমার সাথে কথাই বলবো না, কারণ আমাদের এখানকার আড্ডাটা ওই গ্রুপে নিয়ে হইতেছেই না। ইউ আর ইনসাল্টিং দিস 40 পিপলস যারা আমাদের সাথে কথা বলতেছে, আমাদের সাথে খেলা দেখতে। ইউ আর ইনসাল্টিং। এই যে দেখেন, এই যে শাহানুর ভাই, এখন আপনি কিন্তু এখন You are the Bartimeu. এরশাদের মতো You are the Bartimeu. You are the Bartimeu of this channel. You are the Bartimeu of this channel. এরা সবাই কিন্তু আর্জেন্টিনা ফ্যান। জানুর, আমি you are the sure এরা সবাই Bartimeu of this channel. ঠিক আছে? তোমরা এই চ্যানেলের Bartimeu যে হচ্ছে আপনি propaganda। এটা আমি একটা কথা বলি, শুনেন শাহানুর ভাই, দ্য পয়েন্ট ইজ আপনি যাদেরকে নিয়ে না ভাই, আপনি বলেন, আপনি বলতেছেন সিজনাল ফ্যানগুলা এটাই বলে, আপনি প্রমাণ দেখান যে আর্জেন্টিনা সুন্দর, এক্সাক্ট কোটেড এন্ড আনকোটেড, আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলে, কারণ আর্জেন্টিনার যে ফুটবল কালচার, সে কালচার, আপনি হয়তো ব্রাজিল ফ্যান, এই কারণে আপনি বলতেছেন এটা আপনি রিলেট করতে পারতেছেন, কিন্তু আর্জেন্টিনার ফুটবল কালচারেই সুন্দর ফুটবল নাই। আর্জেন্টিনা ইজ দ্য মোস্ট ন্যাস্টি টিম অফ ইউনিভার্স, জেতার জন্য আর্জেন্টিনা সব করতে পারে, দ্যাটস আর্জেন্টাইন কালচার। হাত দিয়ে গোল দেওয়া থেকে শুরু করে সবই করতে পারে, সমস্যা নাই, কিন্তু আর্জেন্টিনার কোর ফুটবল ফিলোসফিতে আছে উই পাস অ্যারাউন্ড দ্য ফিল্ড, আমরা ফিল্ডের ফুল ইউজটা করি এবং জেতার জন্য যখন যা দরকার সেটা আমরা করি। এখন এই যে আপনারা একটা আর্গুমেন্টে যাচ্ছেন বা গল্প শোনাইতে চাচ্ছেন, আমি প্রমাণ দেখতে চাই। আপনি সিজনাল ফুটবল ফ্যান, এই যে সুন্দর ওয়ার্ডটা, আমি সুন্দর ওয়ার্ডটা সহ দেখতে চাই, নট আপনি একটা স্ক্রিনশট আয়না দিবেন যে স্ক্রিনশটের ভিতরে লেখা থাকবে আর্জেন্টিনা জিতবে। নো ব্রো, দ্যাটস নট বি ডান। আপনার এক্সাক্ট আপনারা যা বলতেছেন, ক্লেম করছেন, এই জিনিসটা আয়না দেখায় যে আর্জেন্টিনা ওয়ার্ল্ডের অনেক সুন্দর ফুটবল খেলে। এটা আর্জেন্টিনাইন ফ্যানরা বলে না ভাই, ডিফেন্সে বল গেলে আর্জেন্টাইন ফ্যানরা ভয়ে থাকে। এই যে বালের না আর্জেন্টিনা সুন্দর কথা বলি, I just wanted to add one thing, মানে আমরা যে কোপা জিতছি, ঠিক আছে, মানে আমার যখন আমি কোপাটা জিতে আমার মামার সাথে কথা বলতেছি, হি ইজ অলসো অ্যান আর্জেন্টাইন ফ্যান, যেটা বলতেছিলাম, আমি ওনাকে বলছি যে এই টিমটা তো ভালো, হোয়াট আর ইউ থিঙ্কিং যে 2022-এ ওয়ার্ল্ড কাপে আমরা কত দূর যাব? হি জাস্ট ক্লিয়ার কাট বলছে যে ওয়ার্ল্ড কাপে কিছু হবে না, এই টিম নিয়ে কোপা জিতছি, ইটস মোর দেন এনাফ। মানে এখন ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব, এখন ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। আমি বলবো যে না, আমি নিজে বলবো যে না ভাই, এই টিমে আমি নিজে বলবো যে ওয়ার্ল্ড কাপে আমি ফাইনালে যাবো এটা চিন্তা করছি না, এটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে যদি টপ করে যায়, আর্জেন্টিনার পক্ষে আমি লজিক দেই, মানে সাউথ আমেরিকার যে স্টাইল লজিক দেই যে they have the confidence now to win a trophy under Messi. So now you can see Messi playing what he does in the final as well if they go to a final. It's not about the entire trophy. No, but then Rodrigo De Paul will be a better player. Romero will be a better player. Martinez will be a better player. আপনার গায়ে লাগলে in 1 year, it's just 1 year by the way. Next গায়ে লাগলে গায়ে লাগতে পারে ভাই। আপনার যে চেলসি টিম ফার্স্ট ইউসিএলটা জিতছিল, ওটা কি বালের ভালো টিম ছিল? না না, ইউরোপ স্ট্যান্ডার্ডে আপনারা কি ভালো খেলতেন? আমি একটা কথা বলি, আমার পয়েন্ট অফ ডিসকাশন কি জানেন? গ্রুপ নকআউট ওই সিজনে পরের সিজনে আমরা আবার ইউসিএল জিতছিলাম, জিতি না কেন? বিকজ আমাদের জন্য ভাই আপনার ভালো টিম লাগে না, আপনার একটা স্ট্র্যাটেজি লাগে। গ্রুপ নকআউট ইজ অ্যাবাউট ভাই, অলওয়েজ গ্রুপ নকআউট ইজ অলওয়েজ অ্যাবাউট আপনার স্ট্র্যাটেজি। আপনার যখন বড় ভালো টিম স্ট্র্যাটেজিতে গুফ অফ করে, তখন ছোট খারাপ টিম যাদের কথা বলতেছি, যারা আপ টু দ্য মার্ক স্কোয়াড নাই, তারা জিতে যায় ভাই। দিস ইজ গ্রুপ নকআউট ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি ভাই। আপনার লিগ জিততে আপনার একটা প্রপার টিম লাগে ভাই, নকআউট জিততে আপনার প্রপার টিম লাগে না। আপনি 90 মিনিটস পর্যন্ত ডিফেন্স করে যান। ইউনিট বুঝলাম, আমি যেটা বলছি আর্জেন্টিনা এখন যেভাবে খেলে, না না সাবি কিভাবে কথা বুঝো নাই, আর্জেন্টিনা যেভাবে খেলে ইটস নট দ্য স্ট্র্যাটেজি। এরকম ভায়োলেন্ট খেলা ইউরোপ মানে ওয়ার্ল্ড কাপে ওরা মিনিমাম 4টা লাল কার্ড খাবে, মানে যেটা ব্রাজিলের সাথে খেলছে এখন এই যে গল্পটা বললাম, এরকম খেলা যায় না। মানে ইউরোপ মানে ইন টার্মস অফ ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে এরকম তুমি ওয়ার্ল্ড কাপে এই ধরনের প্লে অ্যালাউ করবে না। সাউথ আমেরিকার
কালচারই ডিফারেন্ট, ওখানে অ্যালাউ করবে ভাই হয়তো কোপা ভাই আমেরিকায়। আর্জেন্টিনা কি ভালো খেলা, কি এমন ভালো খেলা, ওই যে ওয়ার্ল্ড কাপে ফাইনালে গেছিল, কি এমন ভালো খেলা ফাইনালে না গেছিল ভালো না, কিন্তু ওদের একটা গোল্ডেন জেনারেশন ছিল ভাই। আর অনেক না ভালো ভালো ভাই, প্লেয়ার ছিল। ভাই ভালো ভালো প্লেয়ার না, এই সেম ভাই, সেম বুলশিটই করছে, সেম ভাই বুলশিটই গোল্ডেন জেনারেশন আমার- বলতেছেন যে আমার মানে আমার golden আচ্ছা generation আমার যে সাজ্জাদ হোসেন বলতেছে, ভাই, আমি একটু কমেন্ট আমাদের দিব। I want to take this comment. শাহানূর ভাই এখন পজিটিভ গুলি বলতেছে। ভাই আমি পজিটিভ নেগেটিভ দুইটাই বলি। আর্জেন্টিনা যখন ভালো খেলছে তখন আমি সেটা বলি, বাট আর্জেন্টিনা ভালো খেলে কোপা আমেরিকা জিতে নাই, তারা জিতছে বুলশিট করে, তারা জিতছে শিট হাউসারি করে, বাট ভাই জিতছে। They did what ভাই was needed to win. ভাই যাই হোক, এটা মানে স্ট্র্যাটেজি। 2000 যতই করুক, they deserve to win. আর্জেন্টিনা এবং ইতালির ফুটবলের কিন্তু একটা কানেকশন আছে, যে কারণে হ্যাঁ, আর্জেন্টাইন আছে। প্লেয়াররা ইতালিতে যায় বেশি, কারণ আর্জেন্টিনা কিন্তু এন্ড ইতালি ইতালির তো ফিলোসফিতে গুছায় কিন্তু খেলা হয়। ভাই ইতালির এখন গুছায় খেলে, কিন্তু ফুটবল কালচার যেটা ইতালির, ওই যে ন্যাস্টি হ্যাঁ। ফুটবলের কথা যেটা, ওইটা কিন্তু defense আর্জেন্টিনা politics, এখন আর্জেন্টিনা যদি আপনি জাজ করেন একটা ম্যারাডোনা দেখা, একটা মেসি দেখা, না ভাই না, একটা আমি বলছি, ম্যারাডোনা আমি মেসি আর্জেন্টিনা- না, আপনার কথা বলতেছি না ভাই, আপনার কথা আর্জেন্টিনা বলতেছি না। 1988 ওয়ার্ল্ড কাপ ডিফেন্সিভলি খেলছে, তারপরে আর্জেন্টিনার 1988 হ্যাঁ আরেকটা 84 কমেন্ট আমি একটু নিতে চাই। 78 এর ওয়ার্ল্ড কাপও পর্যন্ত- ওরা ডিফেন্সিভ খেলছে। 2014 এর ফাইনালও গেছে ডিফেন্সিভ খেলে। আর্জেন্টিনা জিতবেই খেললে ডিফেন্সিভ, ওরা তো ব্রাজিলের মতো জোগাবনি তো আবার না শুরু করবে না ভাই হঠাৎ। ওর আচ্ছা, সুন্দর না I want to take আর্জেন্টিনা। another comment. এটা ইম্পর্টেন্ট। ফাইনালের আগ পর্যন্ত আমি আর অঙ্কুর একবারও বলি নাই যে ব্রাজিলের স্কোয়াড খারাপ ছিল, এবং আমরা ফাইনাল হারার পরও বলি নাই। যে বলছে সে হচ্ছে মৃণাল, যে এর থেকে খারাপ আর টিম হয় না। I never Oh. agreed with that. আমি একবারও বলি নাই যে ব্রাজিলের এই টিমটা খারাপ। এ- I don't think ব্রাজিলের এই টিমটা খারাপ। It's better than the one that lost 8-2 against 8-2 না তো, sorry 7-1 against জার্মানি। হ্যাঁ, ওইটার থেকে দিস ইজ আ মাচ বেটার স্কোয়াড ব্রাজিলের ভালো, এবং এই ব্রাজিলিয়ান স্কোয়াড ভালো দেখেই ভালো করবে, বাট দ্য ইস্যু selection is a bit curious. পিটে পিটে রে তুমি যতই ভালো আমি বলো, চিচের থেকে বেটার অপশন না পাইলে, যেরকম আর্জেন্টিনার জন্য স্ক্যালোনি ইজ আ ভেরি গুড অপশন রাইট নাও, শোনো আমি শোনো সেরকম শানু, চিচেকে ভালো অপশন পিচে ইজ ইন্টারন্যাশনাল লেভেলের, সে হচ্ছে পোচাচিনো, ইন্টারন্যাশনাল লেভেলে সে পোচাচিনো, সে বিগ ম্যাচে যায়, সে জিতছে। আমি জেতার কথা বলতেছি না, আমি বলতেছি বিগ ম্যাচে যায় কমপ্লিকেটেড করে চিন্তা করে সিম্পল জিনিসটা ভুলে যায়। ঠিক আছে, পচেটিনো তো ওইটাও না, আমি জানি না পচেটিনো কি করে আসলে। পচেটিনো স্পার্সের হয়ে মানে ওর যেই রেকর্ড, যখনই ক্রুশিয়াল কোনো ম্যাচ আসছে পোচাচিনো, তখনই সে বেশি থিংকিং করে তার প্লেয়ারদের এই জায়গা চেঞ্জ করে। ভাই ফাইনালে ও জাস্ট ফিরমিনোরে খেলাইতো, নেইমারে উইং এ পাঠায় দিত, ধ্বংস হয়ে যেত আর্জেন্টিনা, ধ্বংস হয়ে যেত ওই জায়গায়। কে ঠাকাইতো নেইমারে উইং এ ভাই? কে ঠাকাইতো? এই ইভ ঠাকাইতো, মন্টিয়াল ঠাকাইতো, বাল ঠাকাইতো। এটা আমি বুঝি, এটা আমি বুঝি, তুমি বোঝো, তৌসিফ বোঝে। এটা টিটের করার ইচ্ছা নাই, কারণ হচ্ছে টিটে ইজ লাইক সাম্পাউলি, যে ফর্মে আছে, ফর্মে থাকা প্লেয়ারে আমি খেলাবো। এইটা কইরা আসলে তোমার একটা ইন্টারন্যাশনাল টিম লং টার্মে অনেক ট্রফি জিততে পারবে না। আমি বলতেছি না স্কলানি ইজ বেটার দেন টিটে, আমি কখনোই বলি না এটা। স্কলানি ইজ অ্যান এভারেজ কোচ, খুবই এভারেজ কোচ। হি ইজ টেকনিক্যাল, দ্য ফ্যাক্ট ইজ হি ইজ লাইক না, টেকনিক্যালও না তৌসিফ, হি ইজ লাইক মাঠেও ভাই ঝড়ে বক মরছে। আমি ভাই আমি স্কলানির ঠিক আছে, স্কলানির এই প্যানেলে ছিল কি বলে, আইমার ছিল, আয়ালা ছিল, স্যামুয়েল ছিল, ঠিক আছে। হ্যাঁ, এদেরকে আনছে আয়না, সে একটা কোচিং টিম সামলাইছে এবং সে স্কোয়াড সিলেকশনের প্রবলেমটা সলভ করছে, আর কিছুই করে নাই সে। বাকিটা যা বেসিক ওইটাই করছে। স্কলানির ট্যাকটিক্স নিয়ে আমি যাবই না, কিন্তু টিটে বেটার ইন ট্যাকটিক্স দেন স্কলানি। বাট টিটের কাছে যে স্কোয়াড এন্ড যেই অপশনস আছে, পজিশনস বাই পজিশনস আমি ধরি, ফর্মের কথা বাদ দিয়ে কোয়ালিটি অফ দ্য প্লেয়ার্স অনেক ভালো ভাই, অনেক ভালো। দ্যাটস নট লাইক খুব ছোট একটা জিনিস। আর একটা ছোট জিনিস আমি বলি, মানে দ্য ফ্যাক্ট ইজ, মানে আর্জেন্টিনার মানে সুন্দর ফুটবল কথাটা আমার কাছে কখনোই অ্যাকসেপ্টেবল না। আর্জেন্টাইনের মানে আমি যখন ফিফাও খেলছি, আমার কানে সবসময় একটা জিনিসই বাজছে, মানে there used to be like Martin Tyler and Alan Smith, ওখানে বলতো যে if you draw a picture and if there is some kind of a bug and that would be the Argentine defender, এরকম একটা কথা বলতো।
খেলার মধ্যে, ঠিক আছে? এন্ড আমরা যখনই খেলছি উই অলওয়েজ ইউজ টু প্লে মানে ডিফেন্সিভলি পাস পাস পাস, দেন হচ্ছে উইং দিয়ে গিয়া ক্রস, একটা গোলের চান্স ক্রিয়েশন, ঠিক আছে? দিস আরে ওয়াজ ভাই দ্য মানে তৌসিফ, তুমি ঠিক আছে। ব্রাজিলের যে 98 এর ওয়ার্ল্ড কাপ হ্যাঁ। বলো বা 2002 এর ওয়ার্ল্ড কাপ বলো, সেখানে ফুটবল ফিলোসফি তুমি দেখাইতে পারবা, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে আগায় হ্যাঁ, যাচ্ছে, পাস এক্স্যাক্টলি। করে করে এই কোথায় আগায় যাইতেছে। এই টিমের ভাই, নাই তো সেটা। আর্জেন্টিনার এই টিমের নাই, কিন্তু ব্রাজিলের নাই। ফুটবল, আমি কিন্তু ফুটবল ফিলোসফির কথা বলতেছি, হুম। যে যখন তোমার একটা নতুন প্লেয়ার ঢুকতেছে টিমে, সে চিন্তা করবে কি যে আমার টিম ক্লাব বা ফ্রেডকে নিয়ে তুমি ফুটবল ফিলোসফি কেমনে খেলবা? Yeah. ফ্রেড আচ্ছা, এতবার খেলা একটা কমেন্ট আমি আসছে বলি, মাস্টার তানজিদ বলতেছে ওয়াও ফর দ্য ফার্স্ট টাইম সাজ্জাদ ভাই ইজ না, এটা তো ফুটবল শো না, দিস ইজ নট আ এটা তো ফুটবল শো। এখানে কোনো লোগো নাই, ফুটবলের কোনো হ্যাঁ। লোগো নাই। আমরা এটা we're talking about anything and everything. ঈদের ঈদের আগে আমরা সিম্পলি বলি আপনার, আমি একটা কথা বলি, ম্যাচের ভেতরে যে জিনিসটা হচ্ছে, আমি টেকনিক্যাল কেন বলছি, যখন হচ্ছে গিয়ে মানে আর্জেন্টিনা খেলতে নামছে ফাইনালটা, ঠিক আছে, ও যে স্কোয়াডটা দিছে ইট ওয়াজ লাইক কি মানে 4-2 দুইটা মিড খেলছে এন্ড উপরে অ্যাটাকে হচ্ছে আপনার মেসি এন্ড লাউটারো দুজন পাশাপাশি ছিল, রাইট? সো যখন হচ্ছে আপনার করলো কি বলে আর যে ব্রাজিলের ইয়াটা নামলো, ওরা যখন খেলতে নামছে ওর কিন্তু ফরমেশনের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলাইছে, ঠিক আছে, স্কলনি। এন্ড ওরা এটাই ধরে নিছে যে যেহেতু নেইমারের মাঝে আনছে, ওরে পকেট কর, ওরে আর পাকিয়ে তারে পাগল বানায় ফেলা, তাইলে আর ওরা খেলতে পারবে না। এন্ড এটাই করছে আর্জেন্টিনা। ওরা যদি নেইমারকে নাম্বার ফলস 9 এ খেলানোই তো ম্যাচটা হারানোর হ্যাঁ, main কারণ। ভাই আর এবার আমি কেন আরেকটা খেলবে জিনিস আমি না? কোশ্চেন করি। ভাই, আমি একটা আমি কোশ্চেন করি। বলছি, আমি একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে যে আর্জেন্টিনার কেন সেভি মানে রেট করে না তেমন একটা, এটা আমি বুঝতে পারতেছি। একটা কারণ, আমি একটা উদাহরণ দেই। আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনআপে বেস্ট 11 কি বলতে পারবা? অ্যাটাকিং, আমি ডিফেন্সে যাচ্ছি না, আমি জাস্ট অ্যাটাকিং। ফার্স্ট 4 প্লেয়ার্স কে খেলবে? মেসি ঠিক আছে, ডি মারিয়া মেবি, এন্ড দেন হু আর দ্য আদার টু, এবং কে কোন পজিশনে খেলবে বলতে পারবা? পুরো টুর্নামেন্টে আমরা কিন্তু দেখি নাই, পুরো টুর্নামেন্টে আমরা কিন্তু কোনো ও নামায় নাই, কিন্তু কি হইতে পারতো সেটা হচ্ছে অ্যাগুয়েরো, লাউতারো, অথবা মানে তুমি যদি অ্যাগুয়েরো অ্যাঞ্জেল করেও নামাও তাও হয়, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে ওই যে তৌসিফ তুমি যেটা বলতেছো ম্যাচের মাঝখানে চেঞ্জ হয়েছে, এটাও স্কলনি খুব একটা চেঞ্জ করছে আমার কাছে মনে হয় না। এখানে যে কয়টা, যে মার্টিনেজের কথা বাদ দেই, মেসি, পারডেস, ডে পল, ডি মারিয়া, এরা কিন্তু দে আর লাইক বাডিস, ঠিক আছে, দে আর লাইক বাডিস। এবং ওদের খেলার যে কিছু ফুটবল টিম আছে যাদের খেলার জন্য আসলে তোমার কোচের থেকে ইনস্ট্রাকশন লাগে না, যদি না কোচটা স্যার অ্যালেক্স ফার্গুসন হয়, যদি না কোচটা তোমার আর্সেন ওয়েঙ্গার হয়, যদি না কোচটা পেপ গার্ডিওলা হয়, যদি না কোচটা মরিনিও হয়, ঠিক আছে, এইরকম কোচ না, বা কন্টে হয়। আমি অনেক নাম হয়তো মিস করতেছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বলতেছি না, বাট ইউ গেট মাই আইডিয়া, ওকে? সো এই যে এই বান্দাগুলা যখন সাইড লাইনে নাই, বা এই রকম নলেজেবল বান্দা যখন সাইড লাইনে নাই, তখন দিস প্লেয়ার্স আর মোর নলেজেবল দেন ঠিক আছে, এদের থেকেও বেশি নলেজেবল। তারা হয়তো কনসাল্ট করতে যাবে, আচ্ছা বস আমরা তো এটা ট্রাই করতেছি, এটা হইতেছে না, এখন কি করব, বা ও হয়তো নিজের থেকে একটা আইডিয়া পুট করবে টিমের মাঝখানে, যে আমরা তো 1 গোল দিয়ে দিছি, মানে হাফে কি ডিসকাশন হইতে পারে যে আমরা তো 1 গোল দিয়ে দিচ্ছি, আমরা এখন যদি গোল দেওয়ার আরো চেষ্টা করি আমরা কিন্তু গোল খায়া যাব, চান্স আসলে আমরা গোল দেওয়ার চেষ্টা করব, বাট আমরা কনজারভেটিভ খেলবো। একটা তো এগ্রেসিভ ইন্টারসেপশনের জন্য ট্রাই করে, আর একটা হচ্ছে কনজারভেটিভ ইন্টারসেপশনের জন্য ট্রাই করে। কনজারভেটিভ ইন্টারসেপশনের জন্য করে কি, সে জকি কইরা যায়, সে পিছাইতে থাকে, তোমার ডিফেন্ডার বলো মিডফিল্ডার বলো, সে পিছাইতে থাকে। আর এগ্রেসিভ ইন্টারসেপশনের জন্য তোমার প্রেস করে। সো আর্জেন্টিনায় এই মিডফিল্ডে পারডেস করতে হচ্ছে এগ্রেসিভ ইন্টারসেপশন, এবং পল করতে হচ্ছে কনজারভেটিভ ইন্টারসেপশন, ঠিক আছে। মাঝখানে যে দুইটা প্লেয়ার ছিল আপনার গুইদো রদ্রিগেজও ছিল, গুইদো রদ্রিগেজও আপনার করতে এগ্রেসিভ ইন্টারসেপশন করে, এগ্রেসিভ ইন্টারসেপশন করতো। এগুলো কিন্তু বোঝা লাগবে, কারণ লসেলসও যে আছে, লসেলসে কিন্তু আবার ও কিন্তু যখন ফল ব্যাক করতো ডিফেন্সে, সে কিন্তু এগ্রেসিভ ইন্টারসেপশন করতো না, সে কিন্তু কনজারভেটিভ ইন্টারসেপশনে যাইতো, সে কনজারভেটিভলি নিচে নামতে থাকতো। তো এই জিনিসগুলা, এগুলা কিন্তু যে প্লেয়ারের কোয়ালিটি অনুযায়ী, কারণ এই লসেলসও পারবে না এগ্রেসিভ ইন্টারসেপশন করতে, করার পরে ওই শালা খাইবো ইনজুরি। স্পার্সের জন্য ওরা ট্রাই করেছে এগ্রেসিভ ইন্টারসেপশন করার, অনেকবার ট্রাই করেছে, ইনজুরি হয়ে পড়েছিল, পারে নাই, ও পারে না।
সো হুম। আমার মোদ্দা কথা শাহানুর এইটাই যে এই যে টিমটা আর্জেন্টিনার জিতছে, স্কলারিরে আমি ক্রেডিট দেই ফর 2 থিংস। এই স্কোয়াডে কোনো আর্জেন্টিনা লিগের প্লেয়ার নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আর্জেন্টাইন যে লেজেন্ডসদের নিয়ে ও একটা কোচিং প্যানেল বানাইছে, দ্যাটস গ্রেট। বিকজ এখানে ওই যে হোমলি যে ফিলিংসটা আছে না, কথা বলা বা প্রবলেমটা বলা, ওরা তো বাঙালিদের মতো ভাই, ম্যাক্সিমাম পোলাপাইন জানে না ইংলিশ। সো একটা বাইরের কোচ আসলে সেটা তার থাকে হইলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেই কারণে টিটের উপরে এখনো ব্রাজিল ভরসা উঠতেছে। বিকজ টিটে ট্যাকটিক্যালি হয়তো অনেক বেটার না হইতে পারে, বাট ও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বলো বা Yeah. তোমার কিন্তু না, কান্ট্রি ব্যারিয়ার, ওইগুলা ভাই, সে উঠে টিটে- চলে যায়। টিটে ব্রাজিলের সাথে যায় এবং ম্যাচটা ফাইনালটা হারার পরে ও যেমনি করে দর্শকদের কাছে গেছে, হ্যাঁ, মানে ও ওই matter করে, জিনিসগুলি emotion, বুঝে, the এগুলি emotion, yeah. ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সাজ্জাদকে আনছি, সাজ্জাদের সাথে একটু সোহানকে নিয়ে আমি জানতে চাই। সাজ্জাদ, মানে সোহানকে নিয়ে আমি কিন্তু অনেকদিন ধরে বলতেছি যে ভাই একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি কলটা শেষ করে আসতেছি। পিতা কোথায়, এই যে কোশ্চেনের আনসার দেখে আসবো সাজ্জাদ ভাই। ওই যে ছোটবেলায় থাকতো না, এই যে হ্যাঁ। অভিনয় করতেছে ভাই, ঐশ্বরিয়ার মতো অভিনয় করে পুরা। এই যে আচ্ছা, ভাই এখন বিক্রমজিৎ দাস মনে হয় স্যামি তোমার সাথে একটু দ্বিমত করে যে স্ক্যালোনি লো সেলসোকে উঠায় আকুনিয়ার কে উপরে তুলছে, আর ওইটাই জাস্ট ব্রাজিলকে দুইটা হাফ মেলাতে দেয় না। এটা একটা আই গেস ভাই এখন জিনিসটা হচ্ছে, আপনি যদি একদম নিট অ্যান্ড গ্রিটে চলে যান যে এই একটা সাব করছে, যেই সাবে চেঞ্জ হয়, একটা সাবে তো চেঞ্জ হয় না ভাই, একটা সাবে ঘটনা কখনোই চেঞ্জ হয় না। সো এই চেঞ্জগুলা মানে ও তো করারই কথা, এবং সে লো সেলসোর জায়গায় নামাইছে কখন, ট্যাগলিয়াফি করে 60 মিনিটের পরে, আমি যতদূর মনে করতে পারি 60 মিনিটের পরে, এবং 60-এর পরে। এবং কেন নামাইছে, ওয়ার্ম আপ করতেছিল সাইড লাইনে ওয়ার্ম আপ করতেছিল ভিনিসিয়াস জুনিয়র, এরপরেই কিন্তু ব্রাজিলের সাবটা ছিল ভিনিসিয়াস জুনিয়রের। সো দিজ আর কমন সেন্স, এগুলো ট্যাকটিক্যাল চলে জিনিয়াস আসছি। আমি বলি না ভাই। সাজ্জাদ ভাইরে ওই যে ভাই পয়ডা, ওই এখন ওই পয়ডা, ওই যে গাইড বুক পয়ডা কোশ্চেনের আনসার দেখা জিগাও ভাইরে। না, আমার একটাই কোয়েশ্চেন যে সুহানের আজকে খেলা দেখে, এবং আমি যে এতদিন ধরে সাজ্জাদ মনে হয় আটকায় গেছে, আমি বারবার কোয়েশ্চেন করতে গেলে সাজ্জাদ আটকায় যায় বা ওর কিছু একটা, আই থিংক আবারও কল টল আসছে। বাট তানভীর আহমেদ বলতেছে যে ওয়াও, সাজ্জাদ ভাইয়ের সাথে মার্ভেল ডিসি ক্রস ওভার মনে হচ্ছে না। ইটস নট লাইক দ্যাট। আমাদের যেহেতু উই হ্যাভ আ pretty big panel, so ভাবলাম যে স্যামি অ্যাকচুয়ালি বললো যে আজকে আড্ডা দিবা, দেখলাম হ্যাঁ শিওর, why not, and then সবাইকে লিংক দিলাম। সাজ্জাদ, যেটা সোহানকে বলতেছিলাম যে হ্যাঁ, আমার ক্লিনিকের ম্যানেজারের কোভিড হয়েছিল, বেচারি এখন হচ্ছে যে কোভিড থেকে সারার পরেও তার কাশি যাইতেছে না, এটা নিয়ে সে বড় টেনশনে আছে, তো এটার জন্য ফোন দিছিল আর কি। আমি জাস্ট মানে সোহানকে নিয়ে আসলে জানতে চাই সাজ্জাদের কাছে যে সাজ্জাদ, what do you make of his ব্যাটিং, his পারফরম্যান্স? আমি যে এতদিন ধরে চাইতেছিলাম তার টিমে, অলদো আমি টেস্টের জন্য বলতেছিলাম, বাট স্টিল মানে he should be considered now, মানে in other formats. আমি খুব সিম্পল একটা কথা বলি যে অবভিয়াসলি তুমি যেটা বলতেছিল যে তুমি টেস্টের জন্য ওকে চাইতেছিলা, এবং আই অলসো এগ্রিড অন দ্যাট। আবার হচ্ছে যে ডিপিএল এর পরে, ডিপিএল এ যখন ভালো পারফর্ম করছে, তখন আমি বলছিলাম যে একটা টেস্টের জন্য আমি ওকে চাই না, আই ওয়ান্ট হিম ফর এন এন্টায়ার সিরিজ। হ্যাঁ, আর ডিপিএল এর পরে যেহেতু স্কোয়াডে আসছে, আই ওয়ান্ট হিম ফর দ্য টি20, কারণ সে ডিপিএল এ টি20 ফরম্যাটে ভালো খেলে আসছে। সো ওই দিক থেকে চিন্তা করলে যে আজকের ইনিংসটা ওয়াজ মানে কি বলবো, ওর জন্য একটা কনফিডেন্স বুস্টার হবে। টি20তে তো ডেফিনেটলি হি উইল বি প্লেইং, কারণ তামিমও নাই, মুশফিক নাই, সো ডেফিনেটলি সে চান্স পাবে। আর আমি খুব বিরক্ত হয়েছি আজকে মিঠুনের 30 রান দেখে, কারণ এই যে মোহাম্মদ আদনানের কমেন্টটা পারফেক্ট, সোহানের 45 রান ইজ ইকুয়াল টু মিঠুনের এন্টায়ার ক্যারিয়ার। আর এটা বলতে বলতে আমাদের সাথে ফর দ্য ফার্স্ট টাইম আই থিংক লাইভ স্ট্রিমে আসছে তৌহিদুল ইসলাম। তৌহিদ ইজ আ রেগুলার কন্ট্রিবিউটর ইন চ্যাট, এন্ড আমাদের যে ওয়েবসাইট হচ্ছে সেটাতেও হি উইল বি কন্ট্রিবিউটিং, রাইটিং,
প্লাস মেবি মাঝে মধ্যে লাইভেও আসবে। Yes. ভেরি গুড কন্টেন্ট রাইটার। সাজাদ ভাই, thank you. আমার না, আমি ছিলাম না, বাট আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে এবং আপনারা যারা ক্রিকেট ফলো করেন। আমি তো ফার্স্টেই বইলা দিছি, আমি অ্যাডাম গিলক্রিস্টের জমানার লোক। আমি এখনকার ক্রিকেট অমনে কইরা ফলো করতে পারি না। তো আমার থটটা হচ্ছে ভাই, যে অ্যাট দিস মোমেন্ট আমার যদি কালকে ধরেন কোনো একটা কারণে আমার পঞ্চপাণ্ডবের কেউ নাই, নো ওয়ান ইজ দেয়ার, কোনো সিনিয়র প্লেয়ার নাই, রুবেল নাই, মানে আমি ওই জেনারেশনটার কথা বলতেছি, ওই জেনারেশনের কেউ নাই। কালকে যদি একটা মানে একটা সিরিজ হয়, ওয়ানডে সিরিজ, আমি টেস্টে যাচ্ছি না, টি20তে যাচ্ছি না, জাস্ট ওয়ানডে, একটা সিম্পল ওয়ানডে সিরিজ, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেটার জন্য বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট ইয়াং ট্যালেন্টের মধ্যে বেস্ট স্কোয়াডটা কি হইতে পারে, অ্যান্ড ওরা যে আসতেছে কোন ম্যারিটে আসতেছে বা কিসের বেসিসে আসতেছে, সেটা যদি আপনি বলতেন। মানে আমার এটা অনেক জানার ইচ্ছা, কারণ ওই সময় থেকে কিন্তু তখন আমরা জানতাম ও বেলিন চলে যাইতেছে, এই ওপেনারটা আসবে, এ চলে যাইতেছে, ও পাইপলাইনে প্লেয়ার্স ছিল। এখনকার পাইপলাইন যেমন 2007 এর আগে আমরা জানতাম যে দেয়ার ইজ সামওয়ান নেম তামিম ইকবাল যে আসতেছে, রাইট, আমরা আগে থেকে জানতাম। হ্যাঁ, সো আপনার কি মনে হয় যে এই যে নেক্সট জেনারেশনের যে স্কোয়াডটা হবে, সেই স্কোয়াডটা কি হইতে পারে, কাদেরকে নিয়ে আসলে আমরা স্বপ্নটা দেখতেছি? ইউ উইল বি ফেসিং এ ভেরি হার্ড টাইম যদি তুমি 11 বানাইতে চাও। হ্যাঁ, একদম হবে না, 11 জন নিতে পারবো না। 11 জন মানে তুমি মানে আছে না যে হ্যাঁ তুমি এদের উপরে বাজি ধরতে পারো, এরকম বাজি ধরার মতো 11টা প্লেয়ার আমি জানি না। আমার দৃষ্টিতে তো আমি এরকম 11টা প্লেয়ার পাবো বলে আমার বাই মনে এনি হয় না। চান্স ওই যে আনামুল, তারপরে সাব্বির, এরা কি ব্যাক করে না, ফেলাইতে পারে? না, ফর ভাই, মানে ফর দ্য সেক অফ, ওই যে আমাদের আছে না, ফর দ্য সেক অফ এক্সপেরিয়েন্স বলে না, না, নো চান্স। এরা ওর থেকে ট্যালেন্টেড তো আছে, মানে ওদেরকে বেঞ্চ করতে পারে। না, ওদের থেকে তো ভাই মোহাম্মদ মিঠুন ইজ বেটার অনেস্টলি। মানে আমাকে যদি তুমি বলো যে পিক ওয়ান, সাব্বির রহমান আর মোহাম্মদ মিঠুন, আই উইল পিক মোহাম্মদ মিঠুন। মানে সাব্বির রহমানকে আমার দলে নিতে হলে আমাকে 5 বছর পিছনে চলে যেতে হবে। 2016-15 ওই সময় সে দুই একটা ইনিংস যখন খেলছিল, ওই ফর্মটা দেখে আমার সাব্বিরকে দলে আনতে হবে। আর মোহাম্মদ মিঠুন তো এই কয়েকদিন আগে নিউজিল্যান্ডেও রান করছে, যেটা প্রবাবলি তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কারেক্ট ইনিংস, টেকনিক্যালি সবচেয়ে কারেক্ট ইনিংস, নিখুঁত একটা ইনিংস খেলছে। হ্যাঁ, এর আগে এশিয়া কাপে সে কোথায় কোথায় রান করছে, বা যদিও দুটো ভালো ইনিংস খেলছে, কিন্তু ফ্ললেস ইনিংস যদি বলি সেই নিউজিল্যান্ডের সাথে একটাই করছে। ঠিক আছে, তো ওই বিজয় বা এদের কথা বলে লাভ নেই ভাই। এরা মানে মানে একটা এন্টায়ার ডোমেস্টিক, মানে অনলি একটা এন্টায়ার ডোমেস্টিক সিজন যদি তারা ধারাবাহিক ভাবে খেলতে পারতো ভালো, তাও একটা কথা ছিল। তারা তো সেটাই করতে পারতেছে না। ফরগেট অ্যাবাউট 2-3 সিজন টানা, একটা সিজনই তো করতে পারে না কন্ট্রিবিউশন, একটা ম্যাচ কন্ট্রিবিউট করে তারপরে শেষ। তো এইভাবে করে কেমনে হবে? হ্যাঁ, তবে actually want to add a point ভাইয়া, মানে পয়েন্ট বলতে কি আমার কোয়েশ্চেন টেকনিক্যালি যে about the future captaincy, কারণ 2023 পর obviously we need a new captain, so what do you think about that, like captain কে হইতে পারে? Because I don't see too many young players who can be consistent enough, who has that captaincy potential. That can be a issue that can come up. এইটাও একটা, ওই যে বললাম তো, আলটিমেটলি মোসাদ্দেক হোসেন সৈকত যদি এর মধ্যে নিজেকে ইয়ে করে ফেলতে পারতো, নিজেকে এস্টাবলিশ করে ফেলতে পারতো। মোসাদ্দেক হোসেন সৈকত, ওর মধ্যে ক্যাপ্টেন্সি পটেনশিয়াল ছিল, সে ডোমেস্টিকে অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করছেও, আবাহনীর ক্যাপ্টেন্সি করছে। আবাহনীর ক্যাপ্টেন্সি মানে হচ্ছে বড় টিম সে সামলাইছে, বড় বড় প্লেয়ার সে সামলাইছে। আবার হচ্ছে মিরাজকে ধরা হচ্ছিল ফিউচার ক্যাপ্টেন, কিন্তু মিরাজ তো এখনো ওর মধ্যে ওই সিনিয়র ভাবটাই আসে নাই, এখনো ও অমুক ভাই বলছে তমুক ভাই বলবে, হ্যাঁ, এগুলা করে করে খেলে। তো ওর মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিটাই এখনো দেখতেছি না, যেটা আন্ডার 19-এ দেখছিলাম। আন্ডার 19-এ কিন্তু এমন না যে সে ইয়ে করছে, আন্ডার 19-এর সময়ে মিরাজের মধ্যে সেই জেদটা ছিল, তার মধ্যে ওই আগুনটা ছিল। হ্যাঁ, এখন কেমন যেন মানে আছে না, মানে খাড়ি বাংলায়, মানে আজকে তো একটা ইনফরমাল আড্ডা হচ্ছে, ঈদ আড্ডা, সো ওই হিসেবে বলতেছি কোথায় গেছে মিরাজের ওই আগুনটা পুরাই কোথায় গেছে। সাকিব যখন থাকে মাঠে তখনই মিরাজ ভালো খেলে, সাকিব না থাকলে মিরাজ ইজ নাথিং উইথ দ্য বল, উইথ দ্য ব্যাট তো কখনোই এখনো
এস্টাবলিশ করতে পারেনি নিজেকে। সো উইল বি দ্য ফিউচার ক্যাপ্টেন। লিটন দাসকে ক্যাপ্টেন্সি তো দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের একটা ম্যাচ দেখে আমি বলে দিতে চাই না যে লিটন দাস বাজে ক্যাপ্টেন, কিন্তু আমি একটা জিনিস যেটা বলি যে আমার লিটনকে দেখে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল মনে হয় নাই। লিটন খুবই ইন্ট্রোভার্ট, বাট ইন্ট্রোভার্ট দেখেই যে ক্যাপ্টেন হতে পারবে না এটাও ঠিক না। রাহুল দ্রাবিড় একটা ভালো এক্সাম্পল, ইন্ট্রোভার্ট বাট ভালো ক্যাপ্টেন হবার। সো আমি জানি না লিটন কুমার দাস ঘরোয়াতেও ওইরকম তার অভিজ্ঞতা আছে কিনা, আমার জানা মতে নেই। আমার জানা মতে সে কখনোই কোথাও ক্যাপ্টেন্সি করে নাই, ওই ইন্টারন্যাশনালে একটা ওই নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ করছিল। এছাড়া নুরুল হাসান সোহান তো এখনো ওর মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালটা আছে, নুরুল হাসান সোহানের মধ্যে। আমরা এবার শেখ জামালে ছিল না এবার ডিপিএল এ, শেখ জামালে ছিল। হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন। শেখ জামালে সে খুব চমৎকার ক্যাপ্টেন্সি করছে। তো নুরুল হাসান সোহান যদি এর মধ্যে নিজেকে এস্টাবলিশ করে ফেলতে পারে তাহলে নুরুল হাসান সোহান কুড বি এ গুড চান্স। আর আই এম এ বিগ ফ্যান অফ উইকেট কিপার ক্যাপ্টেন্স, কারণ আমার কাছে মনে হয় উইকেট কিপার হচ্ছে একটা মানুষ যে ম্যাচের মানে যে সারাক্ষণ ম্যাচে থাকে, যে সারাক্ষণ জানে যে কি ঘটতেছে ম্যাচে, তাকে জানতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে হয়তোবা নুরুল হাসান সোহান কুড বি এ কন্টেন্ডার অ্যাজ ওয়েল। বাট বাকি যারা আছে আফিফ এখনো নতুন, আফিফই তো এখনো পায়ের নিচের মাটি শক্ত হয় নাই, আর মোসাদ্দেক তো চোরাবালির মধ্যে ডুবে আছে। সো ইট উইল বি ভেরি টাফ টাইম এহেড, মানে 11 জন প্লেয়ার বের করাটাই। ওপেনিং স্লটে একটা বলি, মানে অফ টপে একটা জোক বলে, আমার সামনে এই যে আমার একটা মেসির পুতুল ছিল বুঝছেন, এই যে ওর দুইটা হাত নাই দেখছেন, ও যে কোপা দুইটা হারার পরে আমি একটা হারার পরে একটা হাত পাইঙ্গা দিছি, আর একটা হারার পরে আর একটা হাত বাইঙ্গা দিছি। তো এরপরে যখন ও কোপা আমেরিকাটা জিতছে, তো আমি অনেকক্ষণ কষ্ট কইরা ওর দুইটা হাত বানাইছি ভাই বুঝছেন, স্ক্রু দিয়া। এটা ছিল ওর শাস্তি। এরপরে যখন জিতছে তখন আবার ওরে যে হাত বানায় দিছি দেখছেন। তো এনিওয়েজ ভাই, আপনি তো স্কোয়াড বলতেছিলেন, আমার এখানে কিন্তু পারভেজ ভাই কমেন্ট করছে বুঝছেন, শান্ত ও নাকি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। আমি তো ভাই জোকটা বুঝি নাই, মানে কেন বলছে বা কি কারণে। আমি এখনকার ক্রিকেট তো অমনে করে ফলো করি না, আপনি একটু বলেন যে যেই টপিকে ছিলাম। মানে শান্তকে ক্যাপ্টেন আমার মনে হয় না। শান্ত, আমি জানি না পারভেজ কোত্থেকে শুনছে, কেউ হয়তো তাকে বলছে এই জন্য মজা নিতেছে। শান্তকেও আমার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মনে হয়। এটা হচ্ছে আমি একটু বলি, এটা হচ্ছে যখন তামিমকে ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয় তার আগে যে ক্যাপ্টেনদের শর্টলিস্ট ছিল সেখানে আর কি শান্ত ছিল। শান্ত, খেদি মিরাজ, লিটন এন্ড তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদ, এই পাঁচজনকে হচ্ছে পসিবল ক্যাপ্টেন হিসেবে ধরা হচ্ছিল। এন্ড এটাও বলা হয়েছিল যে শান্তকে মেবি ফিউচারে ক্যাপ্টেন করা হতে পারে, ওই জন্য তাকে বিসিবি রেডি করতেছে। এটা আসলে পাপন্দা ভাবছিল কি। আমি একদম করে বলি, মানে আমি অ্যাকচুয়ালি বিসিবির যেরকম বিসিবি বা টিম ম্যানেজমেন্টের যেরকম গতিবিধি দেখতেছি, খুব একটা অবাক মনে হয় না হব মিঠুনকে যদি ক্যাপ্টেন বানায় দেওয়া হয়। হ্যাঁ, মানে মিঠুন টি-20 তে ক্যাপ্টেন্সি করছে, বঙ্গবন্ধু টি-20 তে যে সাউথগেট। বয়সের জন্য দিয়ে দিবে, যে বয়স সিনিয়র দেখে দিয়ে দিবে, যে বয়স তো 30-এর উপর আছে, অন্যদের চাইতে বেশি বয়স, এই লজিকে দিয়ে দিবে সিনিয়রিটি। ভাই আমি তো আমার ব্যান্ডের মেসেঞ্জার গ্রুপে আমরা হচ্ছে যে খেলা নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, তো ওখানে আমি খুব মানে ফান করে মানে করে বলতেছিলাম যে মিঠুনের 30টি রান আজ শুধুমাত্র 30টি রান নয়, এ হচ্ছে এক একটি মহাকাব্য। হ্যাঁ, মিঠুন যখন নামছে তখন আমি বলতেছিলাম যে মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন সৈকত আজ জয়ের নোঙ্গরে জয়ের তীরে নোঙ্গর ভিড়িয়ে আজকে ফিরিয়ে আসবে। হ্যাঁ, বুক চিতিয়ে পরিস্থিতির উন্নয়ন ঘটাবে, মানে এই লেভেলের ট্রোল চলতেছিল। মিঠুনের অনবদ্য 30 রানে জয়ের আকাশে যে মেঘের ঘন ঘটা দেখা দিয়েছিল তা যেন সূর্যের আলোর ছটায় গোধূলির সাথে মিশে গেছে। মানে আমরা ওর ব্যাটিং ওয়াজ সো পেইনফুল টু ওয়াচ। আল্লাহ, বাট ভাই আজকে মিঠুনের যে ইনিংসটা সে খেলছে, মানে আমি ওরে সেভ ফার্স্টেই বলে দিই, আমি মিঠুন ফ্যান না,
ফ্যান বয় না হওয়ার কোনো কারণই নাই ভাই, লাইফে আরো অনেক কিছু আছে ফ্যান বয় হওয়ার মতো। এর আগে আমি পেপে পেপে ফ্যান বয় হয়ে যাব, ঠিক আছে। তো মিঠুনের বাট আজকের যে ইনিংসটা খেলছে ওই সময় ও অ্যাকচুয়ালি আউট হয়ে গেলে বাংলাদেশ আরো বিপদে পড়ে যেত না, মানে অ্যাটলিস্ট সে টোকায় টোকায় একটা বোরিং 30 রানের ইনিংস খেলছে, যেটা আসলে অনেক বড় ইফেক্ট না ফেললেও ওই সময় দরকার ছিল যে আচ্ছা টিকা থাকো, মাটিতে টিকা থাকো। যে বাঙালি প্লেয়ারদের একটা স্বভাব কি, যে আমার ফ্যান্সি শট খেলা লাগবে, সিঙ্গেল বের করব না, আমি বড় বড় শট খেলবো, সুন্দর সুন্দর শট খেলবো, ধারাভাষ্যকাররা যেখানে আমারে প্রেস করবে এডি করতে যায়, যাই হইলে আউট হয়। ইভেন মিঠুন যেটাতে আউট হয়েছে ওটাও কিন্তু খুব ফানি লাগছে আমার কাছে। হেলে আলায় শট মারলো, শট মারার পরে এমন একটা পার্ট, এটা তো 2 স্টেডিয়ামের ওই পারে চলে যাইব, পরে দিয়ে দেখি ক্যাচ আউট হয়ে গেছে। আরে ভাই মানে আমার কাছে মিঠুনের ইনিংসটা আজকের ইনিংসটা তাও ক্লেভার লাগছে আমার কাছে। না সাবি, আমি এখানে একটু ডিসএগ্রি করব। আমি ডিসএগ্রি করব কেন? আমি করতেই পারেন ভাই, আমি ঝগড়া করব না, কারণ আমি এখন তো মিঠুন রে হঠাৎ করে একদিন খেলা দেখছি। বলেন কোন না কেন বলতেছি, কারণ হচ্ছে মিঠুন যখন ব্যাটিং এ নামছে তখন অপোজিট সাইডে অলরেডি তার ক্যাপ্টেন আছে সেট হয়ে, এবং সে সেঞ্চুরি করে ফেলছে, বা না যখন ব্যাটিং এ নামছে তখন সেঞ্চুরির কাছাকাছি ছিল, একটু পরে সে সেঞ্চুরি করে ফেলছে, ঠিক আছে। সো মিঠুন যদি, এবং তার রিকোয়ার্ড রান রেটের কোনো প্রেশার ছিল না, উইকেট পড়ে গেছে এখন ধরে খেলতে হবে এমন কোনো প্রেশার ছিল না, এরকম জায়গায় একটা ব্যাটসম্যান যে ফর্ম খুঁজে ফিরতেছে সে একটু সময় নিবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই জায়গাটাও না, হি ওয়াজ নট সলিড। এমন যদি হইতো যে সে খুব সলিডিটি নিয়ে ব্যাটিং করছে, সে আজকে উইকেটে একটু সময় কাটাতে চেয়েছে, না সে যতক্ষণ ব্যাটিং করছে সব সময় মনে হয়েছে সে এখন আউট হবে, আউট হইতে পারে, বুঝতে পারছি। এবং আমি তো ভাঙ্গা ভাঙ্গা খেলা দেখছি ব্যাটিং এ তখন, হ্যাঁ তামিমের ব্যাটিং এ তখন একটা অস্থিরতা চলে আসছিল, যে তামিম তখন ওয়েন ফর দ্য বিগ শটস, তামিম তখন শেষ করে আছে, খেলাটা শেষ করি, ওর উপর প্রেশারটা আর একটু রিলিজ করি। প্রথম ওভারে প্রথম 4টা বল তামিম খেললে 4টা বলের মধ্যে সে অ্যাটলিস্ট 2টা চার্জ করতেছিল, তারপরে লাস্ট 2টা বল মিঠুনকে খেলতে দিতেছিল, মনে হইতেছিল যে টেইলরেন্ডারকে নিয়ে খেলতেছে তামিম। হ্যাঁ, সো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। কই ভাই, নুরুল হাসান সোহান যে আজকে ব্যাটিং এ নামছে, ওর উপরে কি যথেষ্ট প্রেশার ছিল না? কারণ সে এতদিন ধরে কথা ছিল, অফ ফর্মেও তো ছিল না তাকে যে বাদ দেওয়া হয়েছে, সে তো কম্বিনেশনের কারণে বাদ ছিল বা চান্স পায়নি। তারপরে হচ্ছে যে আসলো সব জায়গায় এই ডোমেস্টিকে পারফর্ম করতেছে মোটামুটি, এবার ডিপিএল এ চমৎকার পারফর্ম করছে, খুব ভালো কিছু ফিনিশিং টাচ দিছে। হ্যাঁ, এইসব পারফরমেন্সের পরেও সে ফাইনালি কখন চান্স পাইলো, যে হচ্ছে যে ওকে ফাইন, আমরা সিরিজটা জিতে গেছি, টি20তে তোমারে খেলাইতে হবে, তাহলে আজকে একটু তুমি খেলো, ঠিক আছে। কিন্তু তুমি যে খেলো, তোমার উপরে আমি ভরসা করতে পারতেছি না, আমি কিন্তু ঠিকই 9টা ব্যাটসম্যান দিয়ে নামছি, তুমি সহ আগে এতদিন 8টা ছিল, তুমি সহ 9টা, আমি একটা বোলার কমাই দিছি। তার মানে কিন্তু টিম ম্যানেজমেন্ট ওকে একটা, মানে এটাও ওর উপরে একটা প্রেশার ছিল যে আমার উপরে ওই ভরসাটা পাচ্ছে না। সেইখান থেকে সে এসে সোহান কি কোনো আউট, মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি আউট অফ দ্য বক্স কোনো কিছু খেলছে? ঠিকই তো 120-এর মতো স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছে, এবং সে মিঠুনকে ক্রিকেট খেলাটাতে আমার কাছে যেটা লাগে, ক্রিকেট খেলাতে অনেক যদি আপনি ট্যালেন্টেড হন তখন আপনি এক্সট্রাঅর্ডিনারি আউট অফ দ্য ওয়ার্ল্ড গেম প্লে দিবেন, বাট ক্রিকেট খেলাটা খুব সিম্পল ভাই। এখানে একটা জিনিস আছে, সিঙ্গেল, আপনার বাউন্ডারির কথা আমি বাদই দিলাম, আপনি যদি পুরা টাইম টার্গেটই রাখেন, আপনি খেলতেছেন যখন, আপনি তো আমাদের মতো মোড়া হবেন না। আমরা তো দামড়া দামড়া পোলা পাইন, বিকজ আমরা বৈশা থাকি, আমরা স্পোর্টসম্যান না। বাট আপনার প্রফেশন ওইটা, আপনার ডে ইন ডে আউট, আপনার আমাদের যেরকম স্টাডি করা লাগতেছে, গ্রাফিক ডিজাইন, ডাক্তারি বা অন্য যে যার প্রফেশনে যা করতেছি আমরা, সেটা আমরা স্টাডি করতেছি ডেইলি, আপনি ফিট থাকবেন। এবং ক্রিকেট খেলার বেসিকটা হচ্ছে আপনি সিঙ্গেল নেবেন, ডাবল নেবেন, ঘটনা শেষ। চান্স পাইলে, বাজে বল পাইলে আপনি বাউন্ডারির বাইরে মারবেন, দ্যাটস দ্য বেসিক অফ ক্রিকেট, ঠিক আছে ভাই। এখন এই বেসিকটা যখন বাদ দেয়া আমরা কিন্তু সিঙ্গেল বাইর করার চেষ্টাই করি। আমি যেটা বুঝি বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম, যে বাংলাদেশ চিন্তা করে না। এবং আমার পছন্দের একটা প্লেয়ার ওই তো আইসা, ওইটা ঠিকই আছে, আমিও এমনি খেলতাম যে সিঙ্গেল নিতে কষ্ট হয়, আমি বাউন্ডারি মারবো, তামিম ইকবালের কথা কইতেছি, আমি বাউন্ডারি মারে আমার স্ট্রাইক রেট ঠিক করার চেষ্টা করব। তো এই কালচারটা আসলে আমার কাছে মনে হয় ইয়াং যে বিটুনের কথা বলেন বা নতুন যারা স্ট্রাগল করতেছে, তারা যদি জাস্ট চিন্তা করে আমি ব্যাটে টোকা লাগাই আমি একটা সিঙ্গেল বাইর করবো, দ্যাটস ইট, আমার টার্গেট আমি সিঙ্গেল বাইর করবো, পুরা ইনিংসে আমার যা
বল খেলবো তার মধ্যে 80% বল আমি সিঙ্গেল বাইর করবো এই মেন্টালিটিতে খেলবো, আর 20% তো বাজে বল আসবেই। 100% ভালো বল করার মতো অ্যাবিলিটি মানে খুব কম বলারেরই আছে, ওই অ্যাকুরেসি নিয়ে বল করতে পারে খুব কম বলার, সব বলার পারে না ভাই। তো মানে এই এই যে এই অবস্থায় অ্যাট দিস মোমেন্ট যেই পোলাপাইন্ডি আসতেছে বা যারা আসলে এখন খেলতেছে, মিটন টিটন বাদ ভাই, আরো তো পোটেনশিয়াল ওয়ালা আরো অনেকে আছে, সোয়ানের কথা বললেন, দেন উপরে লিটন খেলতেছে, দেন আরো অনেকেই হয়তো খেলতেছে ইয়াং পাইপলাইনে। এইরকম স্ট্রাইক রোটেশন করার মতো আমাদের কি আসলে ট্যালেন্ট আছে টিমে, মানে বা পাইপলাইনে আছে যারা আসলে এই দায়িত্ব নিয়ে ইনিংস বড়? মাহমুদুল্লাহ কিন্তু এটা করে ভাই, মাহমুদুল্লাহর খেলার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে যে স্ট্রাইক রোটেট করি, মানে চাপে পড়ে যাচ্ছে। ফার্স্টলি আমি যদি আজকের ইনিংস এর কথা বলি, আজকে কিন্তু তামিম ইকবাল ওর সহজাত ইনিংস খেলে নেই, ওর সহজাত ইনিংস খেলে নেই। তুমি যেটা বললা যে সিঙ্গেল না নেওয়ার প্রবণতা, আজকে তামিম ইকবালের 112 রানের মধ্যে 50 রান আসছে বাউন্ডারি থেকে, 8টা মারছে 4টা 32 আর 3টা 6, 3 6 18, 32 আর 18 50, তার মানে বাকি 62 রান, 62 তো না, 62 আর 50 তো 112 হয়, হ্যাঁ, বাকি 62 রান হি র্যান, ঠিক আছে। এই জিনিসটা করে মানে সে 97 বল খেলছে, মাত্র 12টা বল বাউন্ডারিতে করছে। আজকে তামিম ইকবালের ইনিংসটা ওর নিজের জন্য মনে হয় একটা লার্নিং হবে, এইটা করেই ওর স্ট্রাইক রেট 115 বা 16 বা 17 এরকম হয়ে গেছে, ঠিক আছে। ও কিন্তু খুব যে ফাটায় ফেলছে, বোলারের উপরে খুব বিয়ে করছে তা কিন্তু না, বাজে বল মারছে, বাজে বল না সিঙ্গেল। তামিম এবং সাকিবের পার্টনারশিপটা যখন 50 ক্রস করলো, 50 যখন ক্রস করলো তখন ওরা 60 বলে 50 রানের একটা পার্টনারশিপ ছিল, ফ্যান্টাস্টিক একটা পার্টনারশিপ, এবং এর মধ্যে কয়টা বাউন্ডারি ছিল, ওরা কিন্তু জাস্ট রানিং বিটুইন দ্য উইকেটের মধ্যে ছিল আজকে। এবং আজকে অনেকদিন পর তামিম এবং সাকিব একসাথে মনে হচ্ছিল দে আর এনজয়িং ব্যাটিং, তাদের কলিং খুব ক্লিয়ার ছিল, তাদের রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো ছিল, হ্যাঁ। সো তামিমের যেই ইনজুরির ব্যাপারটা ছিল, তার নি ইনজুরির জন্য সে টি-20 খেলবে না, সো ওইটা নিয়ে ওটা মাথায় রেখেও আমি বলবো যে হি রান বিটুইন দ্য উইকেট ভেরি ওয়েল আজকের যদি বলি। প্লাস তামিমের আজকে রান পাওয়াটা খুব জরুরিও ছিল, কারণ রিসেন্টলি তামিম কিন্তু কয়েকটা ম্যাচে বেশ কয়েকদিন ধরে রান পাচ্ছিল না, সো ওই জায়গা থেকে একটা ভালো টোটাল চেস করে আজকে সেইভাবে একটা ইনিংস যদি খেলে, সো দ্যাট ইজ রিয়েলি গুড। আর এবার আসি হচ্ছে যে তামিমের রানিং বিটুইন দ্য উইকেট, তো আবার হচ্ছে যে ফিটনেসের কথাও যদি বলি, সেকেন্ড ম্যাচে তামিম বাউন্ডারিতে একটা ক্যাচ ধরছে, বাউন্ডারি থেকে দৌড়া এসে সামনের দিকে ডাইভ দিয়ে, কার ক্যাচ আমার মনে নেই, অসাধারণ একটা ক্যাচ ধরছে। দিস ক্যাচ রিমাইন্ডেড মি অফ 2011 ওয়ার্ল্ড কাপ, তামিম ইকবাল এক ম্যাচে একটা ক্যাচ ধরছিল, পরের ম্যাচে ইমরুল কায়েস সেম একটা ক্যাচ ধরছিল, একই ধরনের, দুইজনই মিড উইকেটের থেকে দৌড়া এসে ক্যাচ ধরছিল। সো ওই তামিম ইকবালের কথা আমার মনে পড়ে দিয়েছে, হি ইজ ওয়ার্কিং অন ফিটনেস। এখন যেটা আমার তামিমের এই মুহূর্তে পছন্দ হইতেছে না, ওর দলটাকে নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতেছে। আমাদের সিলি পয়েন্টের একটা গ্রুপ আছে মেসেঞ্জারে, আমি শাহানুর তৌসিফ ওখানে আছি, ওই যে পারভেজ আছে ওখানে, ওইখানে আমি আজকে সকালবেলা একটা কমেন্ট দিয়েছিলাম যে টসে জিতে বাংলাদেশ আজকে ঠিক সেটা করতেছে যেটা করলে ম্যাচটা ওদের জন্য কঠিন হয়। মনে হচ্ছিল যে ওরা নিজেরাই দে ওয়ান্ট টু চ্যালেঞ্জ দেমসেলভস। আমি আজকে একটা বোলার কম নিয়ে খেলছি, তবু আমি টসে জিতে বোলিং দিয়েছি। আমি আজকে গতদিন 240 চেস করতে কষ্ট হয়েছে, এই জন্য আমি আজকে আগে বোলিংও নিয়েছি, আবার একটা বোলারও কম নিয়েছি, যে ওরা ইচ্ছা মতো রান নিক, তারপর আমরা একটা চেস করবো। হ্যাঁ, মানে আমার কাছে মানে কোনো কিছুই মেক সেন্স করতেছিল না যা হচ্ছিল বোলিং এ। সাইফুদ্দিনের উপর আমি এখনো ডেথ ওভারে ভরসা রাখবো, বাংলাদেশের এই টিমে হি ইজ প্রবাবলি দ্য বেস্ট ডেথ ওভার বোলার, কিন্তু আজকে ওয়াজ নট হিজ ডে। এরপরেও রিপিটেটিভলি ওকে করাই যাচ্ছিল। তাসকিন ডেথ ওভারে ভালো না, ফাইন, কিন্তু আজকে তো একটা এক্সপেরিমেন্ট করতেই পারতো, আজকেও তো ওকে 40 ওভারের মধ্যে 10 ওভার শেষ করে দেওয়ার কোনো দরকার ছিল না, তাই না? সো আমার কাছে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে তামিম মাঝে মধ্যে একটু বেশি এক্সপেরিমেন্ট করে, আবার মাঝে মধ্যে মনে হয় যে কয়েকটা জায়গায় একটু দেখা দরকার ছিল, সেটা সে দেখতে পারতো, সুযোগটা কাজে লাগাইতে পারে নাই। সো এই জায়গাগুলোতে এই মুহূর্তে আমার কাছে মানে আমি পার্সোনালি তামিমকে নিয়ে যদি অভিযোগ করতে হয় সেটা করবো। সো তামিমের এটা বলতে বলতে সাবির আসল কোশ্চেনটা ভুলে গেছি, কি ছিল কোশ্চেনটা সাবির?
স্ট্রাইক রোটেট ভাই যে হ্যাঁ স্ট্রাইক রোটেট নতুন হ্যাঁ, প্রজন্মে আসলে নতুনদের আছে নাকি নতুনদের মধ্যে আফিফের ব্যাটিং এ আমার এই স্ট্রাইক রোটেশনটা খুব বেশি চোখে পড়ে। আফিফ যেভাবে পারে এইভাবে অনেস্টলি আর কেউ পারে না, অ্যাটলিস্ট এটা আমার মতামত আমি বলতেছি। বাট এটাও মাথায় রাখতে হবে, আফিফ যেখানে ব্যাট করে সেখানে আফিফের কাছ থেকে চাওয়া হচ্ছে যেটা, সেটা স্ট্রাইক রোটেশন না, চাওয়া হচ্ছে বিগ শট। কিন্তু আফিফের ন্যাচারাল খেলা ওইটা না, আনফরচুনেটলি আফিফকে ওই জায়গায় খেলতে হচ্ছে। তো এখন আফিফ হ্যাজ টু ওয়ার্ক। আমি এটা বলবো না যে আফিফকে উপরে খেলাতে হবে, কারণ এটা আমি আগেও বলছি, এটা জাতীয় দলে আমি আমার মতো সবকিছু পাবো এটা আশা করাটাও ঠিক না। আমাকে বরং রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাকে রিকোয়ার্ড হয় যে মারতে হবে, আমার নিজেকে ওইভাবে ট্রেন করে নিতে হবে। সো আই হোপ আফিফ সেই কাজটা করবে। বাট অ্যাট দ্য সেম টাইম আফিফের সহজাত যে খেলাটা, সেই খেলাটার কারণে কিন্তু আমরা প্রথম দুইটা ওয়ানডেতে বেঁচে গেছি। ফার্স্ট ওয়ানডেতে তো হি স্কোর 45 রানস, যেটার উপরে আমরা একটা ভালো স্কোর পাইছি। সেকেন্ড ওয়ানডেতে সে 17-18 রানই করছে, কিন্তু ওই সময়টা ওই রানগুলাও খুব ক্রুশিয়াল ছিল। ডাউন দ্য উইকেট এসে সে কিন্তু ওয়াইল্ড শট খেলতে গিয়ে আউট হয় নাই, সে কিন্তু পুশ করে সিঙ্গেল নিতে চেয়েছিল, টার্নে বিট হয়েছে। আমরা যখন সমালোচনা করি তখন মাঝে মধ্যে মানে বাংলাদেশের সমালোচনা যখন করি অনেক সময় একটু বেশি অন্ধ হয়ে সমালোচনা করি, যে জিনিসটা আমার কাছে মনে হয় যে মানে আফিফের উপরে সবাই একদম লাফায় পড়ছে যে এটা কেন খেললো, এইটা কেন করলো। বাট বুঝতে হবে যে ওর ইন্টেনশন কিন্তু ছক্কা মারা ছিল না, ডাউন দ্য উইকেট আসছিল সে টার্নটা কাট করে দেওয়ার জন্য, ওর কপাল খারাপ বলটা টার্ন করে গেছে। সো এইটা ছাড়া কিন্তু সে কিন্তু সেকেন্ড ওয়ানডেতে ওইভাবেই খেলতেছিল স্ট্রাইক রোটেট করা। আফিফ বাদে আর কাউকে আমার এরকম স্ট্রাইক রোটেট করতে পারে বলে মনে হয় নাই। নুরুল হাসান সোহান আজকে মোটামুটি স্ট্রাইক রোটেশন নিয়ে খেলছে, বাট ও প্রচুর বাউন্ডারি মারছে, 45 রানের ইনিংসে ও 6টা মারছে বাউন্ডারি। আর ওর হিটিং অ্যাবিলিটি আগের থেকে ইমপ্রুভ হয়েছে, কিন্তু একটা ফ্রি হিটে যে দৃষ্টিকটু একটা শট খেলছে সে, ওই অ্যাটেম্পটাই ভুল ছিল। ও আগে থেকেই ইয়ে করছে যে আমি ওই শটটাই খেলবো। হ্যাঁ, সো এই ছোট ছোট জিনিসগুলা যদি ও ইমপ্রুভ করতে পারে, স্ট্রাইক রোটেশনটা যদি সোহান করতে পারে। আমি এদের কথাই কেন বলতেছি, কারণ দিস টু গাইজ আর দে সিম টু বি থিঙ্কিং অ্যাবাউট দেয়ার গেম। আর কাউরে দেখে মনে হয় না তারা বাকিরা আল্লাহর নামে চলেছি এরকম স্টাইল করে খেলে। ভাই এই যে বিক্রমজিৎ দাস ভাই কিন্তু এরকম একটা ক্রিটিসিজমই করছে, যে এরকম ক্রিটিসিজম অ্যাকচুয়ালি আপনি বলতেছিলেন তামিমকে দিয়ে কোথাও হয়নি আর এখনো হবে না, ও বেশি চিন্তা করে। হোয়াট ডু ইউ থিংক, মানে সে আসলে কিসের কথা বলতেছে আমি জানি না, ক্যাপ্টেন্সির কথা বলতেছে আই গেস। আমারও মনে হয় ক্যাপ্টেন্সির কথাই বলতেছে। ভাই ক্যাপ্টেন্সির কথা যদি বলে, আমি একদম অনেস্টলি বলি, আমি তো আমাকেও যদি জিজ্ঞাসা করে আমি তো বলবো যে অবশ্যই আমি সাকিবকে ক্যাপ্টেন চাই, কিন্তু এই মুহূর্তে আমি চাই না ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হোক। দলটাকে একটা শেপে আনতেছে তামিম টাইম শেষ, মানে হ্যাঁ টাইম শেষ, প্লাস এক বছর আগে তামিমকে ক্যাপ্টেন দেওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি, প্লাস টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে দলে অলরেডি রিফ্লেকশন হচ্ছে তামিম ইকবালের একটা চাওয়া। হ্যাঁ, আনফরচুনেটলি সেই চাওয়ার মধ্যে মোহাম্মদ মিঠুন খুব ভালোভাবে ঢুকে গেছে, যেটা আমরা কেউ নিতে পারতেছি না ব্যাপারটা, ঠিক আছে? আরে ছোট ভাই ওই কেন আমার কোশ্চেন কি মিঠুন হচ্ছে শানুর, কি আছে এই শানুর আমি একটা পাঞ্চ লাইন পাইছি মিয়া, মিঠুন হইতেছে বাংলাদেশ দলে তৌসিফ, যে তৌসিফ যেরকম ছোট ভাই অফ সাজ্জাদ ভাই এন্ড শানুর, তো মিঠুন হচ্ছে সেম তামিমের ছোট ভাই, যে জামু ওরে লয়ে যাবো। তৌসিফ কি যে কোনো জায়গায় সাজ্জাদ ভাই যাচ্ছে, শাহানুর যাচ্ছে বা যাচ্ছে না, আচ্ছা তৌসিফ এই জায়গায় যাইতে পারে, আমরা না যেতে পারলে তৌসিফকে পাঠায় দেয়। তামিম হচ্ছে ব্যাপারটা অমনে করে চিন্তা করতেছে মিঠুনকে নিয়ে, বুঝছো? আজকে তো কোথায় যেন পড়লাম, এটা কোনো ট্রোল ছিল নাকি রিলায়েবল নিউজ পোর্টাল ছিল আমার মনে নেই, বাট এরকম পড়তেছিলাম যে মিঠুন বলতেছে যে তামিমকে তার কাছে মাশরাফির মতো মনে হয়। আরে এটা মাশরাফির ছায়া ওয়েবসাইটে সার্চ এটা ট্রোল ছিল না? ওকে, না ইট ওয়াজ এটা ইন্টারভিউ ছিল বিডি ক্রিক টাইমের। ও আচ্ছা, ইট ওয়াজ নট এ ট্রোল, ওকে ফাইন। কে কইছে মিরাজ? না and BD Quick Time is that sort of a platform যারা হচ্ছে এই টাইপের মানে রসালো হেডলাইন গুলি নিয়ে they make it more এখন কইলে তো কইবেন যে মোনাজাত দর, ঠিক আছে, মতে মিথুন, মতে মিরাজ, আর মতে কিন্তু অন্য কিছু হয়। আজকে একটু আগে আমি কমেন্ট সেকশনটা দেখতেছিলাম, হ্যাঁ মিথুনকে অন্যভাবে আর কি ওকার দিয়ে লিখছে, সো ইউ নো হোয়াট ইট ইজ মিথুন। না শোনো না, আজকে কি হয়েছে, ওই এরকম
বিডি ক্রিক টাইম বা এরকম কিছু একটা পেজে আজকে হচ্ছে মিঠুন এবং মিঠুনের ওয়াইফের একটা সাক্ষাৎকার আজকে ওরা রিলিজ করছে। সো অবভিয়াসলি ওইখানে মানুষজন সমানে মিঠুনরা নিয়ে মজা নিতেছে। এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভাল লাগে নাই, কারণ একটা খেলোয়াড়ের পার্সোনাল লাইফ নিয়ে আসলে মজা নেওয়াটা ঠিক না। কিন্তু ওইখানে ইন্টারভিউ শুরুর দিকে মিঠুনের ওয়াইফ একটা কথা বলতেছিল যে হ্যাঁ আমি আসলে ক্রিকেট খেলাটা দেখি কিন্তু অতটা বুঝি না। এই কথাটা শুনে আমার মনে হয়েছে সমস্যা নাই, আপনার জামাইও বুঝে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমার মনে হয় কি যে when you win a series like this জিম্বাবুয়ের সাথে, তখন না it papers over a lot of the cracks, মানে টিমের মধ্যে if we talk about managemenটের সমস্যা, if we talk about তামিম's captaincy সেটাতে যেগুলি ভুলভাল হচ্ছে, if we talk about team selection যেগুলি ভুল, if we talk about the team approach যেখানে ভুল হচ্ছে। লাস্টে একটু আগে সাজ্জাদ আমি জয়েন করার আগে তখন খাচ্ছিলাম, সো আই হার্ড যে তুমি বললা যে এই ম্যাচটাতে আমরা ম্যাচটাকে কঠিন করে নিছি নিজেদের জন্য, রাইট? সো দ্যাট উই ক্যান সি if we can actually win a আমার match কাছে মনে like হয়েছে this. মানে I had no other explanation. It's true, I agree with you. আমার সেটা মনে হয় কি যে because Zimbabwe, no disrespect to them, but the current team and especially with the COVID infected patientদের কাছে যে ওদের দুইটা সিনিয়র মেম্বার ছিল, I think Craig Irvine was one of them, আর ওদের রেগুলার যে ক্যাপ্টেন শন উইলিয়ামস আরেকটা ছিল। তো এইটা একটা বড় মিস। and then when you consider যে বাংলাদেশের যেসব ভুলভাল করলো, মানে এখান থেকে আমাদের পজিটিভ পাওয়ার মতন কিন্তু তেমন একটা কিছু নাই। সো ওইটাই আর কি দেখতে হবে যে when it comes to জিম্বাবুয়ে, এই টিমটাকে হারায় there is not much we can gain. না ওইটাই আর কি, এজন্যই আমার কাছে আজকে মনে হইতেছিল যে আসলে কি মানে এত চমৎকার একটা ব্যাটিং উইকেট ছিল, মানে এটাতে এমনও না যে আমরা ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে খেলতেছি যে আমরা 350 বা ইন্ডিয়ার সাথে খেলতেছি বা ইংল্যান্ডের সাথে খেলতেছি যে আমরা 350 রান করলেও দেখা যাবে যে ওরা চেস করে ফেলছে। হ্যাঁ, তো ব্যাপারটা তো এমন না। তো এত চমৎকার একটা ব্যাটিং উইকেটে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়ার একটা বোলার কম নিয়ে আমি অনেস্টলি আর কোনো কারণ খুঁজে পাইনি, জাস্ট টু পুশ দেমসেলভস যে দেখি না কি হয়। সাজ্জাদ ভাই আজকে কিন্তু ঈদ স্পেশাল, ঠিক আছে? সো আপনি চিন্তা করতে থাকেন, ঈদ স্পেশাল একটা গল্পও লাগবে। হ্যাঁ, আমার কোনো প্রিপারেশনই নাই, এই কারণে আমি প্রিপারেশন নেওয়ার টাইম দিতেছি ভাই। টাইম নেন, আধা ঘন্টা টাইম নেন, আমরা করবো আরো আধা ঘন্টা শো, আরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, আমরা করবো ভাই, কোনো সমস্যা নাই। মেসির অবস্থা দেখছেন ভাই, ভয় পান, ঠিক আছে? এই মেসির 2টা হাত ছিল, 2টা হাত আমি ভাইঙ্গা দেয়া স্ক্রু ঢুকাইছি ভাই, আপনি একটু ভয় পান। কোরবানির আগের রাতে খেলা মানে তো কানাডার সাথে ম্যাচটা মনে পড়ে 2003 ওয়ার্ল্ড কাপ। ও ভাই আর কোনো ম্যাচ মনে ছিল না কোরবানির আগের রাতে, মানে কৈশোর নষ্ট করা একটা ওয়ার্ল্ড কাপ, কৈশোর নষ্ট করা একটা ওয়ার্ল্ড কাপ। আমি ছোট ছিলাম, মানে আমার কিছু মনে নাই তেমন একটা, মানে এটা মনে আছে যে হারছিল, মানে ঈদের আগের রাতে সবার এরকম। আমার ফুফা আইসা কিছুক্ষণ পর কয় এটা কি দেখোস, পারে না ওরা কেন কার লগে কানাডা এরগুলো খেলা কি দেখোস, মানে পুরো বুলি কইরা গেছে যে ক্রিকেট খেলা এর থেকে বেটা আমরা ছোটবেলায় ডাঙ্গুলি খেলতাম, কত মজা, টুক করে মারতাম, বল উড়া যেত, কাটটা উড়া যেত, ডাঙ্গুলি খেলা ইজ বেটার দেন ক্রিকেট। আর কত জ্ঞান দিল ভাই, ওইটা খুব দুঃসহ একটা স্মৃতি। খোঁচা মেরে ভাই ম্যাক্সিমাম প্লেয়ার আউট হয়েছিল খোঁচা মাইরা, আই রিমেম্বার। জাস্ট অফসাইডের বাইরে একটা বল খোঁচা মারছে, কিপারের কাছে ক্যাচ, স্লিপে ক্যাচ, এটাই প্র্যাকটিস। আমার একটা কোশ্চেন আছে ওই ওয়ার্ল্ড কাপটা নিয়ে, সেটা হচ্ছে যে ওই ওয়ার্ল্ড কাপে কেনিয়া ওয়েন্ট ইনটু দ্য সেমিফাইনাল এন্ড পরে যেটা বের হইলো যে কেনিয়া বলে ওদের গ্রুপ স্টেজে রান রেটে জোটচুরি করে তারপরে তারা they went into the semi-final. এটা নিয়ে কিন্তু একটা there is a story in there, Sajjad. So if you want, আমি 2003 এর কোন স্টোরি কখনো বের করতে চাই না, মানে এটা কি বলবো, মানে একটা শকে চলে যাব আমি, মানে এটা আমার জন্য একটা খুবই বাজে অভিজ্ঞতা। মানে সাজ্জাদ ইমাজিন দ্যাট আমি তো 99 থেকে আর কি
দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, রাইট? যেটা আমি মানে মোটামুটি ক্রিকেটের ফ্যান হই। বাই 2003 আমি কিন্তু ম্যাচ দেখি, আমি কিন্তু ম্যাচ ফলো করি, and I'm a South Africa fan by then, and I also like Bangladesh. তো একে তো আমরা we're losing against Kenya, sorry, we're losing against Canada, কেনিয়া অনেক ভালো South খেলা Af- ভাই। হ্যাঁ, কেনিয়া তো তখন আমাদের রাশ রাইভাল ছিল, হ্যাঁ তো কেনিয়াকে হারানো কঠিন ছিল। and also losing সাউথ আফ্রিকা যেমনি করে গ্রুপ স্টেজে আউট হইলো, রাইট? লাস্ট বলে ডাকওয়ার্ড লুইস মেস আপ করে, লাস্ট বলে ব্লক করে, নট টেকিং আ রান, মানে ইট ওয়াজ অ্যাবসলিউট নাইটমেয়ার ফর মি দ্যাট ওয়ার্ল্ড কাপ, দ্য 2003 ওয়ার্ল্ড কাপ। আমার তখন অবশ্যই ইন্ডিয়াকে ভালো লাগতো, আই লাইক দ্য টিম আন্ডার গাঙ্গুলি যে ফাইনাল পর্যন্ত গেল, মানে ওই একটা মানে পজিটিভ ছিল। আচ্ছা, এবিপির কিন্তু একটা ভালো কমেন্ট আছে, সাজ্জাদ গান গাবে, ঈদ স্পেশাল কনসার্ট, প্লিজ প্লিজ। সাজ্জাদ সেদিন কিন্তু সেই একটা কয়েকটা লাইন গান গেয়ে মানে আই ওয়াজ লাইক ও ভাই, ছেলেপেলেরা দৌড়ে দৌড়ে আসছে, সবাই জামা কাপড় খুইলা রেডি হয়ে গেছে, আপনার গান শুই না পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো গান গায়া ফেলান ভাই। আচ্ছা, তাহলে আজকে যেহেতু প্রিপারেশন নাই, আমি স্টোরি করব না, আজকে একটা গান করব, তবে সাবিটাও একটা গান গাইতে হবে। ও সাবি, হ্যাঁ সাবি তো, সাবি ইজ আ মিউজিশিয়ান। হ্যাঁ, সাবি ইজ আ মিউজিশিয়ান। ট্রাই করবো ভাই, কোনো সমস্যা নাই। ওকে, আপনি গান, আমিও গামো, সমস্যা নাই। হ্যাঁ আমি গাবো ইনশাআল্লাহ। ও এ ভাই, আমরা কি ভাই মানে ওকার মতো একটা প্রমিস দিয়া দিলাম বাই এনি চান্স? ধরো গাইতে গাইতে মাঝখানে স্ট্রিম, নেটের স্ট্রিম বন্ধ হয়ে গেল, তোমার নেট ডিসকানেক্ট হয়ে গেল, একটা আরে আমার একটা ফ্রেন্ড আছে, হালায় কি লেভেলের চুতিয়া, ওই যে মানে এরকম কিছু আছে না, স্ট্রিম বা ভিডিও কলে পুরো স্ক্রিন আসে, শালা প্রোফাইল পিকচার দিয়া লাগে হচ্ছে নিজের একটা ছবি লোডিং, ঠিক আছে? তো সে কিছুক্ষণ পরে মিটিং থেকে বাইরে হয়ে যায়, জাস্ট 1 থেকে 2 মিনিট মিটিং করে অফিসে, এরপরে মিটিং থেকে বাইরে হয়ে যায়। মানে সাজাদ ভাইয়ের ধরো, এই যে সাজাদ ভাই আছে না, এই ইমেজটা নিবে, তো নিজের একটা সেলফি তুলবে, এর উপরে একটা লোডিং এর সাইন বসাবে, বসায় সে ওইটাই প্রোফাইল পিকচার দিয়ে রাখবে। সেদিন সাজ্জাদ যে মকা 2 লাইন গাইলা না, মানে আই নো দ্যাটস নট আ ভেরি গুড সং, কিন্তু সেইটারই আর কি ইসাক ইজ লাইক সাজ্জাদ ভাই গিটার দিয়ে। সাজ্জাদ গিটার বাজাইতে পারে? আই অ্যাকচুয়ালি নেভার স ইউ প্লে। হ্যাঁ পারে ভাইয়ের প্রোফাইল পিকচার দেখছি আমি, প্রোফাইল ও পিকচারে হ্যাঁ আছে। আর তানভীর বলতেছে যে সাজ্জাদ ভাইয়ের ঝুলি খুলবে, ওরে বাপ রে বাপ। আর আমার একটা জিনিস নিয়ে আই অ্যাকচুয়ালি হ্যাভ টু টক, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে ডেপথ, মানে আমরা তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা একটা দুইটা প্লেয়ার নিয়ে বলি যে মিঠুন কেন খেলে, বাট ইন্ডিয়ার যে ডেপথ, ওইটা থেকে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি টেল, ওর ইংল্যান্ডের যে ডেপথ, ওটা থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি টেল যে বাংলাদেশের কম্পারেটিভলি কিন্তু ওই ট্যালেন্টটাই নাই। লাইক আমরা লিভিংস্টোনের মতন উই ডোন্ট হ্যাভ আ ট্যালেন্ট যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ব্যাট স্পিড তার, রাইট, এন্ড হি ক্যান হিট এনিথিং আউট অফ দ্য গ্রাউন্ড, ওটা কিন্তু নাই আমাদের। উই উড ডাই ফর আ প্লেয়ার লাইক দ্যাট, উই উড ডাই, মানে লিটারালি উই উড ডাই। আমরা আমাদের দরকার হলে একটা মুস্তাফিজের জায়গায় আমাদের যদি একটা লিভিংস্টোন থাকতো আরো ভালো হইতো। I know people might hate me for that, but মুস্তাফিজের জায়গায় মুস্তাফিজের ওই ট্যালেন্টটা যদি if we had it on a player যে একদম ন্যাচারাল হিটার অফ আ বল, যে ইউ নো লাইক ক্যান স্ম্যাশ ইট এট উইল, এরকম একটা প্লেয়ার থাকতো আমাদের ক্রিকেটের জন্য আরো বেশি লাভ হতো। We don't have that. 100 লিভিংস্টোন ফার্স্ট টি20 যে 100টা করলো রে বাপ রে বাপ। ওইটাই মানে আমার মনে হয় কি যে we are talking about a team যেটার আসলে ট্যালেন্ট ওইভাবে নাই। আমাদের আন্ডার 19 এর আন্ডার 19 না একটা ওইগুলিরেও দেখলে বোঝা যায় কিন্তু যে none of them are exceptional talents. They are hard workers. এরা হার্ড ওয়ার্কিং একটা টিম, বাট none of them are talented. যে ট্যালেন্ট দিয়ে আমি চান্স পাবো। আন্ডার 19 এ কিন্তু আমরা ট্যালেন্ট খুঁজি, যে ট্যালেন্ট আছে একে আমি ঘষা মাজা করে কনসিস্টেন্ট বানাবো, এর মানে বোলিং এ ট্যালেন্ট, ব্যাটিং এ ট্যালেন্ট, এখানে কিন্তু আমার মনে হয় দ্যাটস আ ওয়ারি। এখানে দেখা যাক আর কি আসলে কি হয়।
আচ্ছা কারো একটা একটু হইতেছে এখানে। আরে আমি না ভুল কইরা আমার এই যে নাভিদে ট্যাগ করছে, ট্যাগ করার পরে আমি ভাবছি গ্রুপের কোন পোস্ট, আমি ওপেন করে আমি বসে আছি, আমি দেখি তুমি যা বলতেছো আবার আমি তাই শুনতেছি, পরে খেয়াল করছি যে ফেসবুকে ওপেন হয়ে আছে। হুম হুম এই যে মিফতাউর রহমান বলছে যে আমার অ্যালার্জি আছে। ভাই আপনার কোন দিক থেকে মনে হয় যে আমি যে কথাটা বললাম এখানে একটাও ভুল, একটাও ইললজিক্যাল কথা? আপনার কি মনে হয় বাংলাদেশ ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড টিম? না, মিফতাউল ভাই বাংলাদেশ ক্রিকেটের নিয়ে যেই কমেন্টটা করছে সেটা করার মেইন রিজন হচ্ছে তোমার সাউথ আফ্রিকা প্রীতি, ঠিক আছে? সাউথ আফ্রিকা নিয়ে তুমি যে এরকম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলো সেটা না, তোমার বাংলাদেশ নিয়ে তুমি যখন বলো তোমার মধ্যে তোমার চেহারায়, মুখে, চোখে একটা হেট্রেড যে ওরা মানে এক সময় সাউথ আফ্রিকার উপরে চলে যাবে, সাউথ আফ্রিকা থেকে বেটার টিম হয়ে যাবে, তুমি এই ভয়ে থাকো, ঠিক আছে? তোমার এটা চেহারায় বোঝা যায়। এটা এখনো হয় নাই, বাট হইতে পারে। হ্যাঁ মানে যেভাবে যাচ্ছে হইতে পারে, হইতে পারে একদিন হইতে পারে। মানে বাংলাদেশের যে টাকা, যে পপুলেশন, দে শুড আইডিয়ালি বি মাচ বেটার দেন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার তো মানে পপুলার খেলা হচ্ছে রাগবি, ফুটবল। রাগবিতে তো সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ জিতছে 2টা, থ্যাংক গুডনেস। বাট হ্যাঁ মানে ক্রিকেটের ক্ষেত্রে আসলে তবে সাউথ আফ্রিকার যে ট্যালেন্টেড বোলার একের পর এক আসতে থাকে, ভাই আমাদের এরকম থাকলেও আই উড এডি সব জেডি আসে, এডি সব রাগবি রিজেক্ট, ঠিক আছে? অনেক আছে রাগবি রিজেক্ট। তো এডি তো ফিটনেস রেডি করছে রাগবির লাগা ভাই, ও রাগবির তো অনেক শক্তি লাগে ভাই, তো এডি তো শক্তিশালী হইব, পেস বেশি হইব, এডির হাতে স্ট্রোক থাকবো, এরপরে টেকনিক শিখায় হয়, কারণ সাউথ আফ্রিকান ক্রিকেট খেলা শুরু করছে আমাদের আগের থেকে, ঠিক আছে? তো মানে আমরা যদি ওই সময় ক্রিকেট খেলা শুরু করতাম তাহলে আমরা এতদিনে ওয়ার্ল্ড কাপ জিতে যেতাম। হ্যাঁ ট্রু ট্রু। আয়শা এই সার্কাজম করে উড়ায় দিতেছে কথাটা সাজাদ ভাই। আমার কিন্তু দেশপ্রেম চেতনা বোধে কিন্তু আঘাত লাগতেছে। হ্যাঁ আচ্ছা, দিস ইজ আ গুড কোয়েশ্চেন। মানে এটা নিয়ে অনেক সিরিয়াস টপিক হয়ে যায়, বাট তারপর ছোট্ট করে আর কি তাওহীদের কাছে জিজ্ঞেস করি। তাওহীদ তো অনেক মানে তাওহীদের অনেক ইন্টারেস্টিং অপিনিয়ন থাকে। তাওহীদ, উই ক্যানট হিয়ার ইউ ফর সাম রিজন। মানে আর ইউ মিউটেড? নাও উই ক্যান হিয়ার ইউ। ঠিক আছে। সো ইজ ইট নেসেসারি যে তুমি যেই দেশে জন্মাইছো ওই দেশকেই তোমার সাপোর্ট করতে হবে ইন স্পোর্টস? ইটস ভেরি ডিফিকাল্ট আসলে জিনিসটা ইয়ে করা। যেমন ফর এক্সাম্পল আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট, বিকজ আপনার পয়েন্টটাতে ওয়েন ইউ স্টার্টেড ওয়াচিং ক্রিকেট বা আপনাদের টাইমে যারা ছিল লাইক 90s-এ, আর্লি 90s-এ যেরকম কিছু ওয়েস্ট ইন্ডিজ ফ্যান আছে, কিছু অস্ট্রেলিয়া ফ্যান, কিছু সাউথ আফ্রিকা ফ্যান, এই টিমগুলোর অনেক নিউট্রাল ফ্যান বেস ছিল ওই সময়টাতে। পাকিস্তান, বাংলাদেশে এক নাম্বার পপুলার টিম ছিল পাকিস্তান। পাকিস্তান ইন্ডিয়া মানে আই থট দ্যাট মানে ওটা তো বাই ডিফল্ট আছেই, বাট এটা বাইরেও যারা ছিল, যারা অ্যাকচুয়ালি মানে পাকিস্তান ইন্ডিয়ার ব্যাপারটা ছিল অনেকটা যে একটা কিছুটা মিডিয়া হাইপ ছিল, এটা একটা জিনিস স্বীকার করতে হবে। প্লাস ওই আমল আসলেও পাকিস্তান টিম যেরকম ছিল বা ইন্ডিয়া টিমটাতে হয়তো বা টেন্ডুলকার আসার পর থেকে যেরকম খেলা শুরু করছে ওইটার একটা ইম্প্যাক্ট তো ছিলই, বাট এখানে মিডিয়ার একটা হাইপ অবভিয়াসলি ছিল। সেটা মানে এখানে অনেকে এর জন্য উৎপল শুভ্রকে যেরকম অনেকে নেগেটিভলি দেখে, যদিও আই ফাইন্ড হিম টু বি আ ভেরি গুড রাইটার, বাট যেটা হয় যে অনেক কিছু মানুষ আমি দেখছি যে এই কমপ্লেনটা তার ব্যাপারে আছে যে হি ইউজ টু ওভার গ্লোরিফাই দ্য পাকিস্তান প্লেয়ার্স। এই জিনিসটা, এই সমালোচনা মানুষ তার করে, মানে এটা পুরোপুরি উড়াই দেওয়া যায় না, বাট আমি পুরোপুরি অ্যাগ্রিও করি না। বাট জিনিসটা হচ্ছে যে ওনার লেখার যে ধরনটা, আমার যেটা মনে হয় যে ওই সময় অ্যাস্থেটিক জিনিসপত্রটা ওনার লেখায় হি কুড এক্সপ্রেস ইট মাচ বেটার কম্পেয়ার টু সে জাস্ট অস্ট্রেলিয়া টিমের খেলাটা এক্সপ্লেন করার চেয়ে পাকিস্তান টিমে ওয়াসিম আকরামের বোলিংটা সে তার লেখায় ফুটায় তুলতে আরো ভালোভাবে পারতো। এটা একটা পয়েন্ট আর কি আমার কাছে মনে হয়। বাট যেটাই হোক, আমার ওই সময় যারা খেলা দেখছে ইটস মানে ওকে টু ফিল হ্যাভ আ লাইক ইনক্লিনেশন টুয়ার্ডস সাউথ আফ্রিকা বা পাকিস্তান, যে টিমটা হোক ওই সময় যে টিমটা ছিল তার ফেভারিট টিম, সবসময় সেটা ছোটবেলা যেটা থাকে সেটা আমাদের মানে সাবকনশিয়াস মাইন্ডে সেটা থাকে, সেই সাপোর্টটা। বাট প্রবাবলি যেটা হয় যে আমাদের সময় আমরা যখন খেলা দেখা শুরু করছি তখন জিনিসটা আবার একটু ডিফারেন্ট, কারণ ইটস অ্যাবাউট রিপ্রেজেন্টিং লাইক তখন বাংলাদেশ টিম মোটামুটি আমরা যখন শুরু করছি 2004-05-এ খেলা একটু ফলো করা একটু করে ছোটবেলায়, তো আস্তে আস্তে উই ওয়ার অন দ্য রাইজ। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে অবভিয়াসলি সেকেন্ড টিম থাকতে পারে বা এক বছর ওয়েট করা লাগছে ফর বাংলাদেশ টু বিট অস্ট্রেলিয়া।
1 বছরও ওয়েট করা লাগে না। আমি ওই সময় আসলে ঠিক মতো মানে জাস্ট অত ডিপলি 2006 থেকে আসলে আমার ফলো করা শুরু। সো বেসিক্যালি প্রথম বছর আমি খালি দেখছি বাংলাদেশে জিততে, কারণ ওই বছর বাংলাদেশে যে জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড সবার সাথে যে খেলতো আর জিততো। তো মানে ওই জিনিসটা ওই সময় থেকে আর কি। বাট যেটাই হোক, হ্যাঁ ওই সময়টাতে বাংলাদেশ টিমের একটা রাইজিং টাইম ছিল। পরে কিছু খারাপ টাইম আসছে, ভালো টাইম আসছে, বাট ওভারঅল আমার যেটা মনে হয়, হ্যাঁ এখন ইউ ক্যানট ফোর্স ইট অন এনিওয়ান, ইটস অবভিয়াসলি সামওয়ানস পার্সোনাল চয়েস। ভাই খারাপ টাইম কি দেখছো ভাই? 99 এ পাকিস্তানরা হারানোর পরে 2004 এ আইসা সেকেন্ড ম্যাচ জিতছে। 5 বছর 47টা ম্যাচ। আল্লাহ, we had to wait 47 matches। ওইটা দেখি হ্যাঁ ওইটাই ওই সময় আসলে মানে the dynamic changed so much of cricket from 99 to I would say 2007 cricketer evolution ta was insane, and then from there I think একটা stagnation আসছে 2007 থেকে। if you look at the Bangladesh team, ওই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, আশরাফুল যদি এখন খেলে না, বাট মানে একটা কিন্তু কোর ছিল, রাইট? এখনো কিন্তু ওই কোরটাই রয়ে গেছে। 2007 থেকে তুমি ওই কোরটাই কিন্তু পাইতেছো অলমোস্ট বলতে গেলে, যে প্লেয়ার কিন্তু খুব একটা মাঝখানে যে জেনারেশনকে মানে দায়িত্ব নেওয়ার কথা এই সময়টাতে সোহাগ গাজী এরা কিন্তু এখন বুইড়া হয়ে গেছে, লস্ট। যেমন নাসির, আনামুল, টেকনিক্যালি এখন কিন্তু আমাদের যে আমরা ডিসকাস করতেছিলাম যে ফিউচার ক্যাপ্টেন কে হইতে পারে, টেকনিক্যালি বাই দিস টাইম আনামুল শুড হ্যাভ বিন লাইক আ রেগুলার প্লেয়ার ইন দ্য টিম। ওর ওই লেভেলে যাওয়ার কথা, যেটা ওর আন্ডার 19 যে প্রমিসটা ছিল, বাট হি কুড নট ডু দ্যাট। তারপর আমাদের চিন্তা করা লাগতো না যে ক্যাপ্টেন কে হবে, তাহলে আনামুল কুড হ্যাভ জাস্ট টেকেন ওভার ফ্রম রাইট। আচ্ছা, মিফতাউলের একটা কমেন্ট আমি আসলে নেই এখানে। আই ডোন্ট নো ওয়্যার ইউ গট দিস আইডিয়া। না, আমি ইউএসএ থেকে আসার পরে দেন আই স্টার্টেড ওয়াচিং। হ্যাঁ, সো এটা তো ভাই মিফতা ভাই আপনার বোঝা উচিত ছিল যে একটা ছেলে ইউএসএ থেকে দেশে আসছে, এরপরে মানে বাংলাদেশের খেলা দেখবো, বাংলাদেশ একটা টিম হইলো, মানে থাকে না পশ ভাব, এটা তো বাংলাদেশে আসার পরে সাউথ আফ্রিকা সাপোর্ট করা উচিত। জাস্ট আমি পশ বলে। আচ্ছা শাহানুর, তুমি আনসার তো করবা এটার, আমি জাস্ট আই এম শেয়ারিং। এখানে একজন মনে হয় কি জানি কমেন্ট করছিল যে আর্ট পিক্সেল টিভির কোনো মেসেঞ্জার গ্রুপ আছে কিনা বা এরকম কিছু আছে কিনা। ও আচ্ছা, আমি মিস করছি। হ্যাঁ সাদ রাইট। আচ্ছা, সো আমাদের মেসেঞ্জার গ্রুপ নাই। লেট মি টেল ইউ, আমাদের একটা পেজ আছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এবং আপনার কথা শোনার পরে এবং এর আগেও আমি যে কয়টা শোতে, ধরেন আমি তো লাস্ট 6 মাস ধরে মোটামুটি নাই চ্যানেলের সাথে। সো এর মাঝখানে যখনই আসছি তখন কোনো একটা টাইমে কেউ একজন বলছিল আমাদের ডিসকর্ড একটা চ্যানেলের কথা। সো আমি আপনার এই কমেন্টটা দেখে মাত্রই একটা ডিসকর্ড চ্যানেলের লিংক বানাইছি বা সার্ভার বানাইছি। সো আমি লিংকটা কমেন্টে দিয়ে দিতেছি, যাদের ডিসকর্ড নাই তারা ডিসকর্ড অ্যাপটা ডাউনলোড করেন, এক্সপ্লোর করে আমাদের এই সার্ভারে জয়েন করেন, এবং সার্ভারটাতে আমি সুন্দর মতো সাজায় দিব যে নিউজ থেকে শুরু করে আমাদের জেনারেল চ্যাট, এখন আপাতত জেনারেল চ্যাটই থাকবে, সবাই যাতে কথা বলতে পারে ওইখানে এসে। দ্যাটস ওপেন ফর এভরিওয়ান। ওইখানে আমাদের অ্যাডমিনসরাও থাকবে, এবং আমি আমাদের অ্যাডমিনসদেরও বলে দিব। এটা আউট অফ ব্লুই হচ্ছে, কারণ আলটিমেটলি আমি টাইম দিতে পারি না, অ্যান্ড এইসব জিনিসে শাহানুর একটু হ্যান্ডিক্যাপ। সো আই উইল হেল্প হিম আউট, বাট আমি তো প্ল্যান্ড ওয়েতে করতে পারতেছি না, যেহেতু আনপ্ল্যান্ড ওয়েতেই দিয়ে দিলাম। আপনারা এখানে যে 30 জন বা 32 জন আছেন, তারা ধরেন আর্লি একটা অ্যাক্সেস পাচ্ছেন। চলে আসেন আমাদের এই সার্ভারটাতে। সাজাদ ভাইও মনে হয় না ডিসকর্ড অনেক বেশি ইউজ করেন। সো ডিসকর্ড অ্যাপটা আমি দাঁড়ান লিংকটা দিয়ে আমি জাস্ট স্ক্রিন শেয়ার করে একটু দেখাই ভাই। সো আচ্ছা, তৌসিফ স্ট্রিম থেকে গিয়ে ফেসবুকে কমেন্ট দিতেছে কেন? ওর সমস্যা কি? ও মনে হয় কোনো একটা প্রবলেম। ভাই বেসিক্যালি ওই লিংক যেটা দিছি আমাদের এই কমেন্টে, এই লিংকে যখন মানুষ যাবে, সে হচ্ছে ডিসকর্ড একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। সো আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারেন অথবা ব্রাউজারে ওপেন করতে পারেন, যেরকম আমার এখানে কিন্তু ব্রাউজারে ওপেন করা। সো এই চ্যানেলটা তো এখনো রেডি না, এই সার্ভারটা এখনো রেডি না। এই সার্ভারটা যখন রেডি হবে জিনিসটা এইরকম দেখাবে, যে সেখানে টিম টক বা
নিউজ থেকে শুরু করে সবকিছু থাকবে। ধরেন এখানে যদি যাই, এখানে গেলে দেখতে পাব ভিডিও ক্লিপস থেকে শুরু করে ইভেন আমরা লাইভ ম্যাচ দেখাইতে যে প্রবলেমগুলো আছে ফেস করি, এখানে কোনো কপিরাইটের ইস্যু নাই ভাই। আমরা ইউরো ম্যাচগুলা কিন্তু আমাদের যে ফুটবল ফিফা কমিউনিটি আছে, আমরা ইউরো ম্যাচগুলা একসাথে দেখছি। এখানে আমরা এই জায়গায় বৈশাই দেখছি। সো এই জায়গায় মানে নিউজ থেকে শুরু করে স্কোর আপডেট থেকে শুরু করে ফিফা টুর্নামেন্ট থেকে শুরু করে এইভাবে করে নিউজ আপডেট গুলো আসবে। সেটা আমি হয়তো কোনো একটা ওই যে আমাদের ক্রিক ইনফো বা কোনো একটা এরকম নিউজ পোর্টালের সাথে কানেক্ট করে দেব। সো দিস ইজ ভেরি হ্যান্ডি একটা প্ল্যাটফর্ম ফর দ্য কমিউনিটি চ্যাট। মানে ফেসবুকে কি হয় ভাই, মেসেজ টেসেজ হারায় যায় অ্যান্ড হোয়াট নট, ঠিক আছে। ইন্টারফেসটা ফেসবুক কিন্তু অনেক স্লো ইন্টারফেস ওয়াইজ, এই ইন্টারফেসটাও স্লো না। অলরেডি কিন্তু আমাদের এখানে জয়েন করছে, কে জয়েন করছে আমি জানি না, অদ্ভুত নামে জয়েন করতেছে, ব্লাড এলএফ, বস অরিন ভাই চলে আসছে অলরেডি। সো দ্যাটস দ্য থিং। আমাদের অ্যাডমিনও যারা এখানে 4 জন আছেন, তার 4 জন তো জানেনই, আর শাহানুর তুমিও জানায় দিও আমাদের অন্য যারা অ্যাডমিন আছে। আমি বাই দ্য টাইম এটাকে একটা লুক্রেটিভ লুক অ্যান্ড ফিলে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেটা আর কি মানুষজন আসলে নিউজ গুলো দেখতে পারবে। ঠিক আছে, আমি আজকে দিনের বেস্ট কমেন্টটা পেয়ে গেছি। এটার থেকে বেটার আর কমেন্ট হয় না। ইউএস এর লাস্ট এটা আমি চিন্তা করি না ইন অল মাই লাইফ, আই নেভার থট অফ ইট দিস ওয়ে। এই বিক্রমজিৎ দাস ভাই কিন্তু হেভি মনে করো জাউরা পোলা পাইন কয় না, বিক্রমজিৎ দাস যে মজাডি লয়, এটা একটা আর একটা হইতেছে পাপ্পু। এই দুইটা মিলা মানে ভাই এই দুইজন এমন কথা কইবো, মানে আপনি না রাগ করতে পারবেন না অফেন্ডেড হইতে পারবেন, বাট আপনার জ্বলতেছে ভিতরে, বার্নিং দেয়ার। Man, this is genius. মানে I'm gonna say that. মানে আমি এখন থেকে এটা ইউজ করব। This is genius. Like এটা কেমনে? How did you think of it? ইউএস এর লাস্ট টেস্ট দেখে আই সাপোর্ট আছে। আচ্ছা, স্পিকিং অফ ক্রিকেট, দুইটা কিন্তু মানে আই হোপ আরেকটা টাইট ম্যাচ হবে, বাট ইন্ডিয়া কিন্তু ম্যাচ জমায় ফেলছে। চাহার 50 করছে। ওহ, ইজ রিজওয়ান আউট? হ্যাঁ, চাহার 50 করছে, রাইট। আমি টি20টা দিছি, আই এনজয় দ্য ইংল্যান্ড আর পাকিস্তান সিরিজ মোর। হ্যাঁ, আউট রিজওয়ান আউট, সফট ওয়ে টু গো। হ্যাঁ, না আমার বুঝছো, আমার রিসেন্টলি মানে পাকিস্তান টিমটা দেখে আর কি আমার একটু মায়া জাগছে। লাইক ইউ নো দেয়ার বিল্ডিং সামথিং, দেয়ার ট্রাইং, তারা একটা প্রসেসে আছে। লাইক অনেক বছর পর আমার দেখে মনে হয়েছে যে এই টিমটা ওদের ট্যালেন্টকে একটু হলেও ইউটিলাইজ করার চেষ্টা করতেছে। উসমান কাদিরকে আজকে ম্যাচে নিছে, which is a good pick. উসমান কাদির is a very good bowler টি20 এর জন্য। আব্দুল কাদেরের ছেলে, ওকে মানে সিরিজের ফার্স্ট ম্যাচগুলিতে কেন খেলা নেই এটা জানি না। আর ইসাক আহমেদেরটা জমে নাই ভাই। আপনি বিক্রমজিৎ দাসের পরে বলছেন এটা আর্সেনালের এর জন্য শাহানুর ভাই আর্সেনাল করে, এটা জমে নাই ভাই। আপনার কপি করছে ভাই কপি করছে, ইসাক ভাই কপি করছে, এটা হয় নাই আসলে। সো ভাই আপনার কথা হয় না, বুঝছো? যখন মনে করো আমগো বন্ধু বান্ধবের লগে কথায় ইরানে তোর তো কথা হয় না বেটা। এই যে স্যাবি ভাই প্রচুর ট্যালেন্টেড, নগদে ঘটনা। আপনি তো স্যাবির কম্পিটিটরের নাম নিতেছেন। আমি সত্যি বলি 97 98 এর দিকে সাউথ আফ্রিকা সাপোর্ট করতে আমার মেয়ে কাজিন না, আফ্রিকার প্লেয়াররা প্রচুর স্মার্ট, এই জন্য এটা এখন মানে তার মানে কি একটা মানুষের চুল লম্বা বইলে আপনি ওই মানুষটারে মাইয়া বলবেন? এটা একটা কথা ভাই, মানে হইতেই পারে, ওর তো দাড়িও আছে, আপনি খালি চুলটাই দেখলেন, দাড়িটা দেখলেন না, এটা আপনার জমে নাই আর কি, কথা হয় নাই ভাই। অথবা ব্রো আরেকটা আছে না, যে বলে সে হয়, তুমি বলে দাও আপনার মানে সাউথ আফ্রিকার প্লেয়ার গুলি। তবে হ্যাঁ, কুল ফ্যাক্টর তো ছিল। অ্যালেন ডোনাল্ড মানে তখন টিমে ছিল, জন্টি রোডস, হ্যান্সি ক্রন্ডিও কিন্তু জোস ছিল। মানে একটা ব্যাপার ছিল টিমটার মধ্যে, একটা কুল ফ্যাক্টর ছিল। এটা মানতে হবে যে এরা ক্রিকেটকে দে মেড ক্রিকেট কুল, মানে উইথ देयर ফিল্ডিং এন্ড এভরিথিং, এটা একটা ছিল। এই ফ্যাক্টরটা মানে লান্স ক্লুজার, এই প্লেয়ার গুলি মানে
মানে সেই প্লেয়ার, ক্যালিসের কথা তো বলি নাই। সায়েদ আদিব বলতেছে, according to me, Kumar Sangakkara, Mahela Jayawardene is responsible for bad condition of Sri Lanka cricket. Mahela Jayawardene retired too early, মানে ওরা ভাই এইটার জন্য রেসপন্সিবল ওদের ম্যানেজমেন্ট, ওদের প্লেয়ার গুলিও তো, মানে সানা জয়সূর্য সাচ আ লেজেন্ড, ও চলে যাওয়ার পর ওকে কি রিপ্লেস করতে পারে নাই। জয়সূর্য কিন্তু, আপনি জয়সূর্যকে খুব মানে আন্ডাররেটেড হিসাবে দেখবেন, কারণ তার হয়তোবা ওই গ্ল্যামারটা নাই, কারণ সে স্পিনিং অলরাউন্ডার। কিন্তু আপনি যদি তার ব্যাটিং এর রান দেখেন, সাকিবকে নিয়ে আমরা এত লাফাই অ্যাজ অ্যান অলরাউন্ডার, সানা জয়সূর্য কোন অংশে কম ছিল না, বরং ব্যাটিং এ আরো বেশি ছিল। কারণ ও যেই সময়, মানে সাজ্জাদ ইউ মে বি এবল টু এক্সপ্লেইন, কারণ ও ব্যাটিং এ যেই সময় যেই ব্যাটিংটা করতো, ওই সময় ওর মতন ব্যাটসম্যান কিন্তু ছিল না যে ওপেনিং এ একদম মানে এগ্রেসিভ ব্যাটিং। এটা নিউজিল্যান্ড শুরু করছিল, আই নো, যে মার্ক গ্রেট ব্যাক আর ওরা ওই আমল থেকে, বাট শ্রীলঙ্কা ম্যানেজ টু টেক ইট টু আ নিউ লেভেল থ্যাঙ্কস টু জয়সূর্য। ওপেনিং এ আমি মারা শুরু করবো, প্রথম 15 ওভারে আমার 90-100 রান আসবেই আসবে। এই জিনিসটা ওই জয়সূর্য কালোভিতা রানার সেই পার্টনারশিপটা, মানে ডেভ ওয়াটমোর introduced this strategy. তারপর আসলে জয়সূর্য আতাপাত্তু, কালোভিতা রানা তো আগে গেছে, তারপরে আতাপাত্তুরে আমার সেই লাগতো ভাই, মানে আমার খুব ফাইন লাগতো খেলা। মানে জয়সূর্যও জোস, বাট আতাপাত্তুরে আমার ফাইন, মানে একটা ই থাকে না, এনার্জি থাকে না, এনার্জি ছিল আতাপাত্তুর মধ্যে, একটা এনার্জি আছিল। জয়সূর্য তো ভাই টেন্ডুলকারের মতো, মানে খেলবো। ভাই আমি বলি 96 এ থ্যাঙ্কস টু জয়সূর্য এন্ড কালোভিতা রানা, 96 আমরা আজকে থেকে কত ওদিকে 4 আর দিকে 25 বছর আগের কথা বলতেছি। হ্যাঁ, যখন হচ্ছে যে তখন তো ফিল্ডিং রেস্ট্রিকশন, পাওয়ার প্লে আউটপ্লে কিছু না, 15 ওভারে ফিল্ডিং রেস্ট্রিকশন ছিল। আর এরপরে হচ্ছে যে 4 জন ফিল্ডার বাইরে থাকবে, বাকি সব 4 জন ভিতরে থাকবে, বাকি সব বাইরে থাকতে পারবে, এই ধরনের একটা ছিল। তো ওখানে মোটামুটি তখনকার দিনে 15 ওভারে 50-60 রান এনাফ ছিল। সেইখানে কি বলে, ইন্ডিয়ার সাথে, কেনিয়ার সাথে, ইংল্যান্ডের সাথে সবগুলা ম্যাচে শ্রীলঙ্কা 120-এর আশেপাশে রান করছিল 96 এ। হ্যাঁ, মানে এটা আনবিলিভেবল একটা রেভলিউশন ছিল তখনকার দিনে। এবং জয়সূর্য ওয়াজ দ্যাট, মানে জয়সূর্যর আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু 96 এর রেকর্ড যদি ঘাটা হয়, জয়সূর্যর স্ট্রাইক রেট 100-র উপরে ওই জমানায়। হ্যাঁ, সো জয়সূর্য ওয়াজ দ্যাট প্লেয়ার। মানে ও ক্রিকেটের জন্য অন্য লেভেলে ছিল, এবং ওই ডিউ লেজেন্ডারি স্ট্যাটাসের রেসপেক্টটা পায় না, যেটা সাঙ্গাকারা পায়, যেটা জয়বর্ধনে পায়। হয়তোবা তার ইংলিশে প্রফিশিয়েন্সি নাই, এটার জন্য হইতে পারে। মানে কোনো একটা জায়গায় জয়সূর্য ইজ মোর অফ আ লেজেন্ড ইন শ্রীলঙ্কান ক্রিকেট দেন আই উড সে জয়বর্ধন এন্ড সাঙ্গাকারা, বিকজ সে ওই সময় যে খেলাটা খেলতো ওইটা অন্যরা কেউ খেলতো না। ও মানে একটা চেঞ্জ ছিল, একটা মানে ডিফারেন্ট একটা লেভেলে খেলা খেলতো। ওই জায়গাতে আই থিংক পিপল ফরগেট জয়সূর্য অ্যাজ আ ব্যাটসম্যান কি ছিল। আর একবার শারজাতে তো প্রায় 200 রান করে ফেলছিল, ইন্ডিয়ার সাথে আই থিংক ম্যাচ ছিল। হ্যাঁ, ম্যান হোয়াট এন ইনিংস। এবং লাস্টে ইন্ডিয়া 54 রান, হ্যাঁ, ডাউন দ্য লেগ সাইড ওকে একটা বল দিয়ে তারপরে আউট করতে হয়েছিল, ওয়াইড ছিল বলটা দিয়ে। আই থিংক ওটা সুনীল যোশী ছিল আমার মনে হয়। হ্যাঁ, সুনীল যোশী ছিল, স্টাম্পিং হয়েছিল, ওয়াইড দিয়ে স্টাম্পিং করছিল, আর ইন্ডিয়া 54 রানে অল আউট হয়েছিল। এখানে তোমার একটা স্টোরি আছে আই থিংক না সাজ্জাদ? আই ডোন্ট নো। শারজার ইনিংস কয়েকটা, বিকজ শারজাতে কয়েকটা লেজেন্ডারি ম্যাচ হয়েছিল। ওই যে টেন্ডুলকারের যে মানে স্টর্মের মধ্যে, স্যান্ডস্টোর্মের মধ্যে অস্ট্রেলিয়ার সাথে ডাউন দ্য ট্র্যাক এসে যে একটা ছক্কা মারলো স্ট্রেট, মানে, এবং কোহলি ট্রাই টু রেপ্লিকেট দ্যাট কিন্তু কয়েকবার। আই থিংক ও কোন একটা বলে অস্ট্রেলিয়ান কোন একটা, আই থিংক কামিন্স কে মনে হয় মারছিল নেভার একটা ছক্কা, অলদো ইন আ টি20 ম্যাচ। বাট মানে ইউ নো লাইক ওটা ছিল একটা শট যেটা ইউ জাস্ট নো, ওই ইনিংসটা বললেই ওই শটটাই মাথায় আসে। শারজার আরেকটা ম্যাচের কথা আমার খুব মনে পড়ে, যেটা সাউথ আফ্রিকার এগেইনস্টে পাকিস্তান খেলছিল। মনে আছে কোনটার কথা বুঝতে পারতেছো? শোয়েব আখতার এক ওভারে ম্যাচ ঘুরে দিছিল। হ্যাঁ, শোয়েব আখতার, ওয়ান সিঙ্গেল ওভার।
একটা আক্তার ওভারে অন খেলা হিজ ডে, আক্তার অন হিজ ডে, মানে আক্তার হ্যাড ডেজ যেখানে আর কি ও হঠাৎ করে 1 ওভারে 2 ওভারে পুরা মানে ধ্বংস করে দিবে, বিকজ হি ইজ আ ফাস্ট আউট এন্ড আউট ফাস্ট বোলার। বাট মানে আক্তার উড বি ভেরি এক্সপেন্সিভ, এবং ওই পাকিস্তান অ্যাটাকটা এরকম ছিল যে আক্তার রান দিবে, ওয়াসিম আকরারও রান দিবে, ওয়াকার ইউনিসও রান দিবে, বাট দে উইল টেক উইকেটস এজ ওয়েল এন্ড ওয়াইড এরকম মানে অনেক অনেক ওয়েওয়ার্ড হবে। হ্যাঁ, আরো কয়েকটা কমেন্ট নেই এখানে। তো এবিপি বলছে ব্রোস ওয়্যার ইজ দ্য সং, সং এর জন্য কি প্রিপারেশন হয়ে গেছে নাকি? অ্যাকচুয়ালি ওয়্যার আর দ্য সং শাহনুর ক্যান অলসো সিং। এই যে এডি হলো পাপি, বুঝছেন? এই ছেলে পেলে গুলো কষ্ট করে করতেছে, শো করতেছে। মিয়া আপনি বড় ভাই হিসেবে একটু কোক আইনা দিবেন, মিয়া বার্গার বুর্গার অর্ডার দিবেন, পিজা অর্ডার দিবেন। আপনি এই জায়গায় বড় ভাই হিসেবে আপনার বয়স কত? 40 বছর হয়ে গেছে। এখন মিয়া এই 12টা বাজে বইসা আপনি করতেছেন, শো দেখেন মিয়া, আর আবদার করেন, গান শুনুন। মানে মজা নাকি? কোক মুখ পাড়ান, খাবার দাবার পাঠান। তাহলে কুরবানি মিয়া, কুরবানির মধ্যে খাওন দাওনের কথা ছাড়া কোনো গান হইব না। খালিদ ভাই খাওন দাওন আগে কনফার্ম করা লাগবো যে কইতে হইব খাওয়ামো, কই আইতে হইব এটাও জানাইবেন। মিফতাহুল রহমান বলছে ভাই ডিসকর্ডে কি আপনারা ইপিএল লা লিগা এসব দেখানোর প্ল্যান করতেছেন? উই উইল ট্রাই ভাই। মানে ব্যাপারটা কি 90 মিনিটস এর ম্যাচ, তো এখানে কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের অ্যাডমিনদের মধ্যে যদি কেউ ফ্রি থাকে অবশ্যই আমরা দেখাবো। কিন্তু ও মাই গড, ইন্ডিয়া তো অলমোস্ট জিতে যেতেছে। জিতে গেছে ইংল্যান্ড, জিতে গেছে ইন্ডিয়া। যদি ফ্রি না থাকে তাহলে কিন্তু আমরা দেখাইতে পারবো না। বাট উই উইল ট্রাই টু কভার এভরি ম্যাচেস। উই উইল ট্রাই টু কভার দিস ম্যাচ। এই ইন্ডিয়ার এই ম্যাচটা ইজ রিমাইন্ডিং মি ভুবনেশ্বরের কিন্তু একটা ওডিআই হাইয়েস্ট স্কোর আছে, ওইখানেও কিন্তু ইন্ডিয়া এরকম 6-7 উইকেট আগে আগে পড়ে গেছিল এন্ড দেন দে স্টিল ওয়ান এগেইনস্ট শ্রীলঙ্কা। দিস ইজ ভেরি রেমিনিসেন্ট অফ দ্যাট। এই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার এইসব জায়গায় দে আর অন আ ডিফারেন্ট লেভেল, বাট when they play a final তখন কি জানি হয় তাদের। একটা জিনিস খেয়াল করছো শানুর, আজকেও কিন্তু টার্গেট হচ্ছে 276, ফার্স্ট দিনও মোটামুটি এরকম 200 সামথিং টার্গেট ছিল। ইন্ডিয়া কিন্তু দে স্টার্টেড মানে অ্যাট লিস্ট এই টিমটা দে স্টার্টেড প্লেইং ইংল্যান্ড ব্র্যান্ড অফ ক্রিকেট। হ্যাঁ, নাই বাড়ি, কথা নাই বার্তা নাই বাড়ি। এবং আজকে কিন্তু একদম পুরোপুরি ওইভাবেই, মানে মনে হচ্ছে যে ইংল্যান্ড ব্যাটিং করতেছে। শুরু থেকে উইকেট পড়ে গেছে, 30 ওভারের মধ্যে 6 উইকেট পড়ে গেছে, বাট স্টিল একটা পার্টনারশিপ দাঁড়ায় গেছে, ওটা কন্টিনিউ করে ফেললো। ইন্টারেস্টিং। এবিপি হাসি দিচ্ছে, এবিপি ফেসবুক থেকে ইউটিউবে দিচ্ছে। তারপরে সাদাদীপ ভাই গুরু খাওনের কথা কইছি, আর মনে করো কাকের অভাব হয় না, সিয়ামও চলে আসছে। দেখো সিয়াম কমেন্ট্রি শেষ করে চলে আসছে বাসায় না? সিয়াম এই তো হ্যাঁ আসলাম কিছুক্ষণ আগে। বাসটা কিছু নাই, এমন তারা খাইছি রাস্তাঘাটে আজকে। ও ম্যান, আমার তো কালকে সকালবেলা অফিস যাবে, আমি চিন্তা করতেছি কেমনে যাব। মানে ওইসব থাকবে নাকি, ওই যে রাইড শেয়ারিং অপশন থাকবে না? ওগুলা পাবেন। এমনি পাবলিক ট্রান্সপোর্ট গুলা সব খেতে চলে গেছে। না, পাবলিক ট্রান্সপোর্ট করোনার যে অবস্থা, দিনে 10,000 11,000 লোকজন কোভিড পজিটিভ হচ্ছে, লকডাউন টকডাউন দিয়ে তো কাজ নাই। এখানে এটা নিয়ে তহিদুলের অবশ্য অনেক মতামত আছে। না ঠিক আছে, মানে যেটা সাবিক ভাই মানে একবার বলছিল এক শোতে, মানে ওইটাই আমার অপিনিয়ন হয়েছে। বাংলাদেশের কনটেক্সটে মানে মানুষ যেভাবে থাকে বা যেই সিচুয়েশন আমাদের, মানে লকডাউনের চেয়ে আর কি অন্য কোনো ওয়েতে দেয়, যেমন যেটা সাজ্জাদ ভাই একবার বলছিল যে মাস্ক পরার ক্ষেত্রে, ওই জিনিসটা আমার মনে হয় যে ওইটাতে মানুষের দোষ আছে, যেটা অ্যাটলিস্ট ওই জিনিসটা এনশিওর করতে পারলে স্প্রেডটা কমতো। আর তাহলে এই লকডাউনের মধ্যে দিয়ে যাইতে হতো না, কষ্টটা কম হইতো। মানে এখন যে কষ্ট হচ্ছে মানুষের, যেমন এরকম আছে মানুষ যে টেস্ট করতে মানে হসপিটালে যাইতে ভয় পাইতেছে যে খরচ হবে, মানে তার সেই সামর্থ্য নাই। তো এই ভয়টা আর কি, যে দুইটা ডাবল এজ সোর্ড আর কি, একই দিক দিয়ে আর্থিক সমস্যা আবার হেলথ কেয়ারের সমস্যা, দুইটা ভেরি ডিফিকাল্ট। না, কোভিড এর জন্য অ্যাকচুয়ালি মানে অনেক ডাইনামিক চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যেরকম ইফ আই টক অ্যাবাউট মি পার্সোনালি, আমি আবার একটু বলবো যে মানে ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা ফর আ পারসন লাইক মি
it's a much better situation, কারণ আমার এখানে আমি খেলা দেখতে পারতেছি, আমি এখানে লাইভ করে দরকার হলে আমি কোন একটা নিউজ আপলোড করে দিলাম, এটা আমি করছি ওর আগে, আমার জন্য কিন্তু এটা আরো এফিশিয়েন্ট হয়। ওয়ারেজ অফিসে থাকলে আমি হয়তোবা দুইটা করতে পারতাম না একসাথে, সো সেখানে একটা কোর্স ফলো সবার করলে তো আর বাকিটা করাই প্রবাবলি ইজিয়ার। ইভেন প্রেস বক্সও আমি জানি না, আমি কখনো আমার তো এক্সপিরিয়েন্স নাই, বা আপনি জার্নালিস্ট, আপনি কভার করছেন ম্যাচ, আমি চিন্তা করি যে মানে যেভাবে কভার করে মানে প্রেস বক্সে দেখা গেছে যে হাউ ডু ইউ রিটেইন ইউর ফোকাস, কারণ এত মানুষ বিভিন্ন মানুষ অপিনিয়ন দিচ্ছে, খেলার একটা ইন্টেন্স মানে মোমেন্ট, মানে আমারটাও ইন্টারেস্ট আছে এটা জানতে যে হাউ ডু ইউ ফোকাস, যে হাউ ম্যাচের ইন্টেন্স মোমেন্টে যে অন ইউর ওয়ার্ক। That's such a great question, man. কারণ মাঠে যখন প্রেস বক্সে খেলা দেখা হয় অর্ধেক টাইম আড্ডা হয়, অর্ধেক টাইম ওটা দেখে ছবি টবি দেখে আইডিয়া করতে পারি। হ্যাঁ, বাট মানে এটা ঠিক যে যারা একদম তোমার সিজনড ভেটারান যারা প্রেস বক্সে, তারা ওই কাজের টাইমটাতে একটা সময় প্রেস বক্স থাকে একদম লাইব্রেরির মতন চুপ, সেটা হচ্ছে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সের ঠিক আগে। প্রেস কনফারেন্স শুরু হইলো, এক ব্যাচ নিচে যায় প্রেস কনফারেন্সে, এবং ওই ব্যাচটা তখন ওইখান থেকে জিনিস নিয়ে আবার উপরে আসে, আবার ইটস কোয়াইট। ম্যাচ চলাকালীন সময় যাদের লাইভ আপডেট দেওয়ার কিছু নাই, তখন আবার অন্য একটা আমেজ থাকে, সেটা ঠিক। যে এখন তো ট্রেডিশনাল মিডিয়ার বাইরে এখন তো সবাই অনলাইন মিডিয়া হয়ে যাচ্ছে, সো ওইখানে অনলাইনে এখন সিচুয়েশনটা একটু ইট ইজ চেঞ্জিং। যদিও আমরা বল বাই বল আপডেট দেখি না বাংলাদেশে কোথাও, বাট মেবি ডাউন দ্য লাইন হইতেও পারে, সো দেখা যাক কি হয়। কমেন্ট গুলি নেই গাইস, অনেকগুলি কমেন্ট জমা হয়ে গেছে। সো সাইদ জাহিদ বলছে দীপক চার কি শুরু করছে, দীপক চার ম্যাচটা জিতাই দিবে, দ্যাটস দ্য থিং। জয়ন্ত রহমানও বলছে দীপক চার মিঠুনকে গালি না দেই ভাই, জয়ন্ত রহমান, বাট উই আন্ডারস্ট্যান্ড, মানে ভাই এটা আসলে আপনি বুঝেন যে দীপক চাহার ইজ প্রিডমিনেন্টলি আ বোলার, সেও যখন এরকম ইনিংস খেলেন, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম চাহার হ্যাজ প্লেড এন ইনিংস লাইক দিস। ও কিন্তু অস্ট্রেলিয়ার সাথেও সে টেস্টে ভালো একটা ইনিংস খেলছে, সো লাইক ওইটা আপনি কিভাবে দেখবেন? সো অস্ট্রেলিয়ার সাথে ওরা ওয়াশিংটন সুন্দরের যে পার্টনারশিপ, ইন্ডিয়ান শার্দুল ঠাকুর ছিল ভাইয়া, ও সরি শার্দুল ঠাকুর, শার্দুল ঠাকুর ওর স্ট্যাটস ওপেন করছিলাম তো জাস্ট টু নো ওর ব্যাটিং কেমন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, তো দেখলাম ও টেস্ট খেলে নাই চাহার, টেস্ট খেলে নাই, রাইট সরি আই কনফিউজ দ্য টু, চাহার এন্ড শার্দুল ঠাকুর একই টাইপের বোলার তো, চেন্নাইতে দুইজনই এই জন্য। হ্যাঁ শানুর ভাই, আপনার ফেভারিট প্লেয়ার তো খেলে দিছে আজকে, নুরুল হাসান সোহান। হ্যাঁ আমি তো শুরুতেই বললাম যে আমি ওকে চাই আর কি, পছন্দের প্লেয়ার গুলি ভালো খেললে ভালো লাগে, যেরকম ওই দিন একটা ব্যাটসম্যান 43 রান করে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, পৃথ্বী শ 43 রান করে, ঠিক আছে। এখন এটা যে স্কোর বোর্ড দেখে খেলা দেখবে, সে কিন্তু বুঝবে না যে পৃথ্বী শর ইনিংসটা কি ছিল, বাট পৃথ্বী শর ইনিংসটা ক্লাস ছিল, আমি আজকে সকালে হাইলাইটস দেখছি, বুঝছো? ও ম্যান, ওই ইনিংসটাই হাইলাইটস ছিল, বলে মারতেছিল, এটা হাইলাইটস এর দেখা। এবং হি ওয়াজ নট ইভেন ওভারহিটিং দ্য বল, না এত অসাধারণ টাইমিং, মাই গুডনেস ড্যাম, মানে এরকম একটা ব্যাটসম্যান পাইলে না, ইন্ডিয়া আসলে অনেক ও কিন্তু ভাই লব খেলে না, বুঝছেন, ও হলো একদম গ্রাউন্ড খেলে ইনিংস বিল্ড আপ করে। হ্যাঁ, এই জিনিসটা খুবই মানে অনেক মানে ইন্ডিয়ার অনেক ব্যাটসম্যান থেকে বেটার টেকনিক ওর এটা। মাঝে মধ্যে ফুটওয়ার্কে মারা খায়, কিন্তু কথা হলো তারপরও ভালো খেলে। হ্যাঁ ট্রু। আচ্ছা, কমেন্ট গুলি আর দেখি এখানে। ওই ম্যাচে ধনঞ্জয় ডিসিলভা 6 উইকেট নিছিল, ওই যে ম্যাচটা কি ইন্ডিয়া জিতছিল উইথ ভুবনেশ্বর বিং देयर ইন দি এন্ড অ্যাজ ওয়েল। ইসাক, আমার কেন যেন মনে হচ্ছে পাকিস্তান টি20 ওয়ার্ল্ড কাপ জিতে যাবে, কারণ ওদের সাথে চেলসি আর ইতালির মিল আছে। আগে মুখে দেখছিলাম কমেন্ট। হ্যাঁ, এটা ইসাকের আগে করতে, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো মানে কোথায় মিল, চেলসি আর ইতালির কিসে মিল, মানে চেলসি এন্ড ইতালি আর ব্লু টিমস ফর ইনস্ট্যান্স, পাকিস্তান ইজ আ গ্রিন টিম টু বিগিন উইথ, যে কালারটা এখন ইতালির সেরিয়াতে ব্যান করে দিয়েছে। ও মাই গড, 4 মেরে দিয়েছে ভুবনেশ্বর, জিতে গেছে ইন্ডিয়া 269। ও মাই গুডনেস ম্যান, ম্যাচটা তো জমে গেছে।
ইন্ডিয়ানই 3 অফ 6। আহারে বেচারা মিকি আর্থার ও প্রত্যেক ম্যাচে গাইল দেয়, শ্রীলঙ্কান এগুলোর প্রত্যেক ম্যাচ শেষে পিটায় মনে হয়। শ্রীলঙ্কা টিমটা মানে কিচ্ছু নাই টিমটার মধ্যে, খুব বাজে অবস্থা। বাট এই টিমটা আমাদের সাথে কিন্তু টেস্ট খেললে ঠিকই জিতে। না, টেস্টের ডিফারেন্ট ইস্যু, টেস্ট একটা ডিফারেন্ট জিনিস, ওয়ানডে আর টেস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে মনে করো যে বাহাতি বোলারটা আমাদের সাথে যে ইয়ে করলো, যে জয় বিক্রমসিংহে, হ্যাঁ ওরে ওয়ানডে তে নামায় দাও, এই বল করলে ও ধুমায়া মার খেয়ে ভূত হয়ে যাবে, বস খেয়ে ফেলাবে ওরে মাইরা। হ্যাঁ, বাট জয় বিক্রমার কথা তো বলতেছো, বাট ওভারঅল তুমি চিন্তা করো এই শ্রীলঙ্কা টিমটাই যদি এই ইন্ডিয়া টিমের সাথে একটা টেস্ট ম্যাচ খেলে, এই দুইটা 11, ঠিক আছে, তাও কিন্তু হারবে না, সেটা তো অবশ্যই। আমি ওইটাই বললাম, মানে বাংলাদেশের টেস্টের অবস্থা ভাই মানে অন্য লেভেলের খারাপ। লাস্ট বলেও 4 মারছে, আর কি খেলবে, 3 রান লাগে এক ওভারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বললামই 3 রান 6 বলে। তুমি পিছিয়ে আছো আমার থেকে কেমনে জানি। না, আমি তো খেলা দেখতেছি না, আমি তো আচ্ছা আচ্ছা, তুমি লাইভ স্কোর। ও হ্যাঁ হ্যাঁ, আমার আর সাবির আবার সেটআপটা এখন সেম হয়ে গেছে। সাবির ওইখানে সামনে টিভি, আমারও সামনে টিভি, নিচে মনিটর। দ্যাট মেক ইট ইজিয়ার। আচ্ছা, শেষ করো তাড়াতাড়ি, খেলা দেখবো পাকিস্তান ইংল্যান্ডের, তারপরে ইয়ে করব। আমাদের 12টা প্রায় বেজে গেছে, দ্যাটস ট্রু, ঈদের টাইম হয়ে গেছে। আহমেদ বিন পারভেজ, ঈদ মোবারক, হ্যাভ ফান, ইট ওয়েল। দেখা হইলে ও ওয়াও, ও খাওয়াই দিবে। শাহনুর চ্যানেলের বস, তাও একটা ইউনিট। এই আমি কিন্তু চাই, বাট গিভেন দ্য কোভিড সার্কামস্ট্যান্স আসলে বলাটা ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? মানে আমাদের তো এখন মেম্বার অনেক হয়ে গেছে। আমি ভোট অফ নো কনফিডেন্স দাবি করতেছি। এখানে শাহনুরের উপরে কোনো কনফিডেন্স নাই, আমাদের এই যে সিনিয়র মেম্বার আহমেদ বিন পারভেজ। আমি এই দাবি উত্থাপন করলাম যে ইওর অনার, আমাদের ইওর অনার হচ্ছে যে এটা কে, সাজাদ ভাই, ঠিক আছে, যে পারভেজ ভাইয়ের পরে মোস্ট সিনিয়র তো সাজাদ ভাই। পারভেজ ভাইয়ের বয়স যদি 40 হয়, সাজাদ ভাইয়ের বয়স মিনিমাম 38.5। ওকে, তো ওইটাই আর কি। আমাদের কি লাস্টে উইল উই গেট সাম মিউজিক ফ্রম সাজ্জাদ এন্ড সাবি? yes why not ঈদের আগে আজকে why not? সো সাবি আগে শুরু করব নাকি? আমার গিটারটা লইতে হবে ভাই, খারাপ না, আমারও গিটার নিতে হবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি তাইলে আরো কয়েকটা কমেন্ট নিয়ে নিই। আমি এখানে দেখতেছি যে অল অফ দেম আর আনপ্রেডিক্টেবল, পাকিস্তান, ইতালি এন্ড চেলসি। ও আচ্ছা আচ্ছা ভাই, ইতালি আর চেলসির ব্যাপারটা কি যে ওরা, হ্যাঁ মানে ইতালির ক্ষেত্রে স্পেশালি ওদের উইনিং একটা হেরিটেজ আছে। আর চেলসির ইন দ্য লাস্ট 10 ইয়ার্স ওরা যা জিতছে, ওদের থেকে কম জিতা টিম, মানে ওদের থেকে বেশি জিতা টিম কম আছে ওয়ার্ল্ডে। ওরা 2টা ইউসিএল জিতছে, 4-5টা লিগ জিতছে। সিটিকেও আমি ধরবো, কিন্তু সিটি ইউসিএল জিতে নাই। আর সাকলাইন সজীব বলছে ভাই খেলা দেখা লিঙ্কগুলো দিয়েন কেউ, ফেসবুকে খেলা দেখা লাগে। ফেসবুকে তো আমরা মানে উই ডোন্ট নো মানে এরকম কোনো লিংক আছে কিনা। আর গান হবে, ইয়েস, এবিপি ইজ ভেরি হ্যাপি। কাহিনী হচ্ছে আমি তো মানে কয়েকশো বছর পরে গিটারটা বাইর করলাম, অবস্থা দেখলেই বুঝতে পারবা। মানে হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস, উই ক্যান হিয়ার ইউ লাউড এন্ড ক্লিয়ার। এই মানে গিটারের অবস্থা দেখলে ধুলা বালি জয়মা, কয়েকশো বছর পরে বাইর করছি। এ মিয়া, তোমরা চুপ হয়ে গেলা কেন? আমি তো শুনতেছি তোমার টিউনিং। আচ্ছা, আরো তাইলে কমেন্ট নেই। আমির হামজা বলতেছে লিভারপুল ইজ মোর লাইক ইতালি টু মি। অনেকদিন পর পর জিতে, আনপ্রেডিক্টেবল, অনেকদিন পর পর জিতে, এটা ঠিক। সায়েদ আলী ভাই, অজয় জাদেজা বলছে মুস্তাফিজুর রহমান ছাড়া কেউ আইপিএল খেলার যোগ্য না। সাকিবও না, খারাপ বলে নাই ভাই। সাকিবেরও আইপিএল এর ইমপ্যাক্ট কতটুকু, টিমের জন্য কতটুকু ইমপ্যাক্ট রাখে, এটা তো আপনার দেখতে হবে। লাস্ট আইপিএল এও যে খেললো, এবার তো চান্স ছিল মানে ইমপ্যাক্ট রাখার, সেটা তো ইউজ করতে পারে নাই। ভালো 2টা ম্যাচ ছিল, মানে যে সে কিছু করবে, স্পেশালি যেটা হলো আই থিংক মুম্বাইয়ের এগেইনস্টে, মানে 30 বলে 30 ছিল এরকম একটা টার্গেট। দ্যাটস ট্রু। হ্যাঁ সাবি, তাহলে উই আর রেডি।
আচ্ছা এবার সাজাদ ভাই আপনি কোন মানে অরিজিনাল করব নাকি পরিচিত গান করব বলেন। আমি নিজেই তো এই কনফিউশনে আছি, অরিজিনাল করব নাকি কভার করব। আচ্ছা আমার একটা বান্দা গান আছে যেটা নাবিদ আমার ভার্সিটির ছোট ভাই, মনে করেন এই গানটা আমি হাজার হাজার বার করছি, আমার প্রত্যেকবারই ভালো লাগে কারণ ওইটার একটা রেন্ডিশন আছে আমার নিজের। বেসিক্যালি বেলা বোস যে গানটা, আমার কি গিটারের আওয়াজ শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, অল গুড, অল গুড। মানে ওভার পাওয়ার করতেছে না তো ভয়েসকে? না 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 না, মানে সবকিছু তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অল গুড। বেলা বোস যে গানটায় মানে আমি ব্যাক স্টোরি যদি বলি, 2011 আমি যখন ঢাকা আসি ভাই, ওই সময় হচ্ছে ভার্সিটির একটা অনুষ্ঠান ছিল। সো এই অনুষ্ঠানে গাওয়া লাগবে, তো ছোট মানুষ মাত্র গান বাজনা শুরু করছি, ইউনিক হওয়া লাগবে, একটা ব্যাপার আছে না, ইউনিক না হইলে মানুষজন পছন্দ করবে না। তো বেলা বোস গানটারে একটা প্রপার রেন্ডিশন করার ইচ্ছা ছিল যে আচ্ছা কি হইছে এরপরে, বেলা বোস আসলে কই হারায় গেছে বা কেন হইছে না হইছে, মানে আমার কাছে সবসময় কোয়েশ্চেন ছিল এটা। তো ওইখান থেকে আর কি রেন্ডিশনটা বানাইছিলাম। তো আচ্ছা এখানে একটু একটু বলি, বেলা বোস হচ্ছে আমার গিটারে তোলা সর্বপ্রথম গান ভাই সবার আই থিংক মানে মোটামুটি সবারই না, এটাই। সবার না, বেলা বোস প্রথম গান হিসেবে অনেক কঠিন একটা গান, এবং আমি মানে মোটামুটি সবাইকে বলি যে বেলা, আমার যত স্টুডেন্ট আছে আমি যখন গান দিতাম আমি ওই বেলা বোস দিয়ে করতাম, কারণ আমি বলতাম যে এটা যদি তুমি গিটারে বাজাতে পারো কর্ড চেঞ্জিং তোমার কাছে পানির মতো হয়ে যাবে। ভাই গরু রচনা, আমি এইটা একটা গরু রচনা বলি, আর একটা হচ্ছে স্বার্থপর, চলে যদি যাবি দূরে চলে যদি যাবে ভাই, দূরে স্বার্থপর। আল্লাহ। মানে আমি ফার্স্ট যখন গানটা তোলা শুরু করছি, বিশ্বাস করেন ভাই, মানে আমি 3-4 ঘন্টা ধরে আমি করছি, কতদূর গেছে আমি দেখি ফার্স্ট প্যারাটা পার হইছি আমি খালি, যে মানে তুলতে পারছি। বলি কি রে ভাই এটা আর কত বড়, আমি পরে স্ক্রল করে দেখি 3-4 পেজের গান ভাই, চলে যদি যাবি দূরে স্বার্থপর। আমার তখন পুরা নিজেরই পান্ডুলাল মনে হয়েছে। আচ্ছা ভাই শুরু করে দেই প্যারামান নিয়ে, ঠিক আছে? আচ্ছা ভুল চুক হইলে মাফ করে দিয়েন, কারণ ভুলাই গেছি আমি। ঠিক আছে। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষায়, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষায়, স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষায়, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস কত প্রতীক্ষায়, আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ঘেরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছু হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হাল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হাল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পারছো কি?
আবার শুরু হলো নতুন গল্পে, বেলা চলে গেছে হলো বহুদিন, আধার ঘরে একলা বসে বেলাকে কত ডেকেছি, বেলা আমার ডাক শোনেনি। স্বপ্ন কত বেলা দেখেছিল, পূরণ হয়নি তার কোনো কিছুই। রাস্তার সব সস্তা হোটেল আগের মতোই আছে, শুধু বেলা আমি আর তুমি নেই। স্বপ্ন কত বেলা দেখেছিল, পূরণ হয়নি তার কোনো কিছুই। রাস্তার সব সস্তা হোটেল আগের মতোই আছে, শুধু বেলা আমি আর তুমি নেই। এটা কি 4244419? ঈশ্বর তুমি পারছো কি শুনতে? অনেক কষ্টে তোমার নাম্বার খুঁজে পেয়েছি, দিলে কেন বলো বেলাকে হারাতে? হ্যালো 4244419, ঈশ্বর তোমাকেই খুব দরকার, বেলাকে তুমি ফিরিয়ে দাও আমার জীবনে। বেলা হবে শুধুই আমার, বেলা হবে শুধুই আমার, বেলা হবে শুধুই আমার। 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার, বেলা হবে শুধুই আমার, জরুরি খুব জরুরি দরকার। ভাই বহুতবার ভুল কট বাজাইছি, বাট কিছু করার শোনা নাই। যায় না, শোনা যায় না, কর্ডগুলি কিন্তু এত এত ক্লিয়ারলি বোঝা যায় না, বাট ভয়েস একদম মানে অন পয়েন্ট। ভুল তো বাজাইছে এটা তো আমি জানি, আমার তো খারাপ লাগছে। তো সাজ্জাদ স্যাবি হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং লিরিক। হ্যাঁ। না, এটা ওই 11-র দিকে লিখছিলাম ভাই, ওইটাই রাখা দিছি। এটা আমার অনেক পছন্দের একটা পিস আর কি। এই যে তানভীর আহমেদ কথা মনে পড়ে গেল, অবশ্যই এক্সেলেন্ট সং স্যারি ভাই। এমনিকি ওয়াও, নাইস ইম্প্রোভাইজেশন স্যারি ব্রো। আর অন্যদিকে সাজ্জাদের জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। আচ্ছা সাজ্জাদ স্যাবি কি করব, অরিজিনাল নাকি কাভার? ভাই কাভার করি অরিজিনাল, এর পরে যদি গাইতে মন চায় আমরা আবার গামু। আমগোই শো ভাই, কে মানা করবো ভাই? স্টেজ থেকে নামাই দিতে পারবো না ভাই, স্টেজ আমগো। আচ্ছা আবার 90s এর, মানে আমরা তো 90s কিড, সো আমার মিউজিকের প্রতি আমার আকর্ষণ হয়েছিল আর্কের গান শুনে। I was and I am a huge হাসান ফ্যান। সো হাসানের আমার খুব পছন্দের একটা গান, গানটা বেশ জনপ্রিয়, কিন্তু হাসানের অন্য জনপ্রিয় গানগুলোর মতো এতটাও হিট করে নাই ফর সাম রিজন। গানটা আমার গানটা খুব ভালো লাগে। ওই গানটা পুরাটা মানে গানটার আবার একটা সমস্যা হলো কি, সব ভার্সের একই রকম, সুরটা একই রকম, সো আমি একটা ভার্সই শুধু গাওয়ার চেষ্টা করি। শোনা যাচ্ছে তো ভয়েস তো শোনা যাচ্ছে, গিটার শোনা যাচ্ছে? একদম একদম। আচ্ছা, তো গিটার এবং ভয়েসের ব্যালেন্স ঠিক আছে নাকি কোনটা বেশি শোনা যাচ্ছে? ভাই যেটা বুঝতাছি ওই যে আমারটার মতোই, গিটার একটু অল্প, ভয়েস বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে তাও চলবে। ওকে আজ মেঘে ঢাকা স্তব্ধতা ভালো, আধারে
সে তো চলে যায় নীরবে কাঁদি স্মৃতিগুলো ডেকে যায় আজও আমারে কাঁদায় দোষগুলো শুধুই কি আমার বলো কি বা অপরাধ আমি ভেঙে দেব আজ সবই ফিরে এসো আহত হৃদয়ে চাই ফিরে সেদিন কোথায় তুমি হারালে নিঝুম রাতে তুমিও কি ভাবছো আমারই মতো একাকী জানালা আজও পথ চেরো আসবে ফিরে রেখেছি সব আলোড়না তোমারই তরে শ্বাস টাস ধরে রাখতে পারি না আমার আমার এটার মধ্যে একটা জিনিস বুঝতে পারছি I mean I've heard you sing before but আবারও রিয়েলাইজ করলাম কি যে because you know you have all this মানে StreamYard এর compression and then headphone এর একটা compression and everything তারপরে you have such a pure voice man I sometimes forget মানে when you sing তখন বুঝা যায় damn সাজ্জাদের voice এত pure it's great my favorite one thanks সাজ্জাদ ভাই কাজী সেই স্যামি ভাই সেই সাজ্জাদ ভাই হচ্ছে হাসানের গান নিজের মতো গাওয়া টাফ জোস এসে সাজ্জাদ ব্রো ভাই এবার একটা অরিজিনাল গায়া ফেলান স্টেজ যেহেতু আমগো শুভরেন্দ্র রাগ করছে কি রে ভাই একটা ঘোষণা টোষণা দিয়ে আসবেন তো মিস করে গেলাম যাই হোক সাজ্জাদ ভাই ওয়ার ফেস ধরে ও ম্যান গলার যে অবস্থা ওয়ার্সে যখন খুব টাফ হবে আপনার নিজেরই একটা করেন ভাই বুঝছেন আচ্ছা পোলা বাইন তো বুঝছে আমরা গান গাইতে পারি এটা আমরা আগে এস্টাবলিশ করছি ওই যে আছে না যে ফার্স্টে এস্টাবলিশ করা লাগে আচ্ছা গান গাইতে পারে পোলা বাইনে এখন একটা গান নিজের গান কইরা ফেলান ভাই আচ্ছা এই গানটা নিজের গান অবভিয়াসলি এই গানটা হচ্ছে যে লিখছিলাম হচ্ছে 2008 এ এই গানটা 2008 এ লিখছিলাম তখন আমার একটা ব্যান্ড ছিল ব্যান্ডটার নাম ছিল হচ্ছে পথ সো পথের হয়ে গানটা আমরা কম্পোজ করছিলাম রেকর্ডিং করা হয়নি দেন 2010 এ পথ ভেঙে যায় 11তে আমি আরেকটা ব্যান্ড ফর্ম করি স্ফুটনাঙ্ক ওই ব্যান্ডটা এখনো চলতেছে স্ফুটনাঙ্ক নামটা চেঞ্জ হয়ে অঙ্ক হয়ে গেছে 2019 থেকে কারণ স্ফুটনাঙ্ক নামটা অনেকের জন্য অনেক কঠিন এই জন্য ওখান থেকে অঙ্ক হয়ে গেছে তো স্ফুটনাঙ্কের হয়ে 2017তে এই গানটা আমরা নতুন করে রিলিজ করি নতুন কম্পোজিশনে সুর একই থাকে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট করে আমরা করি তো ওই সময়ে ইয়েতে একটা ছিল যে সনি ডিএডিসির আর বাংলাদেশে ক্রিনজের একটা এম ট্যালেন্ট এমটিভির একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে এম ট্যালেন্ট একটা ইয়ে হয়েছিল ওই এম ট্যালেন্টে আমাদের এই গানটা সিলেক্টেড হয়েছিল অ্যান্ড দে মেড এ মিউজিক ভিডিও এবং ওই মিউজিক ভিডিওটা আনফরচুনেটলি এখন ক্রিনজ উঠে গেছে ইউটিউব থেকে আমাদের 2022 পর্যন্ত কন্ট্রাক্ট ছিল ইয়েটার যে আমরা ওই ভিডিও বাদে আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না সো এখন যেহেতু ইউটিউবে ওই ভিডিওটা ওরা উঠে ফেলছে চ্যানেলটা ক্লোজ হয়ে গেছে সো হোপফুলি আমাদের একটা হোম ভিডিও বানানো ছিল গানটার সেই ভিডিওটাই আমাদের অঙ্কের ইউটিউব ইয়ে থেকে আমরা হোপফুলি ইয়ে করে ফেলবো আর এটা অডিও সংটা পাওয়া যাবে অঙ্কের ফেসবুক পেজে গেলে কোথাও না কোথাও সাউন্ড ক্লাউডের লিংক পাওয়া যাবে সো সাউন্ড ক্লাউডে গিয়ে বা আমাদের লাইভ কোনো শোতে এই গানটা লাইভ আজকের রেকর্ডিং না দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট আমাদের মানে অ্যাকুস্টিক ভার্সনটা আর হচ্ছে অরিজিনাল ভার্সনটা শুনলে দুইটা আলাদা ফ্লেভার পাবা মানে মজা পাবা আমার আই হোপ দুইটা শুনেই মজা পাওয়া যাবে তো যাই হোক
তো এই গানটা একটু সিরিয়াস ধরনের গান, আমি কেন জানি মানে আমিও এটা মনে করি যে আমার ভয়েসে দুঃখের গান বা সিরিয়াস গান বেশি ভাল লাগে, সো আমার কম্পোজিশন গুলোও অনেকটা ওইরকম হয়ে যায় আর কি। এই গানটা হচ্ছে যে ওইটা নিয়ে যে আমরা আসলে মাঝে মধ্যে অনেক, আমি মাঝে মধ্যে কিন্তু সিলি পয়েন্টে কথা বলার সময় মাঝে মধ্যে অনেক সিরিয়াস কথা বলে ফেলি, বা স্টোরির মধ্যেও মাঝে মধ্যে সিরিয়াস মেসেজ দিয়ে ফেলি। কারণ হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস মনে করি যে সবসময় তো না, হয়তোবা সেন্স হওয়ার পর থেকে চেষ্টা করি এটা, যে আমি কি বলতেছি কি করতেছি সেই জিনিসটা আমি যখন বলে ফেলবো বা আমি যখন করে ফেলবো সেটা কিন্তু হয়ে যাবে, এরপরে আই ক্যান নট টেক ইট ব্যাক। যদি আমি কারোর সাথে খারাপ করি, যদি আমি কারো মনে দুঃখ দিয়ে থাকি, আমি যতই সরি বলি, আই ক্যান নট টেক ইট ব্যাক। আর আমি সবসময় একটা কথা মানুষকে বলি, বিশেষ করে আমার জুনিয়র যারা থাকে, জবে হোক বা ছোট ভাই বোন যাই হোক, আমি সবসময় কারো কাছ থেকে যদি আনফরচুনেটলি বিদায় নিতে হয়, তাকে একটা কথা আমি সবসময় বলি যে আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি সেটা মনে রাখবা, আমাকে মাফ করে দিবা নাকি না দিবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কোনো ব্যবহারে যদি তুমি কখনো কষ্ট পাও সেটা মনে রাখবা। কারণ এইটা মাথায় রাখবা যে আমার যেই ব্যবহারে তুমি কষ্ট পাইছো সেটা যেন অন্য কারোর সাথে তুমি না করো। সো এটা হচ্ছে আমার ফিলোসফি। সো ওইখান থেকে এই গানটা অনেকটা এরকম ভাবে লেখা যে আমরা লাইফে করে ফেলি অনেক কিছু, কিন্তু যখন আমাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসে তখন আর কিছুই করার থাকে না। হয়তো হা হুতাশ করতে পারি, কিন্তু উই ক্যান নট টেক দ্যাট ব্যাক, বা সেই সময় আমরা আর ফিরে যেতে পারি না। সো বকবকানি বন্ধ করে আবার শুরু করি। একটা শূন্যতা গ্রাস করে যখন, পৃথিবী যায় হারিয়ে, চোরাধারে ডুবে যায় চাঁদ, উপলব্ধি মনে তোলে বিশ্ব, উপলব্ধি সে তো সীমাহীন, অসীমের মাঝে ডুবে থাকা ক্ষুদ্র অনুভূতি, উপলব্ধি সে তো সীমাহীন, অসীমের মাঝে ডুবে থাকা ক্ষুদ্র অনুভূতি। কখনো কি পাবো হাতে সীমানায় আকাশ, তবে কেন সত্যের বিপরীতে নিরপেক্ষতা, আসক্তি, জড়তা দূরে ঠেলে দেয় অস্তিত্ব, যেথায় নেই কোনো প্রাণ কোনো পথ। রহস্যময় নিঃসঙ্গতা স্তব্ধ করে দেয় অস্তিত্ব, জীবন ঠেলে দেয় বিষাদের পথে, চলে যায় বহুদূর দরজার পাশে, চলে যায় বহুদূর দরজার পাশে, চলে যায় বহুদূর দরজার পাশে, চলে যায় বহুদূর দরজার পাশে। উপলব্ধি সে তো সীমাহীন, অসীমের মাঝে ডুবে থাকা ক্ষুদ্র অনুভূতি, উপলব্ধি সে তো সীমাহীন, অসীমের মাঝে ডুবে থাকা ক্ষুদ্র অনুভূতি। কখনো কি পাবো হাতের সীমানায় আকাশ, তবে কেন সত্যের বিপরীতে নিরপেক্ষতা, আসক্তি, জড়তা দূরে
ঠেলে দেয় অস্তিত্ব, যেথায় নেই কোনো পথ কোনো প্রাণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, Fantastic. সাজ্জাদ, সাজ্জাদ অন ফায়ার। এই যে ওরে ভয়েস, সাজ্জাদ ইউ বিউটি, কাজীবাদ বলছে। এই নিজের গানেও লিরিক্স ভুল করছি, কর্ড ভুল করছি, যা হয় আর কি, প্র্যাকটিস না থাকলে। ইসাক বলছে ক্লাসি ভয়েস অফ সাজ্জাদ। এবিপি ওয়াহ 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 ওয়াহ। এবিপি কিন্তু এগুলি থেকে ইন্সপায়ার্ড হয়ে মাঝে মধ্যে গানটা নিজেও গায়, বুঝছো? এবিপি কিন্তু ইজ এ গুড সিঙ্গার, আর এবিপি ওবিপি তো হ্যাঁ। খুবই ভালো একজন সিঙ্গার। ওবিপি ওই তো মিউজিক করে। We have a lot of musicians. চ্যানেলে we have a lot of people that can sing. বাহ, তানভীর আহমেদ বলছে ভাই অরিজিনাল গানটা শুনতে হবে। ফেসবুকে অঙ্ক ব্যান্ড দিয়ে সার্চ দিয়ে চলে আসবে, অঙ্কে ফেসবুক পেজ, ওখানে হোপফুলি ইয়ে পাওয়া যাবে। এটা তো হইল না ভাই। স্লেজিং করলো, স্লেজ করলো। সাজ্জাদ, এত কিছুর পরে তোমাকে এটা তো মিঠুন হইল বানায় না দিল। ভাই। মিঠুন তাও আবার চক্রবর্তী না, চক্রবর্তী হইলেও একটা ব্যাপার আছিল ভাই। চক্রবর্তীরও একটা কিন্তু ইয়ে আছে, বুঝছেন? মিঠুন এটা হইলই না। শুভ তো অনিন্দ স্যাবি একটা অরিজিনাল গান গাও, গান শুনে জায়গা আজকে গাবো। আমি তো কর্ড মড ভুলা গেছি, আমি ওইটাই শর্ট করার চেষ্টা করতেছি তখন থেকে। আরে আমি বুঝছেন? কর্ড মানে ভুলে গেছি, আমি দুইবার তাল মিস করছি, কি যে অবস্থা। ভাই ঘটনাটা কি হয়েছে জানেন, যে এই গত 6-7 মাসে আমার তো অলরেডি 3-4টা রেকর্ডিং ঝুলা আছে। মানে আমারে কল দেয় যে মিউজিক সাউন্ড ইঞ্জিনিয়ার বলেন বা ডিরেক্টর যে আছে, কল দিয়ে আমারে লইতে পারে না। নরমালি কি হয়, ওরা ঘুরায় আর্টিস্টদের। এই জায়গায় ঘটনা উল্টা, আমি ওরে পেমেন্ট কইরা দিচ্ছি, পুরা পেমেন্ট, সবগুলা গানের পুরা পেমেন্ট ডান, সবকিছু ডান, অ্যারেঞ্জমেন্টও ডান। আমার যায় ভয়েস দুইটা আছে যেটাতে আমি ভয়েসও অর্ধেক দিয়ে আসছি ভাই 1.5 বছর আগে। এর মাঝখানে যে মানে এটা তো ভাই রাত্রে রাত্রে রেকর্ডিং ডি হয়, আপনিও তো জানেন। মানে দিনের মধ্যে টাইম বাইর করা টাফ হয়ে যায় ভাই। সো হোল নাইটার মারতে হয়। এখন ঘটনা হয় কি, হোল নাইটার যখন মারতে যায়, অর্ধেক রাতে যায়, হয় ওই ঘুমায় যায়, নয় আমি ঘুমায় যাই। দুইজনের একজন তো ঘুম চলে আসে ভাই, বুঝছেন? তো এনিওয়েজ ভাই, আমি দেখি একটা গান করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমার গানগুলার মানে ভাই তো বললো যে ভাইয়ের গানের গল্প, আমার গানগুলো অনেক র্যান্ডম হয় ভাই, বুঝছেন? যে আমার গানের কথাগুলো অনেক র্যান্ডম হয়। অ্যান্ড আমি ওই বলতে গেলে অঞ্জন দত্তর ঘরনারই গান করতে পছন্দ করি। আমার খুব ভালো লাগে যে মানে যা আসছে মাথায় লিখা দিছি, সুরে বসাইছি, গান হয়ে গেছে। ব্যাপারটা এটাই আমার কাছে, যে এই যে আমরা এখন যা কইতাছি, এটারে যদি আমি একটা তালে বসায় দেই, তাইলে এটাই গান, তাইলে এটাই গান। বুঝতে পারছি। মানে তাইলে এটাই গান, মানে ব্যাপারটা তো এটাই, যে সুরের মধ্যে ফালাইতে পারলে হয়েছে। যে ঘটনা ভাইয়ের গানেও যে গল্প বলছে, আমরা গল্প বলি, যারা গান গাই আমরা কিন্তু গল্প বলি। সেটা হাসানের গানেও একটা গল্প ছিল, অঞ্জনের গানেও একটা গল্প আছে, অঙ্কের গানেও একটা গল্প আছে, সাবির গানেও গল্প আছে। ওই গল্পটাই হলো কাহিনী। এন্ড এত কথা বলার মেইন কাহিনী আমি কর্ড মনে করার চেষ্টা করতেছি। আচ্ছা, মিলা গেছে ভাই, এটা বসায় দিতে পারবো এই জায়গায়, পরেরটা পরে। আচ্ছা, এই গানটা বেসিক্যালি আমার অনেক ইচ্ছা ভাই, যদি আমি দাঁড়াই তাহলে অবশ্যই আমারে ভোট দিবেন। আমি মেয়র হইতে চাই। আমার লাইফের অনেকে প্রধানমন্ত্রী হইতে চাইবো, অনেকে মন্ত্রী হইতে চাইবো, বাট আমি মন্ত্রী হইতে চাই না, আমি মেয়র হইতে চাই। আমার এই গানের স্টোরি এটা হইতেছে হলো আমার, এবং আমি খুব মানে নোবেল একটা উইশ থেকে, যে আমার আশেপাশে যে মেয়র হচ্ছে নগর পিতা, ঠিক আছে? প্রাইম মিনিস্টার দেশ নেতা হইতে পারে, বাট যে মেয়র সে হচ্ছে ওই নগরের, সে বলতে গেলে ফাদার অফ দ্যাট বা মাদার অফ দ্যাট এরিয়া, দ্যাট সিটি। তো আমি খুব
ছোটবেলার থেকে আমার খুব ফ্যান্টাসি ছিল ব্যাপারটা নিয়ে, এবং আমি চট্টগ্রামে বড় যেহেতু, মহিউদ্দিন চৌধুরী নামে একজন বান্দা আছে যে 15 ইয়ার্স একটা মানে মেয়রশিপে ছিলেন, রাজনৈতিক কথা বলতেছে, বাট হি ইজ এ গুড হিউম্যান বিং। এবং আমার আশেপাশে আমি দেখছি শহরটা কিভাবে সে আলগায়া রাখছেন সব করাপশন থেকে বা সবকিছুর থেকে দূরে। এরপরে সে চলে যাওয়ার পরে চট্টগ্রামের অবস্থা অ্যাট দিস পয়েন্ট কি, সেটা এখানে প্রত্যেকটা প্যানেলিস্ট জানে। যে আগে মানুষজন চট্টগ্রাম দেখতে যায়, তো আমি চট্টগ্রাম দেখতে যাব। এখন চট্টগ্রাম কিন্তু ঢাকার মতো হয়ে গেছে, কিন্তু যানজটের দিক থেকে, উন্নয়নের দিক থেকে না, নট ফ্যাসিলিটিসের দিক থেকে। উই আর লাইক যাত্রাবাড়ি ভার্সন অফ ঢাকা, চট্টগ্রাম রে লাগে। সো আমি মেয়র হতে চাই, এটাই হলো গানের মূল ভাষ্য। সো গানটা শুরু করি। শহর গড়ব, গ্রাম গড়ব, গড়ব এলাকা, নম নম করবে সবাই অজস্র চেলা। শহর গড়ব, গ্রাম গড়ব, গড়ব এলাকা, নম নম করবে সহস্র চেলা। হাঁটবো যখন আমি পথে, থেমে যাবে গাড়ি, পাশে থাকবে অ্যাসিস্ট্যান্টস অজস্র নারী। ঠেলার নাম বাবাজি, সবাই যদি থাকে রাজি। ঠেলার নাম বাবাজি, সবাই যদি থাকে রাজি, তাহলে 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 ডাকো ডাকো মিছিলে আজি, ডাকো ডাকো মিছিলে আজি। আমি মেয়র হতে চাই, আমি মেয়র হতে চাই। নিজের ভোট বাদে যাতে আর কিছু ভোট পাই, নিজের ভোট বাদে যাতে আর কিছু ভোট পাই, নিজের ভোট বাদে যাতে আর কিছু ভোট পাই, আমি মেয়র হতে চাই। দ্যাটস ইট ভাই। খুব লিরিক্স গুলো সেই শরণ অনেক ইমপ্রেস স্যাভি, ওরে স্যাভি ভাই লিরিক্স। এটি সব হচ্ছে আমার লিরিক্স কখনোই অনেক কঠিন অর্ডার হয় না আমার কাছে। লিরিক্সের এটাই হচ্ছে মাথায় যেটা আছে সুরে বসো। না, that's brilliant. এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানে সবচেয়ে কঠিন কাজ, সহজ কথাগুলো এভাবে বসায় দেওয়া। ভাই আমার লাইফে আমি যখন গান শুরু করছি আমি খুব এমেজড হইছি একটা গান শুই না, এবং লিরিক্সটা এত সস্তা। এখন বললে কিন্তু সবার দাঁড়ায় যাইবো, সবাই কিন্তু বলবে আরে জোস গান। ভাই যত দূরে আমারে এবিপি টেনশনে ফালাই দিছে, দেখছো কেমনে বলতেছে, মনে হয় আমি মানে এটা নিয়ে আলাদা একটা শো করতে হবে, তোমাদের মিউজিক্যাল আওয়ার। আমি ফেসবুক থেকে আমার ব্যান্ডের আমার ব্যান্ডের লিংক আর হচ্ছে যে গানটা একটু আগে করছি উপলব্ধি, সেটা শেয়ার দিয়ে দিছি, ফাঁকে দিয়ে একটু প্রমোশন চালাই দিলাম আর কি। ভাই ওই যে যেটা বলতেছিলাম যে আমার এই আইডিওলজি আসছে হচ্ছে, আমি একটা গান শুই না যে যত দূরে থাকো তুমি রবে আমার, হারিয়ে যেও না শুধু আমার। মানে এটা তো একটা কি ফালতু ভাই, এটা যদি আপনি মানে ডিস্কো বিটে ফালান যত দূরে থাকো তুমি রব, মানে শুই না দেখেন না, মানে আপনার কাছে এখনই মনে হচ্ছে এটা অরফেজের গান ভাই, মনে হইব না। দ্যাটস দ্য বিউটি অফ মিউজিক, যে ওই যে সহজ কথাগুলো। এবং এটার জন্য আমি প্র্যাকটিস করতাম কি, জানলার পাশে গিটার নিয়ে বইসা ওই রাস্তায় যা হইতো ভাই, এটা আমি জাস্ট বাজাইতাম, হইতো মাঝে মধ্যে, হইতো না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটাই ভালো লাগে যে কঠিন কথা তো সবাই বলে, সহজ কথাটা বলাটাই কঠিন হয়ে যায় ভাই। এক্স্যাক্টলি। তানভীর আহমেদ কিন্তু ভালো কথা বলতেছে, আমি বুঝছো, রেকর্ডিং কমপ্লিট করে রিলিজ করেন ভাই, এই সং সুপার হিট হবে। না এটা রেকর্ডিং এ যাই নাই, রেকর্ডিং এ যাইতেছে অন্যগুলা সব প্রেমের গান, ভালোবাসার গান, কারণ বাঙালিরা ভালোবাসার গান খুব পছন্দ করে। তোমাকে একজন অবশ্য জিজ্ঞেস করছিল যে তোমার বউয়ের নাম কি বেলা কিনা, যেহেতু তুমি বেলাকে নিয়ে। আমার বউয়ের নাম বেলা না, এবং আমি চাকরি নিয়ে সাফার করি নাই খুব একটা, আমি খুব সহজে চাকরি পেয়ে গেছিলাম এবং তাড়াতাড়ি জানাই দিচ্ছি। কিন্তু আমার অঞ্জন দত্তের লাইফটা খুব অ্যামেজিং লাগে, যেহেতু মিউজিক নিয়ে কথা বলতেছি আমি একটু না, ওই যে ফ্যান বয় বলে না, আমি অঞ্জন দত্ত ফ্যান বয় ভাই। অঞ্জন দত্ত কিন্তু আই এম অলসো এ হিউজ ফ্যান অফ অঞ্জন দত্ত ভাই। ইনফ্যাক্ট আমি অঞ্জন গত দত্ত বছর গানের জন্য না, আমি না গানের জন্য না ভাই, ওর লাইফের জন্য, ফিলোসফি
এবং তার ভাই সে philosophy। গান শুরু করছে কবে বলেন? 39 বছর বয়সে। হি স্টার্টেড হিজ মিউজিক্যাল ক্যারিয়ার এট দ্য এজ অফ 39। এবং আমাকে যখন বলে যে মিউজিক কেন রেকর্ড করতেছো না, লেট হয়ে যাচ্ছে না, বলি না, মানে অঞ্জন দত্ত যদি 39 ইয়ার্সে কইরা হিট হয়ে যাইতে পারে, এত বড় লেজেন্ড হয়ে যেতে পারে, আমার কাছে এখনো ভাই 12 বছর আছে। সাদেক ভাইয়ের কথা আলাদা, তার বয়স তো প্রায় 39 এর আমার কাছে what I feel is that if you're an artist, whether you're a musician or whatever, ঠিক আছে, you take as long as you want with your art. It's art, man. এটা এমন না যে এটার একটা ডেডলাইন আছে and it has to happen on this day. This Bro, is not your job. It's an art. ডু ইউ নো অঞ্জন দত্তর ক্যারিয়ার শুরু করছিল হচ্ছে একটা মঞ্চনাটক অভিনেতা হিসেবে। ও অভিনয় করতো, হি ওয়াজ অভিনেতা, সে অ্যাক্টর ছিল। সে যে এখন ডিরেকশন করে না, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ক্যারিয়ার শুরু হয়েছে ওইখান থেকে। সিনেমায় অভিনয় দেখেই তো বোঝা যায় যে সে ঝানু অভিনেতা ভাই। সে যখন দার্জিলিং এ ছিল তখন সে গানগুলা করতো, নিজের জন্য করতো। তো এবং তার গানে তুমি দেখবা ম্যাক্সিমাম টাইম সুমনের নামটা আসে, বিকজ অঞ্জন দত্ত যখন মানে ওই যে অ্যাক্টিং করার পরে ও বোর্ড হয়ে গেছে, মানে আর্টিস্টদের হয় যে বোর্ড হয়ে যায় ক্যারিয়ার নিয়ে, যে এটা তো কইরা ফেলাইছে, অনেকদিন ধরে কইরা ফেলাইছে, নতুন কিছু করি। তো সুমন রে এমনিতে সে একটা আড্ডায় যে সে গান শুনাইছে সুমনকে, সুমন বলে যে এটা তো ভালো গান, তুমি রেকর্ডিং এ যাও। বলে যে আমি তো মানে কি করব, মানে আমরা যেরকম কনফিউশনে থাকি ভালো হবে কি খারাপ হবে। এরপরে সুমন ওরে একটা, ওই যে ওরা তো বারে বা মানে ওই যে তখন তো কালচারটা আরো স্ট্রং ছিল, গান টান করতো বিভিন্ন অনুষ্ঠানে, ওইরকম একটা অনুষ্ঠানে অঞ্জন দত্ত লিস্টে ছিল না। তখনকার সময়ে সুমন কিন্তু অলরেডি হিট সিঙ্গার যখন একটা শো করতেছে, সেখানে একটা আনকোরা সিঙ্গারকে তুমি যখন তুলতেছো, স্টেজে তুলতেছো, দ্যাটস আ বিগ ডিল। কারণ পাবলিক কিন্তু টাকা দিয়ে আসছে সুমনের গান শোনার জন্য। দে ডোন্ট ইভেন নো যে অঞ্জন দত্ত কে, হু দা ফাক ইজ দিস গাই, কে, ওকে আমি চিনি না, ওর গান কেন শুনবো। সুমন জোর কইরা ওরে উঠায় বলছে আপনারা গানটা শুনেন, শুনে ভালো লাগলে অবশ্যই ও একটা গান রেকর্ড করতেছে, ওইটা আপনারা শুনবেন। এই হইলো অঞ্জন দত্তর মানে আনফোল্ড অফ অঞ্জন দত্ত অ্যাজ এ মিউজিশিয়ান। আজকের যে অঞ্জন দত্ত দেখতেছি, এবং তার পুরা গানের তুমি যখন গানগুলা লিস্ট আকারে বাইর করবা, তার পুরো একটা লাইফ হিস্টোরি তুমি দেখতে পারবা। সে দার্জিলিং এ থাকতো, দার্জিলিং নিয়ে গান আছে, স্টাডি করছে সে দার্জিলিং এ, দেন কলকাতায় আসছে, কলকাতায় এসে সে গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খাইছে, সেই সব নিয়ে গান আছে। তারপরে কিছু আছে যেগুলো মানে আর্টিস্টের মনের ভাব থেকে বানায়, বাট ম্যাক্সিমাম অফ দেম তার লাইফের হিস্ট্রি নিয়ে। এবং সে লাস্ট যে অ্যালবামটা বাইর করছিল সেটা সম্ভবত ভাই 59 বা 69 অ্যালবামটার নাম আমি ভুলে গেছি, 59 বা 69 খুব সম্ভবত 69। ও ওইখানে সে অ্যালবামের টপিকটা কি, 69 বছর বয়সে একটা পাবলিক, সেটা 59 হোক 69 হোক, ওই বয়সে যায় একটা মানুষের যে টেনশনটা থাকে বা একটা আবেগ থাকে, মানে তোমার আবেগ যা শানু, আমার আবেগ যা, আমরা তো প্রায় সমবয়সী এখানে, অ্যাপার্ট ফ্রম চোখ, যে এখানে প্রায় সবাই আমরা 1-2 বছর কম বেশি। বাট তুমি কি এখন 69 বছর বা 59 বছর বয়সে একটা মানুষের ইমোশন বুঝতে পারবা? তোমার কাছে কিন্তু মনে হবে এগুলা ও যা করতেছে এগুলা বেশি বা ওর অনেক কিছু তোমার ইররিলেভেন্ট লাগবে। কিন্তু ওইখানে একটা গানের জাস্ট আমি একটা লাইন বলি যে কত কি করার ছিল, যে ওইটা 69 এর ভিতরেই মনে আছে যে ও ওইখানে যায় আক্ষেপ গুলা দেখাইছে যে আসলে আমার পুরা ক্যারিয়ার চলে গেছে, এখনো আমারও কত কিছু করার আছে and what not. Anyways, মানে আমার মোদ্দা কথা হচ্ছে ভাই, আমাদের তো 30 জন মানুষ অ্যাটলিস্ট শুনতেছে, এবং এই 30 জনের মধ্যে যদি এখন আপনি কনফিউজ থাকেন কি করবেন লাইফে, থাকেন ভাই, সমস্যা না, অ্যাটলিস্ট স্বাবলম্বী হন, যে আপনি নিজেরটা কইরা খাইতে পারতেছেন। এটা আগে কনফার্ম করেন, করার পরে আপনার যদি কনফিউশন থাকে আমি আমার এই প্যাশনটা চেজ করব কি করব না, সমস্যা নাই, রেডি হন, টেক ইওর টাইম ভাই, সমস্যা নাই, লেট হয়ে যায় না। এটা লাইফ ইজ নট এ রেস। এখানে আমি সাজাদ ভাইয়ের সাথে রেসে নাই, আমি শানুরের সাথে রেসে নাই, আমি তৌহিদের সাথে রেস নাই, কেউ কারোর সাথে রেস নাই, আমি আমার সাথে রেসে আছি, আমি আমার লাইফের সাথে রেসে আছি, আমার ব্রেনের সাথে রেসে আছি, দ্যাটস ইট। এবং এটাকে রেস হিসেবে তুলনাই করেন না। ফিলোসফির কথাবার্তা যেহেতু উঠছে, মানে জাস্ট একটু বলি, সাবির যে কথাটা বলে লাইফ ইজ নট এ রেস,
আমি 2006 সালে এইচএসসি পরীক্ষা দিলাম। 2006 এইচএসসি পরে 7-এ আমি ঢাকা মেডিকেলে চান্স পাইলাম। মেডিকেলে চান্স পাইছি কিভাবে আই ডোন্ট নো, কারণ আমার বাপের ইচ্ছায়, আমার নিজের ইচ্ছা ওরকম ছিল না। সো ফ্যামিলি প্রেশারে আমি মেডিকেলে চান্স পেয়েছি, মানে মেডিকেলে পড়তে গেছি। সো অবভিয়াসলি প্রথম কয়েকদিন তো জোশে হইলো টইলো, তারপরে আবার হচ্ছে বাসায় কিছু অসুস্থতা জনিত ঝামেলা, 2-3 মাস একটা গ্যাপ গেল। সো যেটা হয় আর কি, যে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে ওটা একটু ঝুলে যায়। সো আই টুক এ ব্রেক ফ্রম মেডিকেল। I took a break for the entire year 2006. 2007 এর নতুন ব্যাচের সাথে আমি নিজে, মানে আমি সবসময় মেন্টালি খুব স্ট্রং, এটা আমি নিজে রিয়েলাইজ করছি আমার লাইফে। 2007-এ আমি 8-এ আমি নতুন ব্যাচের সাথে আবার ফ্রম দ্য বিগিনিং যেই পড়ালেখাগুলো আমি করে ফেলছি, পরীক্ষা দিয়ে পাশও করে ফেলছি, আই ডিডন্ট গিভ এ শিট, আমি আবারও শুরু করছি ওটা। ঠিক আছে, তারপর ফার্স্ট প্রফ গেল। মেডিকেল স্টুডেন্ট যদি কেউ থাকে তারা বুঝবে প্রফ কি বলতেছি। তখন আমাদের 3টা বড় পরীক্ষা ছিল মেডিকেলের, এখন 4টা হয়ে গেছে সেটা। সো 3টা গেল, তারপর ফার্স্ট প্রফ গেল, দেন পাস করলাম। যাচ্ছি, কিছু পরীক্ষা ফেল করি, কিছু পরীক্ষা পাস করি, পড়তে ভালো লাগে না, ছেড়ে দিলাম, ডিপ্রেসড হয়ে গেলাম, প্রেম করা শুরু করছি, সেম এজ গার্লফ্রেন্ড। একটা পর্যায়ে এসে ওইটা একটা প্রেশার, কারণ ওইদিকে আমার যে ওয়াইফ, সে তার বাবা নাই, এরকম অনেক মানে এত কাহিনী করে ফাইনালি হচ্ছে যে পাস টাস করলাম। পাস টাস করার পরে অন্য কোনো দিক চিন্তা ভাবনা করিনি। চিন্তা ভাবনা না করে আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম পাবলিক হেলথে। পাবলিক হেলথ করার ফাঁকে তখন আমি টিচিং এ ঢুকলাম। আই লাভড টিচিং। আমার স্টুডেন্টরা এখনো আমার সাথে যোগাযোগ করে ক্যারিয়ার নিয়ে, পড়ালেখা নিয়ে। আমিও এনজয় করি ওদের সাথে আড্ডা মারতে। তো টিচিং এ ঢুকলাম, তারপরে হচ্ছে যে পাবলিক হেলথ শেষে, মানে মাস্টার শেষে আমি পাবলিক হেলথ জবে ঢুকে গেলাম। কয়েকটা বেশ বড় বড় এনজিওতে কাজ করছি। তারপর এখন আমি আরেকটা ডেভেলপমেন্টে আছি, সাথে হচ্ছে যে ওইটারই একটা ব্রেইন চাইল্ড, একটা নিজের একটা কোম্পানি আছে, সেখানে কাজ করতেছি। কিন্তু কি হলো, 2017-তে এসে আমার মাথায় ক্যারা উঠলো, মানে স্পোর্টসের উপরে তো আমার সবসময় একটা অন্যরকম ছিল। আমার কিন্তু কোনো রকম স্পোর্টস ব্যাকগ্রাউন্ড নেই। 17-তে এসে শানুর তো তখন স্বাধীনে ছিল, স্বাধীন কমেন্ট্রি হান্ট করলো। রাশনাফ ওয়াজ মাই ফ্রেন্ড, আই ওয়াজ এ মেম্বার অফ ঘাসফড়িং। সো রাশনাফ ঘাসফড়িং এর মেম্বার ছিল। সো 17-তে ফোক ফেস্টের সময় ঘাসফড়িং পারফর্ম উইথ মিকাল হাসান ব্যান্ড। তখন আর্মি স্টেডিয়ামের বাইরে দাঁড়া রাশনাফ বলতেছে, তুই একটা ইয়া কর। What a band! What a fucking great band! Mikael Hassan band, I think that was the best act যেটা আসছিল in that time. 2017-এ। Yeah. Or I would say cultural or folk fester in its entirety. না, একাও ছিল না, আরো কয়েকটা ছিল, একা পারফর্ম করেনি। মানে না, মানে আমি তার ব্যান্ডটার কথা বলতেছি আর কি। এর থেকে বড় একটা মনে হয় না আসছে। ও আচ্ছা, না, ফোক ফেস্টে এর থেকে বড় আসে। হ্যাঁ, ফোক ফেস্টে এখন পর্যন্ত এটা সবচেয়ে বড়। সো তখন হইতেছে যে চলে আসলাম, হচ্ছে যে ধুম করে মাথায় আসলে, আচ্ছা ঠিক আছে তাহলে একটু ট্রাই করি। কমেন্ট্রেটর হান্ট হচ্ছে হাবিজাবি। তারপরে চলে আসলাম স্পোর্টসের লাইনে। হ্যাঁ, সো সাবি যেটা বলো, এর মাঝেই কিন্তু টুকটাক মিউজিক চলতেছে, কখনো রাশ করি নাই। আমার ব্যান্ডে আমারই মেডিকেলের আরেকটা ছোট ভাই আছে, সে এখন সাতক্ষীরা মেডিকেলে তার পোস্টিং, কোভিড ডিউটি করতেছে। হ্যাঁ, সো গত 2 বছর ধরে কিন্তু মোটামুটি মিউজিক অফ। আমরা কিন্তু অনেকটা গুছাই নিয়ে আসছিলাম, অ্যালবামের রেকর্ডিং শুরু করবো, এই করবো, গানটা মোটামুটি রেডি আছে, বাট আমাদের মধ্যে কোনো ইয়ে নেই, কোনো তাড়াহুড়োও নেই, কোনো রিগ্রেটও নাই যে হবে। লাইফ কামস ফার্স্ট, যেটা বললো যে ইটস নট এ রেস। এনজয় করতেছি আমি, আমার মধ্যে কোনো রিগ্রেট নেই যে আমি ক্লিনিক্যাল লাইনে ওইরকম ভাবে প্র্যাকটিস করি না। আই টুক মাই ডিসিশন। একটা হ্যাঁ, হয়তোবা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যদি আমি তখন ডিসিশনটা নিতে পারতাম, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব টাফ ওই বয়সে গিয়ে বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে কিছু একটা করা, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে ওইরকম সময় গিয়ে ছেলেকে বা মেয়েকে বলে তুমি কি চাও সেটা করো, সেরকম বাবা মা পাওয়াটাও কঠিন। হ্যাঁ, সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আই টুক মাই ডিসিশনস। এবং আমি আমার লাইফের ওই জায়গা, ওই কথাগুলো যখন চিন্তা করি, ইট ওয়াজ নট ভেরি ইজি ফর মি। অবভিয়াসলি আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করবো না, আমি করবো, হ্যাঁ, ইট ওয়াজ নট ভেরি ইজি। বাট আমি আমার ফ্যামিলিতে যদি এটা করতে পারি,
তাইলে আমার কথা হলো যে এরপরে যখন আমাকে কোনো জুনিয়র ছেলে বা মেয়ে, ছোট ভাই বোন যারাই বলে যে ভাইয়া বাসায় দিবে না, ভাই, আমি শুধু একটা কথাই বলি, বাবা দিবে না মা দিবে না সেটা ডিফারেন্ট জিনিস। প্রশ্ন হচ্ছে তুমি নিজে চাও কিনা। তুমি যদি সত্যিকার অর্থেই চাও, ইউ ক্যান ডু ইট, নো ওয়ান ক্যান স্টপ ইউ। বাবা মা দিবে না এটা একটা ভুল কথা, আমি আমার লাইফে এটা প্রমাণ করছি। হয়তো বা কারোর লাইফে আরো বেশি কঠিন হবে, বাট সত্যিকার অর্থে কেউ যদি চায় সেটা করতে পারে। সো বি হ্যাপি, বিকজ হ্যাপিনেস ইজ এ চয়েস। মানে ইট অ্যাবসলিউটলি হ্যাপিনেস ইজ এ চয়েস, নাথিং এলস। আমি যা করতেছি, হ্যাঁ অনেক কাজের প্রেশার এসে, বাট আই এম হ্যাপি। দিন শেষে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বিকজ আই মেড দ্যাট ডিসিশন, আই টুক দ্যাট ডিসিশন। আমার ফ্যামিলির অনেকের এগেনস্টে কি অনেকে, সো ওকে, সো ইউ হ্যাভ টু টেক ইউর রিস্ক, ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশনস, এবং কনফিউশন থাকা যাবে না, বোল্ডলি নিতে হবে। যখন যাবো তখন যাবোই। হ্যাঁ, ওইটাই এরকম ভাই। এই যে ধরেন আপনি তো মেডিকেলে পড়ছেন, ঠিক না? তো একটা তো ধরেন সবাই ট্যালেন্টেড, সবাই জিনিয়াস, কিন্তু একটা মিনিমাম লেভেলের একাডেমিক ট্যালেন্ট থাকা লাগে মেডিকেলে পড়ার জন্য, ঠিক আছে? তো এই জায়গায় যে পান্ডুলালরা আছে যারা বেসিক্যালি আমার মতো, আমি জাস্ট ছোট্ট একটা গল্প বলে, আমি কিন্তু খুব মেরিটোরিয়াস ছিলাম ক্লাস 3 পর্যন্ত। সেই ক্লাস 3-তে যে আমার কি জানি হয়েছিল ভাই, আমি এখনো বুঝি না কি হয়েছিল, বাট আই ফেল্ট ইনসাইড যে এই সাউয়া এডি পইড়া হইবোটা কি। তখন সাউয়াটা মাথায় আসে নাই, বাকি সবগুলো মাথায় আসছিল যে এটা পইড়া হইবোটা কি। তাও একটা কাহিনী দেয়া, আমি একটা টার্মে 92 পাইছিলাম, পরের টার্মে যে টার্মে 98 পাইছিলাম ম্যাথে। আমি কিন্তু ভাই যত রেজাল্ট খারাপ হোক, আমার ম্যাথের রেজাল্ট সবসময় হাই, কারণ আমার ম্যাথ করতে খুব, প্রবলেম সলভ করতে খুব ভালো লাগতো। এবং আমি ওই যে মানে ক্লাস 8, 9, 10 ম্যাথ অলিম্পিয়াডের যে প্রিপারেশন থাকে না, আমি ওইগুলো নিতাম। যে তারপর হায়ার ম্যাথের ক্লাস নিতাম, সায়েন্সের ক্লাসে যায়, বাট আমি সায়েন্সে খারাপ, সমাজ বিজ্ঞানে খারাপ, ধর্মতে খারাপ, আমি এডিতে ফেল করে বসে থাকতাম অলওয়েজ। তো মজার কথা হচ্ছে ক্লাস 3-তে থাকতে মানে 98 পাওয়ার পরে পরের টার্মে আমি পাইছি 90। আমার মায়ের সে কি কান্না ভাই, যে মানে মন খারাপ। আম্মুরও ভয় পাওয়াটা স্বাভাবিক, আমার লেট ফাদার। আব্বু আর কি একটু কড়া ছিল, সো আব্বু আর কি ভয় পাইতো অলওয়েজ, যে আব্বু খুব একদম বেসিক থেকে উঠে আসছে, তো যে ছেলের যদি একবার বিগড়ে যায় শুধরানো টাফ হবে, কারণ সে দেখে আসছে তার আশেপাশে ফ্রেন্ড সার্কেলস বা তার কাজিনস যারা আছে তারা এরকমই বিগড়ানো একটা অবস্থায় ছিল। সেখান থেকে সে বাইরে হয়ে আসছে, বা সে একটা প্রপার পাইপলাইন বানাইছে যেটার মাধ্যমে তার ছোট ভাইদের একটা প্রপার এডুকেশন, ভালো চ্যানেলে যাইতে পারে, ভালো ভালো জায়গায় যেতে পারে, সেটা সে ব্যবস্থা করছে। তো সে অলওয়েজ আর কি রেজাল্টটা ভালো হইতে হবে ছোটবেলায় আমারে বলতো। আমি তো পুরা মেরা খায়, আমি ছ্যাবলার আমার এখনো মনে আছে, সাদা একটা সেন্ডু গেঞ্জি পরে আছে, এই জায়গায় ফুডা ছিল, তাও আমি ফুডাটা গুতাইতেছি আর ভাবতেছি আল্লাহ, মানে এটা একটা কথা। স্যারে বললো যে এবার সবাই কম পাইছে, সবাই পাইছে হচ্ছে 60-70 কইরা, আমি পাইছি হচ্ছে 90। তো ভালো, তো ভেরি গুড। স্যারে বললো ঠিক, মায়ে দেখি মন খারাপ আমারে মারে। এরপরের থেকে আমার হইলো জিত, আমি পড়ুন না, ভাল লাগে না পড়তে। তো না পড়লেও তো পরীক্ষা দিতে হইব ভাই। এখন শয়তানের শয়তান আমি, যা পরীক্ষায় কোশ্চেন আসতো না, যে কোনো 4টি কোশ্চেনের উত্তর দাও ভাই, আমি প্রত্যেকবার 4টি কায়দা, যে কয়টা আমি পারি ওই কয়টা লিখা দিতাম। 2টা পারলে কায়দা 2টি কোশ্চেনের উত্তর দাও, বাসায় যায় বলতাম কোশ্চেন স্যার চেঞ্জ করে দিছে। মানে বুঝতেছেন ঘটনাটা, যে প্রশ্নে টাইপিং ভুল ছিল। হ্যাঁ, প্রশ্নে টাইপিং ভুল ছিল, বা এটা একবার কোনো একটা পরীক্ষায় আমার সাথে হয়েছিল। তো এরপর থেকে আমার কাছে মনে হয়েছে এইটা নর্ম, এটা হইলে কেউ সন্দেহ করবে না। এডি কইরা তো ভাই পাস করা যায় না। আমি ক্লাস 3-তে আই ফেলড ইন 6 সাবজেক্ট, 4-এ 6 সাবজেক্ট আমি ফেল করছি। এবং ওই সময় আমি গর্ব করে বলতেছি না, ওই সময় আই স্ট্রাগলড আ লট ভাই। দার্শিল সাফারি যে দেখাইছে না ভাই, আমার লগে ওইটাই হইতো ভাই। আমি ক্লাসে যাই, আমার বুঝাইতো, আমি টাকা থাকতাম, মাথায় কিছু ঢোকে না, জানি না, কিন্তু একবার মন উঠে গেছে, আমার ভালো লাগে না। আমার খালি 2টা সাবজেক্ট পড়তে ভালো লাগে, একটা হচ্ছে ইংলিশে হচ্ছে ওই যে ফিল ইন দ্য গ্যাপস ট্যাক্স আছে, ওই টেকনিক্যাল, তো যে আমার অনেক পড়া লাগতেছে না, আমি আমার কনসেপ্ট দিয়া বা আইডিয়া দিয়া ব্যাপারটা সাজায় ফেলতে পারতেছি। আর একটা হচ্ছে সেকেন্ড ম্যাথ হচ্ছে আমি সূত্রগুলা মনে রাখলে, বা ক্লাস 4-এর অঙ্ক কতই বা কঠিন ছিল, এবং গ্রাজুয়েট আমার কখনোই ম্যাথ কঠিন লাগে নাই ভাই, দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন ওইটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না, বাট
সাল যখন চলে আসতো, স্যাররা যখন গল্প বলতো, যে হিস্ট্রি বুঝাইতো, আমি হারায় যেতাম নিজের রাজ্যে ভাই। আমি দেখতাম যে একজন ঘোড়া নিয়ে করতে যাইতেছে, এই একটা মহলে যায় যুদ্ধ করতে যাইতেছে, গোলা বারুদ চোরাচুরি হইতেছে, মানে আমার চোখের সামনে এডি ভাসতো। এবং আমি পরীক্ষার হলে যে কি লিখুম, আমি কিছুই লিখতে পারতাম না, সাদা খাতা রেখে আসতাম, এই রেখে আসতাম। ক্লাস 6-এও আমি খুব সম্মানজনক ভাবে এরকম 4-5 সাবজেক্টে ফেল করি ভাই। এবং সবথেকে খারাপ জিনিস যেটা ছিল, আমি ফেল করে বাসায় বলি নাই, না বললে আমার খুব বড় একটা ট্যালেন্ট ছিল, আমি কিন্তু ভালো সিগনেচার ফ্রড করতে পারি ভাই। মানে সিগনেচার ফ্রডের গুণটা আমার ছোটবেলার থেকে অনেক ভালো। তো আমি কাকার সিগনেচার এত সুন্দর করে ফ্রড করছি, কাকাই দেখাও বলে আমি তো এটা সিগনেচার করি নাই। এবং মানে এতদিন ধরে যেহেতু আমারে দেখতেছেন বা সবাই দেখতেছে, আমি কিন্তু ওই যে যতক্ষণ পর্যন্ত লাস্ট রিসোর্ট আছে, ধরা না খাইতেছি, ততক্ষণ পর্যন্ত আমি ভুল স্বীকার করতে চাই না। ভুল কি, দোষ স্বীকার, ভুল হয়তো স্বীকার করবো আমার ভুল হয়ে গেছে, বাট যেটা দোষ করছি, দোষটা আমি লাস্ট পর্যন্ত, যে ধরা না খাইলে বাইচা গেছি, বাইচা গেলে তো শেষ, কেউ মনেও রাখবো না, ভুলে যাইবে। আমি ওই হেডমাস্টারের রুমে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞেস করছে আমার গার্জিয়ান, তুমি কি এই কাজটা করছো? না, আমি তো করিনি, খাতা দেয় নাই, স্কুল থেকে খাতা দেয় নাই, এইটা বইলা আমি নিয়ে গেছি। এরপরে আমি ক্লাস 6-এ যাই, ক্লাস 7, 8 পার হয়, 9, 10, আমি আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু কখনো আর পিক করে নাই। মাঝে মধ্যে আশার আলো দেখছে টিচাররা ভাবতো যে আমি অনেক ভালো করব বিকজ অফ মাই ম্যাথ রেজাল্ট। মানে এটা তো একটা ধারণা, জেনেরিক ধারণা, একটা ছেলে ম্যাথে ভালো হবে মানে ও অন্য সাবজেক্ট গুলোতেও ভালো করবে। আমার ম্যাথের টার্গেট ছিল এরকম ভাই, আমি এসএসসির ফাইনালের আগ পর্যন্ত আমি কখনো ম্যাথে 80 আনসার করি নাই, কারণ আমার পয়েন্ট ছিল আমি উপপাদ্য শিখবো না, কারণ উপপাদ্য আমার মজা লাগতো না ভাই, বোরিং এত বড় একটা জিনিস। এবং আমি পড়ছিলাম কোনটা ভাই জানেন, সব থেকে ছোটটা, উপপাদ্য 39, বৃত্তের অন্তস্থকোণ বহিস্থকোণের অর্ধেক বা দ্বিগুণ এরকম একটা আছিল, ঠিক আছে, সার্কেলের ভিতরে। সো ওই মালটা পড়া গেছিলাম, এবং আমি লাইফে একবারই 80 আনসার করছি, সেটা এসএসসির ফাইনালে যায়, এবং আই গট 80, মানে A+ আসছে। এর আগ পর্যন্ত আমি 50, 60, স্যারে বলতো তুই তো অঙ্কে ভালো, বাকি আনসার করস না কেন? স্যার ভাল লাগে না, তুই যে 70 করস তাহলে তোর এটা দিব, আমার লোভ দেখায় লেখায় ই করে। এরপরে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে, আমার বাপের স্বপ্ন ছিল আমি নেভিতে যাব, যাই নাই, সিএ করব, করি নাই। মানে আপনার গল্পের পুরা কিন্তু কন্ট্রাস্ট, মানে আপনি জিনিসগুলো মাইনা চলছেন, আর আমি ওই এসএসসির ফর্ম পূরণে ফিল আপের সময় সায়েন্স নেওয়ার কথা, আমি ফিল আপ করে স্যার ভুল হয়ে গেছে, কমার্স নিয়ে পড়া ফেলাই, সমস্যা কি? স্যারে বলে যে তুই কি চাস বলতো, আমি ভাই স্যার আমার সায়েন্স ভাল লাগে না। এইচএসসি তে ভাই 4th সাবজেক্ট থাকে না, যে 4th সাবজেক্টটার পয়েন্টটা যোগ হয় হচ্ছে আপনার টোটালে, বাট অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আপনার 4th সাবজেক্ট ছাড়া রেজাল্টটা লেখা লাগে, মানে গোল্ডেন জিপিএ যেটা থাকে সেটা হচ্ছে 4th সাবজেক্ট ছাড়াই হইতে হয়, যতদূর আমি মনে আছে। আমার কোনো 4th সাবজেক্ট ছিল না ভাই এইচএসসি তে। আই স্কিপ 4th সাবজেক্ট বিকজ 4th সাবজেক্ট পড়া কি হবে, এটা তো 4th সাবজেক্ট, এইটার আলটিমেটলি দিস ইজ 4th, মানে ওর একটা নামই দিয়ে দিছে, দিস ইজ 4th সাবজেক্ট, এটা দরকারই নাই, দিস লাইক সাবস্টিটিউশন। তুমি যদি A+ না পাও, ওইটা সাব হয়ে ঢুইকা তোমার A+ দিব, দরকার নাই, আমি তো এসএসসি তে A+ পাই নাই, আমি এখানে A+ নিব না। আমি 4th সাবজেক্টের টাইমে ঘুরে বেড়াইতাম, এই জায়গায় যেতাম, আমাদের ওখানে রেল লাইন ছিল, চিটাং স্টেডিয়ামের পাশে রেল লাইন আছে, ওই রেল লাইন দিয়ে হাইটা বেড়াইতাম, স্টেডিয়ামে যা ভাগ বাটোয়ারা করতাম, এই গ্যালারি তোর, ওই গ্যালারি আমার, এমনি করেই কৈশোর গেছে। যখন আমি ভার্সিটিতে ঢুকি ভাই, ভার্সিটিতে ঢুকে আরো বড় ঝামেলা ভাই, ভার্সিটিতে ঢুকা পড়ালেখা তো করা লাগবে মিনিমাম। আমি ওই ক্লাস 8 পর্যন্ত যা একটু পড়ছিলাম, এরপরে আমি আর পড়ি নাই ভাই। আমি ওই ক্লাস 8-এর নলেজ দিয়ে আমি এই ভার্সিটিও পাস করে গেছি, এবং আমি ক্লাস করতাম 3-4টা, যেগুলা টিচাররা ওই যে কোঅপারেটিভ খুব মজা করে বুঝায়, যেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ আছে, যে আমাকে দিয়ে তুমি এটা শিখছো এবার এটা করো, তাহলে আমি তো বুঝে গেছি, আচ্ছা আমি এটা পারি, এটা কইরা ফেলাইছি। সো এত কথা বলার মেইন কাহিনী হচ্ছে, এর মাঝখানে আমার যে প্যাশন ছিল গ্রাফিক ডিজাইন, আমি কিন্তু এখন একটা গ্রাফিক ডিজাইনার। এবং আমার বাবা মারা যাওয়ার আগেও 1-2 সপ্তাহ আগে আমারে বলছে, ভাইবা দেখো ক্যারিয়ারটা তো ভালো, কিন্তু অন্য কোথাও যাবা নাকি, যদি প্রবলেমে পড়ে, তারা তো ভালোর জন্যই চায়, বাবা মারা কখনো খারাপের জন্য চায় না। আমার বাবাও শেষ পর্যন্ত যা চাইছেন সেটা ভালোর জন্যই চাইছে, যে আমার আর একটু সিকিউরড একটা লাইফের জন্য চাইছেন। বাট যখন আমি তারে বুঝায়া বলছি যে আব্বু আমি তোমার কথা কখনো শুনিনি,
এবং তুমিও আমার কথা কখনো শুনোনি, দুইজনের কথা শুনিনি। তো আজকে তুমি আমার কথাটা শুনো, এই কাজটা আমি করতেছি এবং মানুষ আমারে ভালো বলে। আমি তোমাকে 10টা মানুষের ফোন নাম্বার দিতে পারবো যাদেরকে কল করে তুমি যদি বলো তুমি সাবির বাবা, তোমাকে যে সম্মানটা দিবে তুমি বুঝবা আমি আসলে কতটুকু ভালো কাজ করি। আমি যদি খারাপ কাজ করতাম তাহলে তোমার কাছে হয়তো কোনো একটা অভিযোগ করতো, অনুযোগ করতো, কমপ্লেন করতো যে ও আমার থেকে টাকা নিছে, কারণ খারাপ কাজ করলে আমার টাকার ঝামেলা থাকতো, আমি পারতাম না সাকসেসফুল হইতে, মানুষ থেকে ধার লইতাম, ধার লওয়ার পরে তোমার বিরক্ত করতো। এখন আমি আমার লাইফে মোটামুটি গুছায় উঠতে পারছি। আমি লাইফটারে হয়তো আমার যে ফ্রেন্ড যে 3.4 সিজিপিএ নিয়ে জবে ঢুকছে সে হয়তো অনেক অর্ধ লক্ষ টাকা স্যালারিতে কাজ করতেছে, কিন্তু আমি হয়তো ওইটার হাফে স্টার্ট করতেছি বা তার থেকেও কমে, আমি 10,000 টাকায় স্টার্ট করতেছি। বাট আমি জানি আমি ওর থেকে বেটার করব, কারণ আমি আমার প্যাশনে আছি। আমার বাবা বুঝছে এবং তার কোনো রিগ্রেট ছিল না। সে যখন চলে যায় ওই সময় সে অলরেডি আই ওয়াজ অ্যান এক্সাম্পল ফর হিম, যে সে মানুষে বলতেছে যে ওর সাথে কথা বলবো, ও এগুলা ভালো বুঝে। আব্বু কখনো এটা বলতো না এবং বাবারা কিন্তু এটা বলে না বিকজ সে ভয়ে থাকে তুমি সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত, যে যদি বলি বিগড়ায় যদি যায়, যদি খারাপ করে ফেলায় তখন তো দুঃখ হবে, কিন্তু তুমি খারাপ করলে তোমার পাশে সবার ফার্স্টে আসবে তোমার বাবা বা মা বা প্যারেন্টস। তো এনিওয়েজ গল্পটা হইতেছে এইটাই যে যদি ডেয়ার করার ইচ্ছা থাকে ডেয়ার কইরা ফেলায় যায় কইরা লাইস কি করবা, মারবো, থাপ্পড় 2টা খাইছিলাম। বাট ডেয়ার করলেও ক্যালকুলেটিভ ডেয়ার কইরো ভাই, না বুঝা হুদাই। মানে আমার কিছু বন্ধু বান্ধব আছে যেটি মনে করেন ভাই, মানে আমি সাবজেক্টের নাম বলবো না, সাবজেক্টের নাম বললে আর কি ওই সাবজেক্টটারে ছোট করা হবে। তারা একটা ডিপার্টমেন্ট ওপেন করছিল ভার্সিটিতে, এরপরে সবাই রে তোরা আয় এই সাবজেক্টে ভর্তি হ, নিজের লাইফটা নষ্ট করছে, আরো 10টা পোলাপাইনের লাইফ নষ্ট করছে একলগে। এই ডেয়ার করার দরকার নেই। ডেয়ার করলেও মার্কেটে চলে এমন কোন ডেয়ার কইরো যেটা হচ্ছে ফিউচারে হেল্পফুল হবে, এবং প্যাশন চেজ করা লাগলে প্যাশন চেজ করো। এখানে মনে হয় না মানে শাহানুরও পড়ালেখা করছে অন্য কিছু নিয়ে, বা ওর ফ্যামিলির থেকে করে নাই, এবং ওর ফ্যামিলির থেকেও এইসব নিয়ে হয়তো অনেক বদারেশন ছিল, বাট হি চেজড হিজ ড্রিম ইন এ রাইট পাথ, ডিসঅনেস্ট হয় নাই সে। শাহানুরকে আমি কারোর থেকে শুনি না ইন্ডাস্ট্রিতে, আমরা তো প্রায় সেম ইন্ডাস্ট্রিতে, শাহানুর অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, মিডিয়া, প্রায় কথাবার্তা কিন্তু শোনা যায় কে জ্যাক ইউজ করে উঠতেছে বা কে কেমনে করে উঠতেছে, এগুলো কিন্তু শোনা যায়। এবং শাহানুর যেই ফ্যামিলি থেকে আসছে, শাহানুরের কিন্তু জ্যাক ইউজ করা খুব একটা কঠিন ব্যাপার না। শাহানুর মাইন্ড করো না, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য বিউটি অফ হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি। সে এখন পর্যন্ত এই যে তার একটা ছোট্ট একটা চ্যানেল, এই চ্যানেলের এই যে 40টা ভিউ আছে না, এটা 40,000 বানানো তার 2টা বা 3টা ফ্যামিলি গেস্টে ডাকলেই হয়ে যাবে, কিচ্ছু না, টপিকে থাকা লাগবে না, আমাদের ফুটবলের টপিক নিয়ে কথাও বলা লাগবে না, কিন্তু সে এখনো তার ইন্টিগ্রিটিতে আছে এবং তার ডিগনিটিতে আছে, এবং সে তার ফিলোসফিতে স্টিল, যে আমি যেটা চিন্তা করতেছি সেটা হয়তো কম মানুষ বুঝতেছে বা কম মানুষ জানতেছে, বাট ওরা আমার দলের লোক, আমারে জানে, আমার সাথে একমত, সহমত ভাই যেটা বলে। তো এইটাই, এই যে পারভেজ ভাই 2টা কমেন্ট করছে আরো গান হবে নাকি, না ভাই আজকে তো এই যে গানের বাতি জ্বালায় দিছি, সাজ্জাদ ভাই হাই তুলতেছে, আমি বহুত বড় ওই যে পেয়ার কি পাঞ্চান আমার ওই পোলাডার মতো বিশাল বড় একটা স্পিচ দিয়া দিছি। না আমি হাই তুলতেছি বিকজ আই এম টায়ার্ড, অনেকদিন ধরে অনেক রাত ধরে ঘুম হয় না। আপনি ঘুম দিয়া দেন। পারভেজ ভাইরে আসতে বলেন, পারভেজ ভাই তো আমার 2 ঘন্টা আগে বাসায় চলে গেছে। আরে পারভেজ তোর কি বউ আছে? বউ আছে বেটা? এখন আমার তো কথা হইতেছে যে কি প্যারা, এটা তুই যাদের আছে তারাই জানে। শুনতে পারে কিন্তু এখন না, পারভেজের বউ শুনতেছে তো, তারা একসাথে কেক বানাইতেছে, এই জন্য মোস্ট ট্যালেন্টেড বেকার আই হ্যাভ এভার সিন। Sorry, dessert. I don't know কি dessert, but dessert. I'm sure Shemai বানাইতেছি। ভাবি talented. That's the fact, Chanu. ভাবি talented. That's true. না, ওইটাই। এবং তোমার বউ তো অনেক জোস, মানে তুমি যে রাতের বেলা আমাদের সাথে আমার বউ একটা ওয়ারিয়র,
আমার কাছে মনে হয় আমি যে এই যে রাত্রেবেলা হঠাৎ র্যান্ডম 4টা বাজে তোমরা শো করতেছো, আমি ধাম করে ঢুকে গেলাম, আমি ঢুকে যায় চিল্লাচিল্লি করে বাইরে হয়ে গেলাম, এদিকে সে ঘুমাইতেছে বা তার ঘুমের অসুবিধা হচ্ছে, সে নেভার কমপ্লেইনড এ বিট। উল্টা আমি যখন শো কম করতেছি সে আমারে জিজ্ঞেস করে কি তোমার শো করো না কেন, তোমার অনেকদিন ধরে দেখতেছি শো করতেছো, তখন বললাম যে আচ্ছা এই কাজের ব্যস্ততায়। বাট এইরকম পেশেন্স না মানুষের থাকা লাগে, একে তো আমি ভালো মানুষ না, আমি বদ মানুষ, তো এইরকম একটা বদ মানুষের লগে এত বাদরামির পরে একটা মানুষ আছে, মানে রেসপেক্ট ভাই, যার মানে তোমারে দেখো তুমি বউই পাইতেছো না, এদিকে উই আর সো লাকি যারা বউ পাইছি। কিন্তু ঘটনা হচ্ছে সিয়াম এমনি করে যখন তখন আমরা ডিমান্ড করতে পারি না একটা ম্যারিড মানুষ থেকে যে আপনি শোতে চলে আসেন, কারণ তার পার্সোনাল লাইফও আছে। না না, দিস ইজ অল অ্যাবাউট রেসপন্সিবিলিটি সিয়াম। তোমার রেসপন্সিবিলিটি 1% অফ ইওর ফ্যামিলি, তোমার বাবা, তোমার মা, তোমার আদার্স যারা আছে তারা মিলে তোমার জন্য যতটুকু অ্যালোকেট রাখছে। সাজ্জাদ ভাই, আমি, শাহানুরের তো ফ্যামিলি যেটা এখন আছে সাকিব টাকিব মিলে ওইটাই ওর ফ্যামিলি, ওই ফ্যামিলির সাকিব বউ ও হচ্ছে জামাই, এন্ড ওইদিকে পারভেজ ভাই আছে এন্ড ওমার আছে। এরা কিন্তু যারাই ম্যারিড পার্সনরা, আমরা যারাই, এবং এই চ্যানেলে ম্যারিড পার্সনরাই সব থেকে বেশি টাইম দিতে পারে। দ্যাটস মোস্ট স্টনিশিং থিং, যে আমাদের লাইফে এতগুলা রেসপন্সিবিলিটি মেনটেন করে আমরা আবার টাইম দিচ্ছি। তোমাদের বেলায় আমরা জিজ্ঞেস করতে পারি কেন আসো নাই, কিন্তু তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো না। আমাদের অজুহাত আগের থেকে আছে যে আমার ফ্যামিলি প্ল্যান আছে, মানে ভাই ওইটা তো আমার অর্গানাইজেশনের জন্য অজুহাতই, যে আমি যদি এখানে বলি আমরা মোটামুটি আরো কিছুক্ষণ শো করবো ভাই, কারণ আস্তে আস্তে এখন আমাদের রেগুলার লিসেনার আসার টাইম মনে হচ্ছে। আচ্ছা আমি যাই, আমি শুয়ে শুয়ে তোমাদের শো দেখবো কিছুক্ষণ, তারপরে হয়তো ঘুমিয়ে যাব। যে মুহূর্তে আমার একটু রাতে ঘুমের প্রবলেম হয়, তো আমি মোবাইলে ভিডিও দেখতে থাকি বা এরকম কিছু দেখতে ভাই লাস্ট একটা কমেন্ট দেখা যায়, থেকে মোবাইল পড়ে যায়। আমি অ্যাকচুয়ালি স্যাবির সাথে আমি একটা মানে একটু তাল মিলাই বলি যে না, স্যাবি যেটা বললো এটা কিন্তু ঠিক। আর আমরা আসলে এইচপিটিভি স্পোর্টস এ আমাদের সবার মধ্যে মোটামুটি আমরা জানাইছি, আমাদের সবার মধ্যে ইন্টিগ্রিটি, ওই লাভ ফর স্পোর্ট, ওই জেনুইননেসটা আছে দেখেই আমরা মানে অনেক সময় আমরা বলি না যার নাই মানে চ্যানেলে তো মেম্বার আসা যাওয়া করে, যার নাই সে হয়তো বা টিকে থাকতে পারে নাই আমাদের সাথে, বা মানে জিনিসটা ওইরকমই ওইভাবেই কাজ করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই কথা দিয়ে শাহানুর একটা কোশ্চেনের আনসার দিয়ে দিছে পেজে, যে জিজ্ঞেস করেন ভাইয়া উনি কেন চলে গেছে, উনি কেন নাই, আমরা তো এটা ডাইরেক্ট আনসার দিতে পারি না। শাহানুর কিন্তু এখানে আনসারটা দিয়ে দিলাম। হ্যাঁ, না কারণ অনেকের কোশ্চেন থাকে আসলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, যে স্যাবি যেটা বললো মানে হি টুক আ ডিসিশন লাইফে, আগে তার ফ্যামিলির সাথে হয়তো এগ্রি করে নাই। সাজ্জাদ ইউ ডিড টু, আমারও সিমিলার, কিন্তু বিকজ আই হ্যাড টু শো যে আমি এটা এটা করতে পারতেছি। ঠিক আছে, আমার যেরকম মজার কাহিনী বলি যে মাই ফাদার অ্যাকচুয়ালি ওয়ান্টেড মি টু বিকাম আ মিউজিশিয়ান, মানে প্রপার। ঠিক আছে, বিকজ মাই মাদার ইউজড টু সিং। বাপটা যদি আমার থাকতো, রাইট, বাট এক্সচেঞ্জ অফার ধামাকা। So that never actually materialized, because obviously I realized that I don't have that level of musical talent. For instance, amar apon khala, for instance, is a pretty well known actress. So ওই দিক থেকে মানে ওই মিডিয়ার লাইনে বা এই দিকে মানে that would have been easy, যে আমার খালাত অ্যাক্টিং করে, ও এটা করতে পারে, রাইট? বাট I actually always wanted to create something that's completely mine and it's a reflection of me, not because আমার বাপের অনেক টাকা আছে বা আমার মায়ের এই পরিচিতি আছে। I don't want to be that. I want to be myself. And আমি যেখানেই গেছি না কেন, I didn't do it because আমার ওই যে স্যাবি যেটা বললো না যে আমি চাইলে তো করতে পারি, but that's not an integral way to do something. You have to be passionate about what you're doing.
নাইলে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছি, কথা বলতেছি, এন্ড ইউ নো আমার লাইফে তো এটাই, আই ওয়েক আপ টু স্পোর্টস এন্ড আই স্লিপ টু স্পোর্টস, এন্ড আমার অফিসেও স্পোর্টস নিয়ে, আমার কাজের বাইরে আমার এন্টারটেইনমেন্টও স্পোর্টস নিয়ে, এন্ড ইটস বিউটিফুল। মানে কেউ যদি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি, সরি। আমাদের মধ্যে কেউ যদি এখন থাকে যারা দেখতেছে বা শুনতেছে, হ্যাঁ, তো তাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে আপনার ফ্যামিলির কোনো ইনফ্লুয়েন্স ইউজ করে ইউ ডিড সামথিং ইন লাইফ, দ্যাটস নট রং, উই আর নট সেইং দ্যাটস রং, ডোন্ট টেক আস আদারওয়াইজ। আমরা জাস্ট আমাদের পয়েন্ট অফ ভিউ গুলো রাখতেছি। হ্যাঁ, ট্রু। সবার তো ক্যারেক্টারিস্টিক সেম হয় না। আমার ক্যারেক্টারিস্টিকের মধ্যেই হচ্ছে যে আমি একটা হচ্ছে যে আমার কেন জানি ওই কি বলে নিজের জিনিসটা করতে ভালো লাগে, আর আরেকটা হচ্ছে যে আমার কাছে কেউ যদি চায় যে ঠিক আছে এই আজকে খাও, আজকে ট্রিট, আজকে এটা কর, ঠিক আছে, আমি আমার কাছে ওই এক্সট্রা যদি টাকা থাকে না, আমি ওইটাই দিয়ে দিই। আই ডোন্ট হ্যাভ সেভিংস, আই ডোন্ট ফিল লাইক এত টাকা দিয়ে সেভ করে কি হবে, মানে টু বি ভেরি অনেস্ট। এখন এটা এক একজনের এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমি হয়তো বা সেরকম ফ্যামিলি থেকে আসছি যে আমার কখনো ওই জিনিসটা আমি ফিল করি না। আই এম সেইং যে দ্যাটস দ্য রাইট ওয়ে, আই এম জাস্ট সেইং দ্যাটস মাই ওয়ে। এবং এটার ভুল আছে, ঠিকও আছে, বাট আই এম ওকে উইথ ইট। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি ঘুমাইতে যাই, আই স্লিপ পিসফুলি, আই নো যে আমি চুরি করতেছি না, আমি 2 নম্বরই করতেছি না, ইটস জাস্ট মাই থিং। এন্ড চ্যানেলের ক্ষেত্রে ইটস দ্য সেম। আমি যেখানে কাজ করি ইটস অ্যান অর্গানাইজেশন দ্যাট ইজ মোর ওরিয়েন্টেড টু বিজনেস, ঠিক আছে। এন্ড আই ক্যান টেল ইউ যে আমি যদি না থাকতাম আজকে ওইখানে একটা স্পোর্টস সেকশন মেবি থাকতো না। রেডিওতে আমি যখন জয়েন করছিলাম তখনও কিন্তু স্পোর্টস এর জন্য হাফ এন আওয়ার ছিল, আমি সেটাকে 1 আওয়ার করছি। তারপরে আমি একা যে করছি তা না, বাট আমি থাকাতে ওটা আই পুশড ফর ইট। এন্ড দেন ওইখান থেকে একটা ফুটবলের শো, একটা ক্রিকেটের শো, and I wasn't even the first host ওই শো গুলিতে, but I did it because আমার মধ্যে ওই জিনিসটা আছে। I'm just being original to myself. So I feel like if anyone is watching and listening, if you're original to yourself, you'll realize what we're doing, why we're doing this, and eventually I know যে যেহেতু একটা জিনিস কন্টিনিউয়াসলি হচ্ছে, একটা জিনিসের কন্টিনিউটি হচ্ছে, আমাদের সবার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, and এইটা একটা জায়গায় যাবে। দ্যাটস মাই বিলিফ। অ্যাট লিস্ট আমার নিজের মধ্যে বিলিফটা আছে যে আমি এটা দিয়ে করে আমি কোথাও একটা যাইতে পারবো। মানে অন্যদের বিলিফ থাকুক আর না থাকুক, আমার এটা আছে। সো এতটুকু আই থিঙ্ক মানে আমি আর কি বললাম। সো এনিওয়েজ আমার মনে হয় সিয়ামও তো জয়েন করলো, বাট আমার অ্যাকচুয়ালি আমি ভাগি, আমারও অ্যাকচুয়ালি মানে ভাগার টাইম হয়েছে, মানে একটু আর্লি যাচ্ছি আমি আজকে, বাট কারণটা হচ্ছে যে আমার কালকে সকালে উঠা লাগবে। সো আমার কালকে সকালে 11টার মধ্যে একটা ইন্টারভিউ আছে, সেটা অবশ্য ফুড রিলেটেড। আমার অফিসে পৌঁছানো লাগবে 10টার মধ্যে। আমি টেনশন আছি যে মানে কোরবানির মধ্যে মানে কখন রওনা দিলে ভালো হয়। কালকে সকালবেলা রিকশা পাবা? সকালবেলা রাইড শেয়ারিং কালকে টাফ হবে, সকালবেলা সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, দুপুরের পর হলে রাইড শেয়ারিংটাও পেয়ে যেতে। হ্যাঁ, সো 11টা তো আই এম ওয়ান্ডারিং যে মানে কেমনে করে কি করব, বাট হোপফুলি আইল ফিগার সামথিং আউট। হ্যাঁ, মানে ইন্টারভিউটা আমি একটু স্পয়লার দিয়ে দেই, সমস্যা নাই। এটা হচ্ছে যে না বলছিলাম সিলি পয়েন্টে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সো এটাই আর কি। সো দেখা যাক কি হয়। তো আই ডোন্ট নো কে আসো, বাট আমরা সাজ্জাদের কাছ থেকে আপাতত ঈদের নামাজ তো 7টার দিকে। হ্যাঁ, না আমাদের হ্যাঁ, তোমার তো সকালবেলা ঈদের নামাজ আছে। হ্যাঁ, সো দ্যাটস অলসো আ থিং। বাট হ্যাঁ, স্যামি যেটা বললা যে আমাদের নাইটের অনেকেই আছে যারা আর কি দেখতেছে, সো ওইটা বলে অ্যাট লিস্ট আমাদের কাছ থেকে আর কি ইটস গুড বাই ফর নাও। বাট আমি আর কি ঘুমাইতে যাওয়ার আগে I'll be listening for as long as you guys are around. I'll be listening. আমি তাইলে এক কাম করি, ওই যে প্রো লিগ খেলা শুরু করি। হ্যাঁ, শিওর। তুমি খেলো, চিল করো, আড্ডা দাও। সিয়ামো তো আছে। হ্যাঁ, তো আজকের মতো আমাদের কাছ থেকে at least বিদায়, বাট মানে যারা আসছে you guys hang around. That's it. Goodbye from us. Goodbye. And Eid Mubarak once again. Eid Mubarak. Yeah, Eid Mubarak from us. সো এখন তো আমি আর সিয়াম। জি ভাই,
কি অবস্থা? তুমি তো মিয়া ভাউতাবাজি করতেছো। এই তো আলহামদুলিল্লাহ। কি ভাওতাবাজি ভাই? আসো যাও, এটা একটা কথা। আমি যাই হোক, আসছি, আইসে বুঝছেন আমার মাথাটাই আওলায় গেছে ঈদের আগের দিন, আমি দেখি আমার ল্যাপটপ ওপেন হয় না। এই তোমার পরে কিরকির করে কেন সাউন্ডে? কি করতেছে এখন? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এনিওয়েজ আমি আর কি প্রো লিগের থটটা বলি। প্রো লিগ হচ্ছে বেসিক্যালি আমি তো ওই যে ফুড টিম বা বিভিন্ন ন্যাশনাল টিম নিয়ে খেলতেছিলাম। খেলতে খেলতে জি আমার যে পাগলা বিশুর একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার দিয়ে আমি প্রো লিগ ইন্ডিভিজুয়াল প্লেয়ার বানাইছি। সো ইন্ডিভিজুয়াল প্লেয়ার বানানোর পরে আমার একটা রাইট উইং ব্যাক প্লেয়ার আছে যাকে নিয়ে আমি ডিএম খেলাই। সেন্টার ফরওয়ার্ড আছে, ক্যাম আছে, মিডফিল্ডার আছে, টল সেন্টার ফরওয়ার্ড আছে। সো আমি অ্যাট দিস মোমেন্ট আর কি আমার যে সেন্টার ফরওয়ার্ড বিলটা আছে ওইটা নিয়ে ফরওয়ার্ডে খেলার ট্রাই করতেছি। এই এখানে এখানে ইন্ডিভিজুয়ালি যে যখন আমি সার্চিং ফর অপোনেন্ট দিচ্ছি তখন 5x5 টিমে ভাগ হয়ে যাচ্ছে। 5x5 টিমে ভাগ হয়ে এই 5 জন ইন্ডিভিজুয়ালি 5টা ক্যারেক্টারকে কন্ট্রোল করতেছে, বাকিরা এআই। সো জি এভরিওয়ান হিয়ার এখানে যে এই যে কয়টা বান্দা আছে এরা সবাই হচ্ছে হিউম্যান। হিউম্যান হিসেবে আমরা একসাথে খেলবো। দ্যাটস দ্য থট অফ দিস গেম। আর কি মনে হয় বার্সেলোনা করবেটা কি? ডিফেন্ডার কি কিনতে পারবে নাকি? ভাই, বার্সেলোনার পলিসি আমার কাছ থেকে মানে আমার কাছে কেমন জানি মানে ধোঁয়াশা ধোঁয়াশা লাগে বুঝছেন। ওরা মানে বলতেছে কিনবো, কিনার পরে যে মানে যে অ্যাপ্রোচটা নেয়, এই অ্যাপ্রোচটা কেন জানি আমার কাছে মানে মনোভূত হয় না। মানে ওরা বলতেছে ঠিক আছে, হ্যাঁ এই যে এটা এই ডেম্বেলেকে বেচার কথা বলতেছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে করবে কিনা। তারপরে ডেম্বেলেরে এই তো যে বেচার কথা বলতেছে না, বেচতে চায় না না, ডেম্বেলেকে। বললো তো যে ডেম্বেলেকে নাকি ই করে দেবে, ছেড়ে দেবে। না, আবার এই গ্রিজম্যানের সোয়াপ ডিলের কথাও তো ওইভাবে আগাচ্ছে না। মানে ভাই যেটা ডেম্বেলেকে বেচার কোনো চান্স নাই, আমি যতদূর জানি ডেম্বেলেকে বেচার কোনো চান্স নাই। ডেম্বেলের কন্ট্রাক্ট যদি রিনিউ করে ডেম্বেলে তাহলে আহ, ডেম্বেলে গেম টাইম পাবে, না হলে ডেম্বেলে গেম টাইম পাবে না। আরে ভাই এরা ই করতেছে না ভাই, যে রেডি করলে তাহলে তখন যে শান্তি। রেডি কর, সব সব রেডি কর। এই মিস্টার ফনক যে উনিও বাঙালি, ওরে আমি ওই যে বাংলাদেশে কিছু গ্রুপে দেখছি তাকে। সো জি উনিও বাঙালি। সো এনিওয়েজ বাংলাদেশের যে কি বলে বার্সেলোনার যে ডেম্বেলে নিয়ে ইস্যুটা আছে, এই ডেম্বেলে ইস্যুটায় অ্যাকচুয়ালি বার্সা চায় হচ্ছে ডেম্বেলে ই করুক, কন্ট্রাক্ট রিনিউ করুক। ঠিক আছে, কন্ট্রাক্ট রিনিউ করুক এটা চায়, নাথিং এলস। কিন্তু ও মানে যে ইনজুরি প্রোন তো এর জন্য নাকি মানে ওকে ই করতে চাচ্ছে না। এই নিউজটা আমি শুনছি যমুনা টিভির কোন একটা ইয়েতে মনে হয় এই লাস্ট বালচাল দুই তুমি দিন মিয়া এডি কি কও? যমুনা টিমের নিউজ থেকে তুমি এই জায়গায় ই কইতেছো, আমি কোট না, আনসার আমি জাস্ট করতেছো। রিপোর্টটা সামনে পড়ছিল ওই জন্য দেখছিলাম, আমি ওভাবে আর ই করিনি, এই জন্য বললাম আমি শিওর না। না, ডেম্বেলেকে একটা কন্ট্রাক্ট দেওয়া হবে, ও যদি কন্ট্রাক্টটা সাইন না করে ওর জন্য কি বলে মানে রেস্ট অফ দ্য সিজন বেঞ্চে থাকবে। আর যদি অফার আসে তাহলে অবশ্যই অফার মানে শোনা হবে, কিন্তু ওই গ্রিজম্যানের মতো হি ইজ নট অন সেল, ও সেলে নাই। বুঝতে পারছি মানে ওই ফোর্স সেল করাবে না, যদি ও অফার পায় সেই ক্ষেত্রে ওকে ওটা নিয়ে করবে। হুম হুম, হুম। একটা কমেন্ট আসছে ভাই, মেসিকে সাইন কবে করাবে বার্সা? মেসিকে বার্সা সাইন করাবে যখন প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আর মেসিরে যদি সাইন করাইতে না পারে তখন যে মেসি পয়সা থাকবে, আমি যতদূর বুঝি মেসি ওন্ট সাইন ফর এনি ছাড়বে না। আদার ক্লাব। হ্যাঁ, এই যে এখানে দেখতেছো প্রত্যেক যাদের মাথার উপরে এই তারাবাত্তি আছে এরা সব ইন্ডিভিজুয়াল প্লেয়ার। আর যারা হচ্ছে এই তারাবাত্তি নাই, উপরে কোনো মার্কার নাই, অপোনেন্টেরও দেখো জি কিছু প্লেয়ারের মাথার উপরে মার্কার আছে, কিছু প্লেয়ারের মাথার উপরে মার্কার নাই। আরে ঢুইকা গেছে, ফনক ভাই ঢুইকা গেছে, ঠেকা 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 ঠেকা, বাইচা গেছে। আর আমি কি স্ট্রাইক থেকে আইসা নিচে আইসা গ্রিজম্যান স্টাইলে খেলা লাগবে এই ম্যাচ? এখানে আমাদের একটা টিম আছে এফসি কট, সো ওইটাতে আচ্ছা, ওমারও খেলে। দে দে লালটারে দে, আরে হ্যাঁ লাল, ছাড় 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 ছাড়। এটা কি পাস দিছে কুত্তার বাচ্চায়?
এই এ তো কি স্যামুয়েলই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোন কি বলো ভাই? ওই যে একটা নাম দেখলাম, এই যে নাম্বার 9, এই তো এই স্যামুয়েলই ও তো। আর কি ইতো বিল্ডে ও ওর ক্যারেক্টারটা বানাইছে হয়তো। আমি তো আচ্ছা আমার আচ্ছা। নিজের মতো কইরা বিল্ড গুলা তৈরি করি, মানে নট লাইক মানে কোনো ডিফল্ট ইসে যায়, ডিফল্ট কোনো জি। গোল আরে দিয়া তো দিচ্ছি, দিয়া দিচ্ছি 9 মিনিটের মাথায় গোল মাইরা দিচ্ছি। ফাক ইয়া। ওদের কয়জন খেলতেছে? 3জন তো দেখতেছি, আর আছে 3জনই খেলতেছে মনে হচ্ছে। তো এইটা আমার খেলা খুব মজা লাগে, কারণ অনেকগুলা প্লেয়ার একসাথে খেলতে পারে এটাতে। হুম। কি ভাই, জাফির আসছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, জাফির আসছিল। এ পাঁচটা ছাড়লেই গোলটা মাইরা দিতে পারে। এখানে আর একজন বলতেছে আর্জেন্টিনারে শাহানুর পচাইলে, ভাই পচানোটা কাহিনী না, যদি আর্জেন্টিনারে বাজে ফুটবল খেলে কয় আমার কোনো সমস্যা নেই, কিন্তু বুলশিট কইলে হচ্ছে তখন ঝামেলা, যখন মানে যেটা আর্জেন্টিনার কমিউনিটি বা ফ্যানরা বলে না ওইটা বললে হচ্ছে ঝামেলা। ছাড় ছাড়, হোল্ড করিস না, আমার অত কথা হোল্ড হলো, করিস না। আর্জেন্টিনা খেলছে, বুলশিট খেলছে, মাঝখানে অনেকগুলা ম্যাচই খেলছে, কিন্তু এই কোপা আমেরিকায় অতটাও মানে ওইরকম বুলশিটও খেলে নাই, মানে অত খারাপও খেলে নাই যেটা নিয়ে এরকম ভাবে সমালোচনা করা যাবে। এই না চিলি মানে ম্যাচটা ছাড়া, চিলি না, ম্যাচটা ছাড়া ফাইনালও আমি, ফাইনালও আর্জেন্টিনা বুলশিট করে জিতছে ব্রো, এটা আমি ফাইনালে তো অস্বীকার করি মারামারি না। হয়েছে, ফাইনালে তো মারামারি হয়েছে, মানে ওই মারামারির কথা বাদই দিলাম, মানে কি আর বলবো। যদি ওই যে ভাই পুরা ম্যাচে আমি আপনাদের বলি, পুরা ম্যাচে হলো ওই যে একটা শুট করছিল না কে জানি, রিচার্লিসন, ওই একটা, হুম। আর হলো ডিমারিয়ার গোল, এই দুইটা হইলো মানে ফুটবলের মধ্যে পড়ে, প্রপার ফুটবলিং শট, মানে প্রপার ফুটবলিং স্কিল যদি কিছু হয়, সেটা হইলো এই দুইটা জিনিস ছিল পুরা খেলায়। আর নাইলে কোনো একটা ট্যাকেল, কোনো ফাউল, মানে ওইভাবে তো আর করা যায় না আলাদা করে, এত মারামারি হয়েছে যে মানে ওই জিনিসগুলো আর চোখেই পড়ে না যদি কিছু হয়ে থাকে। মারছে রীতিমতো, এইসব তো মানে সাউথ আমেরিকান ফুটবলেই সম্ভব। না, তুমি যদি আর্জেন্টাইন ইসের কথা বলো, যে কোর ফুটবল ফিলোসফির কথা বলো, আর্জেন্টিনার কোর ফুটবল ফিলোসফিতে কিন্তু আর্জেন্টিনা ইজ দ্য নেস্টি টিম অফ দ্য ওয়ার্ল্ড, নেস্টিয়েস্ট টিম অফ দ্য ওয়ার্ল্ড। যেদিন ওরা ওইটা আমি অস্বীকার মানে করি না, ওইটা আমি অস্বীকার করি না ভাই, কিন্তু মানে একটা আছে যে আমার অপোনেন্ট যদি ওই জিনিসটা না করতো, তাহলে হয়তো আমি আর্জেন্টিনাকে এককভাবে দোষ দিতে পারতাম যে না, আর্জেন্টিনা ন্যাস্টি টিম, ওরা হলো যে এইভাবে করে বুলশিট করে ফাইনাল জিতে গেছে। কিন্তু ভাই ব্রাজিলও তো কম যায় না। ফ্রেড প্রথম যে পাড়াটা দিছিল কারে জানি, ওই যে 5 মিনিটের মাথায় হলুদ কার্ড খাইলো, ওইখান থেকে কিন্তু মেনলি মন্ডিয়াল, স্টার্ট হয়েছে। ও ওয়াড়া গোল, ওয়াড়া গোল, ইয়েলোটা ভালো গোল ভালো দিছে, বলেছে, ভালো বলেছে। সুন্দর গোল দিছে, ওয়াড়া গোল ম্যান। পরে গেম শুরু হওয়ার পর একটা ক্লাব দিয়ে দিব, নাইস গোল ব্রো। আরে আমাদের অপোনেন্টে অলরেডি দুই মানে 4জন 4 ভার্সেস 4, 4v4 খেলতেছিলাম, সেখান থেকে 2v4 হয়ে গেছে। এখন তো ওই ইন্ডিভিজুয়াল কারিজমায় হচ্ছে গোল দেওয়ার চেষ্টা করবে। দেখেন দিতে পারে কিনা। করছে, লাস্ট গোলটা কিন্তু ভালো হয়েছে ভাই। হ্যাঁ, লাস্ট গোলটা টিমমেট দিছে একটা, টাইম বেশি নিয়ে নিছি আমি, স্পেস আমি আজকে বানাচ্ছিল ভাই। ইমপ্রেসড অন নুরুল হাসান সোহান, মানে নুরুল হাসান সোহান এরকম মানে একটা মানুষ কিভাবে চান্স কাজে লাগায়, সেটা ওরা দেখে শেখা উচিত। সাধারণ কি। দেখো অবস্থা দেখো, ওরা ড্রপ ব্যাক করে না, আমি স্ট্রাইকার হয়ে নিচে নাইমা গেছি, এখানে উইঙ্গার ডি উপরে যায় বৈশা আছে বোধাই চন্ডী। দেখুন একটা ওরা মিডফিল্ডার মিলে কি করবে, একটা মিডফিল্ডার একা, ওরা যদি আপনার 3জন সাপোর্টে মিলায় সেটা। সাপোর্টে কেউ আসে না কেন? আপনি এই জায়গায় বল নিয়ে করতেছেন, সাপোর্টে কেউ আসে না? না আমি তো মানে আমার টিম তো সাদাটা, হ্যাঁ আমাদের হ্যাঁ, টিম সাদাটাই হচ্ছে তো। মিলছে, দে দে।
হ্যাঁ শাবাশ ভাই, দে 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 দে। গোল হবে। ইয়া, আমার এই ক্যারেক্টারের ফিনিশিং মনে হয় এইটাতে 99 নাই, অন্য আর একটা ক্যারেক্টারের ফিনিশিং হচ্ছে 99। ওর ওভারঅল 90 কিন্তু ফিনিশিং 99, পেস মনে হয় 97 করে রাখছে। কয় মিনিটের খেলা ভাই এটা? ওই যে 6-6-12। আহ, না ব্রো, ভুল বল দিছো, এইসব বল দিয়ে হবে না, ছাড়। ঠিক আছে, নাইস, ইয়াস, পারিছে, গোল। আরে নাইস 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 নাইস। নাম্বার আওয়াজ 10 আমার বলগুলা বুঝে, বল যেটা দিতে চাই, মানে রানগুলা নিচ্ছে ঠিক মতো। এই যে ইয়েলো মার্কার যেটা আছে, এই হালা, এই যে বল পাইলো। এখানে এখানে সব ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তাই না? হ্যাঁ হ্যাঁ, এই, এই কারণে ধরো বলও চাওয়া যায়, যে বটগুলো আছে না, বটগুলোর থেকে বলও চাওয়া যায়। সো যেটি মনে করো বুলশিট বল চায়, কিছু আছে হচ্ছে মানে বল দেওয়া পসিবল না ওইখানে বটের পক্ষে, মানে হুম, কোনোভাবেই পসিবল না, বল চায় বসে আছে। সাজ্জাদ হোসেন তুষার ভাই বলতেছে বার্সারে কি মানে ইউসিএল জিতবে নাকি, যে সাইনিং হচ্ছে আবারও লিগ পাবে না। ভাই লিগ তো লাস্টবার আমরা স্কোয়াডের জন্য হারি নাই, লাস্টবার তো স্কোয়াড খারাপ ছিল বইলা হারি নাই এমন না, বা আমাদের প্লেয়ার ছিল না বইলা হারি নাই, টু সাম এক্সটেন্ট ইয়েস, বা ওই জায়গায় আমাদের একটা নাম্বার 9 ছিল না, এখন আমাদের একটা নাম্বার হুম, 9 আছে। সো হ্যাঁ ইমপ্রুভমেন্ট হইছে ভাই। অ্যাগুয়েরো লাস্ট সিজনে বার্সা যতই বাজে খেলুক, ইউরোপের টপ চান্স ক্রিয়েটারদের মধ্যে একটা ছিল। দ্যাট মিন্স আমরা চান্স ক্রিয়েট করি কিন্তু কনভার্ট করতে পারি না। কনভার্ট সো করতে পারি না, আরে yes. চইলা গেছে, ফনক ভাইও চইলা গেছে, যে ফনক ভাই বাংলাদেশের ফিফা প্রো লিগের যে গ্রুপটা আছে ওইখানে খুব বড় বড় করে লিখছে, হে ভালো খেলে, মানে কি কি জানি লিখছিল ভাই। ভাই এখানে তো লুজার হয়ে বাইরে হয়ে গেল খেলা শেষ তবে হওয়ার আগে। মার্টিন ব্র্যাথওয়েটও কিন্তু ভাই ইয়ে করছে এবার, কিন্তু ইউরোতে ভালো খেলছে। ও তো ওই তো ওই খেলাটাই দেয়, কিন্তু ওই খেলাটা দিয়ে কি বার্সায় থাকা পসিবল, না, বার্সার হয়ে খেলা বার্সার পসিবল? সাথে যায় না, আসলে বার্সার সাথে যায় না। ডেনমার্কের ওই খেলা মানে গেম স্টাইলের সাথে ওর ওই এটা যায়। ওর কাজ আমি তাও যেটুকু মানে ওর খেলা আমি যতটুকু দেখছি ডেনমার্ক প্লাস বার্সা মিলায়ে, ও জাস্ট চিন্তায় থাকে যে আমাকে ফিনিশ করতে হবে, ও অন্য কিছু আর চিন্তাই করে না। মানে সুয়ারেজ তো যেমন ছিল ভার্সেটাইল, ভার্সেটাইল একজন স্ট্রাইকার ছিল, কিন্তু ইয়ের ক্ষেত্রে মানে ব্রাথওয়েটের ক্ষেত্রে মানে যে লেগাসিটা সুয়ারেজ রেখে গেছে, ওই লেগাসির 1% মনে হয় ব্রাথওয়েট ধরতে পারে না। সুয়ারেজ ব্রেথওয়েট তো কিন্তু, সুয়ারেজের কোয়ালিটিরই না ভাই, তুমি কি হ্যাঁ কও, হ্যাঁ, সুয়ারেজের লেগেসি না না ধরবে ভাই, কেমনে? কোয়ালিটি না সেটা তো ঠিক আছে, কিন্তু মানে আমি কার শার্টটা নিছি, কার নাম্বারটা নিছি, এটা তো মানে একটা জেনারেল থিং। না আমি আমি যত খারাপই হই, এইটা, না না এটা তুমি কেমনে বলো, যত খারাপই হই, তোমার ক্লাব দিছে কেন ওরে নাম্বার? ও কি জোর কইরা যে আমারে দেওয়া লাগবে নাইলে আমি থাকবো না, এটা তো না। ও ও আমি চাইছে, ওকে ক্লাব দিচ্ছে, ও এখন সুয়ারেজের লেগেসি ধরে রাখতে পারবে কি পারবে না সেটা তো ক্লাবের বোঝা উচিত, যে আচ্ছা এই প্লেয়ারটারে দিছি আমি, এই প্লেয়ারটা আসলে মানে আপ টু দা মার্ক নাকি, সেটা তো ক্লাবের বোঝা লাগবে, ঠিক না? ক্লাব যদি না বুঝে তাহলে এটা তো ব্রেথওয়েটের দোষ দিয়ে লাভ নাই, কিন্তু ব্রেথওয়েট অলওয়েজ সেটা মানে সুয়ারেজ থাকুক বা একটা নাম্বার 9 থাকুক না থাকুক, ব্রেথওয়েট ইজন্ট আ নাম্বার 9, মানে ফার্স্ট চয়েস নাম্বার 9 ফর আস, দ্যাটস দ্য ফ্যাক্ট। হুম, ব্রেথওয়েট অনেক ভালো, বা মানে এফোর্ট দেয় অনেক, প্র্যাকটিস করে, ভালো লোক, মানে অপোনেন্ট ফরফিট মাইরা দিতে খেলার শোধনে ট্রাই অপোনেন্টের যে কয়টা ছিল। ট্রাই করে যেন মানে ওর কাছ থেকে টিম যেটা চাই কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারে না। হুম, বার্সা লেজেন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ লেজেন্ডস এর রেজাল্ট কি জানো নাকি? কি কি অবস্থা? না 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 না, রেজাল্টস আমিও জানি না, আমি 1-0 দেখছিলাম, পরে রিয়াল 2-1 করছিল, এরপরে মনে হয় বার্সা 3-2 তে জিতছে আমার কাছে, আমি যতটুকু দেখতে হবে, আমি শিওর না। লেজেন্ডস কে কে খেলছে?
ই খেলছে রিভাল্ডো, দেন রাহুল ডেকো ছিল। খেলছে। আমি যে অত কিছু দেখি নাই ভাই, একটু চেক করে নিও। আমি অত আচ্ছা কিছু ঠিক আছে। 3-2 ভাই, রিয়াল মাদ্রিদ হারছে ওইটা, বার্সা 3-2 তে জিতছে। রিয়াল মাদ্রিদ 2-1 এর একটা লিড নিছিল, এরপরে বার্সা ওইটার আবার কামব্যাক দিচ্ছে। আমি তো এটা বার্সার ওয়েবসাইটে দেখলাম, এটা পুরান নাকি না, এটা যা দেখতেছি আজকের ছবিগুলোই দেখতেছি, তো মোস্ট লাইকলি 3-2 ইজ দ্য রেজাল্ট। ইম্পর্টেন্ট না তো তো এই কারণে মাদ্রিদ 3-2 তে জিতছে। আমি তো বার্সার ইসে দেখতেছি হচ্ছে বার্সা 3-2 তে জিতছে, বার্সার ওয়েবসাইটেই দেখতেছি আমি বার্সা 3-2 তে জিতছে। তাহলে মনে হয় লিখতে ভুল হচ্ছে। হইতে পারে, হইতে পারে, হওয়াটা অস্বাভাবিক না, মানে যে অথবা পুরানো হইতে পারে, পুরান নিউজও হইতে পারে, এটা যেটা এটা দেখতেছি। আগের হতো। ওই যে শুভ আনন্দ ভাই বলতেছে যে মাদ্রিদ জিতছে। আচ্ছা, তাহলে আমি যেটা দেখতেছি এই যে এটা মনে হয় পুরাতন কোনোটা হবে, এই যে পুরাতনটা মনে হয়, হ্যাঁ জার্সিটাও তো আগে। হ্যাঁ, এই হ্যাঁ জার্সিটা তো পুরাতনটা। ভাই 16-17 সিজনে, 17-18 সিজনে। হুম, পুরাতনটা। তো এই রিয়াল মাদ্রিদ 2-1 দেখছিলাম, এরপরে বার্সা মনে হয় 2-2 করছিল বা 3-2, মাদ্রিদি 3-1 করার পরে বার্সা মনে হয় 3-2 করছে, এরকম কিছু একটা হবে। আমি টুইটারে ফলো করতেছিলাম, টুইটারে তো মনে করেন এই যা নিউজ আসছে ওই অটটুকুই বলতে পারতেছিলাম ওই পর্যন্ত। যাই হোক, আরেকটা ম্যাচ খেলি। আহ, আমার এই প্লেয়ারটা এখন পর্যন্ত খেলছে 1058 ম্যাচ, 580টা গোল দিছে শালায়। দেখে ব্রেকডাউন দেখে, এখানে খুব সুন্দর ব্রেকডাউন দেখে। ফরওয়ার্ড হিসেবে আমি খেলছি 329টা ম্যাচ, 261টা গোল, 123টা অ্যাসিস্ট। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 49 বার। মিডফিল্ডার হিসেবে 672 ম্যাচে 116 বার ম্যান অফ দ্য ম্যাচ, গোল করছি 316টা, অ্যাসিস্ট করছি 299টা, ইন্টারসেপশন এখানে তো একটা গ্লিচের কারণে 66,000 সামথিং দেখায়। জীবনেও 66,000, 600 ম্যাচে 66,000 ইন্টারসেপশন করা পসিবল না, হিউম্যানলি ইম্পসিবল। আর কিছু ম্যাচ ডিফেন্ডার খেলছি, পারি না, ডিফেন্সে পারি না, সো আমার রেগুলার পজিশন হয় মিডফিল্ড নয়তো স্ট্রাইকার। সেন্ট্রালি খেলতে আমার খুব ভালো লাগে, মিডফিল্ড খেলি একটা ম্যাচ ডিএম পজিশনে খেলে বহুত দিন খেললাম। মানে আমি এখন খেলতেছি হচ্ছে একটা থাই লিগে খেলতেছি, আর হচ্ছে ইন্ডিয়ান লিগে একটা নকআউট টুর্নামেন্ট হচ্ছে, ওইখানে খেলতেছি। আর এই বাদে আমাদের একটা টিম আছে এফসি কট, ওইটা দিয়ে হচ্ছে আমরা লিগে ট্রাই করি করার, কম্পিট করার ট্রাই করি। আচ্ছা সো ওইখানে হচ্ছে আমি খেলি হচ্ছে আরসিএম পজিশনে বা ক্যাম্প পজিশনে বা ডিএম পজিশনে, মানে ওই টিমের ক্যাপ্টেন যেহেতু, মানে মোস্ট লাইকলি যে মানে ডার্টি জব যা আছে সেটি আমার করা লাগে। চলো চলো, খেলো, রেডি দাও, 3জন 3 vs 4 খেলবো, জিতে যাবো আমরা। আরে এটি তো ঝামেলা। আচ্ছা, হালান্ডকে কি চেলসি নিয়ে নিবে না? আমার কাছে ওই ডিলটা হবে না মনে হয়। হালান্ড মানে ওই আমার কাছে লাগে হচ্ছে মাদ্রিদ অথবা বার্সা, এই দুইটা একটাতে যাবে, তো চেলসিতে যাবে না। আমার আই ফিল দ্যাট, এখন ওইটা তো আমার ফিলিংস, আমার কাছে কোনো যদি সোর্স নাই, কোনো উদাহরণ নাই, কোনো কিছুই নাই। যদি মাদ্রিদ আর বার্সা শেষ পর্যন্ত বিট করে, তাহলে ও মাদ্রিদেই যাবে, বার্সায় আসবে না। কারণ মাদ্রিদ মানে কি বলবো, ওদের ওই যে করিম বেনজেমা ছাড়া ওইরকম ভাবে করার মতো, স্কোর করার মতো তো ওইরকম ইফিশিয়েন্ট কেউ নাই। তো ওরা ওরা ওইটা তো টান দিবে, হালান্ডকে নিবে ওরা না, টান দিবে। ওরা তো এমবাপ্পে নেবে না। এমবাপ্পে ছাড়বে না তো মনে হয় পিএসজি। এই এমবাপ্পে জন্যই তো কন্ট্রাক্ট রিনিউ না করলে কোত্থেকে রাখবে? ওই তো মানে রিনিউ করাবে এখন। জানি না, ওরা যদি ইয়ে করে ফেলে, কি বলে, কনভিন্স করে ফেলে, সেই ক্ষেত্রে এমবাপ্পে ইয়েতেই থাকবে পিএসজি। এই যে ওদেরকে জানি মালিক খেলাইফি না, খেলাইফি তো বলছিল যে ওরা মানে ইয়েরা ছাড়বে না, এই এমবাপ্পে নেইমার কাউকেই ছাড়বে না, দুইজনেরই রেখে। জানি না, আমি লাস্ট শুনছি যে নেইমার এমবাপ্পে করবে না, আর কি বলে মানে মাদ্রিদে আসবে না। তুমি তো
একটু আগে যে দিছো যমুনা নিউজের এক্সাম্পল দিছো, এরপরে তো তোমার না 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 নিউজের ক্রেডিট ওইটা নিউজ রিপোর্ট না, ওটা আমি কোথাও কোন একটা দেখছি, এই কোথায়? নিউজ পেপার দেখছি, ইউরোপের যে কোনো একটা নিউজ পেপার আমি দেখছি, অনলাইন পোর্টাল। এইটা আমি বইলা লাভ নাই। ইউরোপে ওই লন্ডন টাইমসও ধরো ইংল্যান্ডের নিউজ পেপার, এখন নিউজ পেপারেরও তো কোয়ালিটি আছে, ঠিক না? হ্যাঁ, না না আমার হলো কি ওই যে গুগল আছে না, গুগলে হলো যে আমার আসছিল, নিউজ আসছিল, ওই সময় আমি এটা জাস্ট মানে প্রথম আর্টিকেলটা এমবাপ্পে পড়ছিলাম। এমবাপ্পে এখন পর্যন্ত যে অবস্থায় আছে, আমার কাছে মনে হয় ওর কন্ট্রাক্ট রিনিউ করার তো কোনো চান্স দেখতেছি না। কন্ট্রাক্ট তো রিনিউ করে নাই। কন্ট্রাক্ট যদি রিনিউ না করে ফ্রি ট্রান্সফারে চলে যাবে ও মাদ্রিদে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও না করলে তো সেই ক্ষেত্রে মানে ফ্রি এজেন্ট হয়ে চলে যাবে, বাট আমি ওই যে যেটা বললাম যে একটু জানতাম আর কি, হয়তো ইনফরমেশন ভুল থাকতে পারে। এখন তো যদি এমবাপ্পে আসে তাহলে তো হালান্ডকে ওরা করবে না, মানে ফোর্স করবে না। তখন ওই চেলসির একটা চান্স হবে ভাই, বার্সা, কিন্তু বার্সা আমার মনে হয় না ভাই বার্সা কিনবে, ওইটা বললাম আর কি, যে বার্সায় আসার সম্ভাবনা কম। আমার ওটা মানে লাগে হচ্ছে হালান্ডের বার্সায় আসার সম্ভাবনা ব্যাপক, বিকজ অফ হিজ লাইক এজেন্ট কে জানি, মানে ওর সাথে বার্সার যে মানে লাপোর্তার সম্পর্ক ভালোই। মানে আমার হচ্ছে একটাই, যে বার্সার এজেন্টদের সাথে এখন সম্পর্ক ভালো যাচ্ছে। তাহলে ভাই আমরা কি এগুয়েরোকে কি কিনছি আমরা বেঞ্চে বসায় রাখি? অ্যাগুয়েরো তো শেষ বয়সে আসছে রে ভাই। মানে তুমি তো, তোমার লগে তো কনভারসেশন চালানো আমার জন্য ডিফিকাল্ট, কারণ তুমি এত মানে অদ্ভুত কোশ্চেন করো ব্রো। না মানে না, শেষ তুমি শেষ বুঝো বয়স আমি ব্যাপারটা। তুমি অ্যাগুয়েরো দিয়া কয় বছর চালাবা? অ্যাগুয়েরো এই সিজন, নেক্সট সিজন, 2 বছর, এরপরে 2 বছর, হ্যাঁ। এক বছর, এক ভাই বছর আউট এন্ড ভাই আউট। ও ও ও ও হলো সিটি, আমি বলি ও হলো গিয়ে সিটির কি বলে হাইয়েস্ট গোল স্কোরার ইতিহাসে এখন। ভাই ও তো ওই লিগ গুলো তো ও হলো আর্জেন্টিনার জার্সিতেও বলছি, ওইটা নিয়ে আমার কোন রকম না সন্দেহ নেই। তোমার কথাই তো ঝামেলা আছে ব্রো, কথায় ঝামেলা আছে হচ্ছে যে ও যে টপ স্কোরার, ও হ্যাঁ, লাস্ট 3 সিজনে ও কতগুলা ম্যাচ খেলছে সিটিতে, ও তো সিটির হয়ে। ইনজুরিতে ছিল, লাস্ট সিজন পুরাটাই তো বলা যায় যে ইনজুরিতে ছিল, শেষের কয়েকটা ম্যাচ আসছে হ্যাঁ, ওটা তো ও এটা তো ম্যাজিক্যালি ইনজুরিটা সলভ হয়ে যায় না, ঠিক না? সেটা ঠিক। এটা কি মানে তোমার কাছে কোনো ওই জাদুর প্রদীপ আছে, যে জাদুর প্রদীপ ঘষলে তোমার অ্যাগুয়েরোর ইনজুরি সলভ হয়ে যাবে? তা তো না। অ্যাগুয়েরো উইল বি ইনজুরড হেয়ার টু, এবং অ্যাগুয়েরো 2 বছর অনেক বেশি আউট অ্যান্ড আউট স্ট্রাইকার হিসেবে। 1 বছর ম্যাক্সিমাম সে, যদি আমরা ফুল সিজন খেলাতে চাই, 1 বছর সে ম্যাক্সিমাম খেলতে পারবে। 1 বছর পরে সে আর পারবে না, তখন হচ্ছে তাকে সাব থেকে নামানো লাগবে। এবং অ্যাগুয়েরো এটা জেনেই আসছে বার্সেলোনা। অ্যাগুয়েরো তো মানে হিউজ পে কাট নিছে ভাই, হিউজ পে কাট নিছে বার্সায় আসার জন্য। ঠিক। যদি বাই এনি চান্স হালান্ড ডিল মিস হয়ে যায় আমাদের, তখন কি করবে? হালান্ড ডিল মিস না, হালান্ড ডিল হচ্ছে হালান্ড ডিলের জন্যই টার্গেট কইরা আছে। যদি ধরেন বার্সা হালান্ডের ডাকাতের জন্য তো অভাব টার্গেট, নাই ইউরোপে ডাকাতের তো অভাব নাই, ডাকাতি করে মাঝে মধ্যে তো নিয়েও যায়, নিয়ে গেলে যদি কি হবে? আমরা যদি পার্সু করি 100%, আমাদের থেকে ডাকাতি করে নিতে পারবে না। পার্সু করাটা হচ্ছে ব্যাপার, আমরা কি পার্সু করব, কখন করব, সেটা হলো কাহিনী। চেলসির কাছে এই সিজনটা আছে, এই সিজনের মধ্যে চেলসি যদি ট্রান্সফার করে ফেলায় ভালো, যদি নেক্সট সিজন হয় তখন যে হচ্ছে এমবাপ্পের যে রিনিউয়ালটা আছে, এটা একটা ইফেক্ট পড়বে, যেটা মনে হয় না এমবাপ্পে কোনো রিনিউয়াল বা এরকম কিছু করবে, আমার কাছে মনে হয় না। সো এগুলা তখন রিয়াল মাদ্রিদও যাবে হালান্ডের পিছনে, এবং বার্সেলোনাও যাবে। এবং এখন পর্যন্ত কোনো সাইনিং করে নাই বলতে গেলে, লাপোর্তার যে এই টার্মটা যাচ্ছে, এই টার্মে কোনো বড় ট্রান্সফার হয় নাই। লাপোর্তা উইল ট্রাই টু গিভ আ বিগ ট্রান্সফার নেক্সট সিজন, নেক্সট ইন ট্রান্সফার উইন্ডো, অর ইন নেক্সট আফটার দ্যাট ট্রান্সফার উইন্ডো, মানে জানুয়ারি অথবা নেক্সট জুনে একটা বড় ট্রান্সফার হবে। আসলে আর না, ও ল্যাপটপটার চ্যালেঞ্জ তো এখন মানে হলো মেসি ডিলটা নিয়ে তার হলো মেসি তার ধরে রাখার বিষয়। এটা সে কোনো, ও এখন এই ধান্দায় রয়েছে, মানে মেসির ইস্যুটা শেষ করে দেন ও টিম গুছানোর কাজে লাগবে। সেটা হলো সামনের থেকে, সামনের ট্রান্সফার উইন্ডো থেকে হয়তো বা করবে। এখনো তো ও মেসির ডিলই তো রিনিউ করতে পারলো না, আবার নতুন করে করতে পারলো না এখন। করতে তো পারে নাই হচ্ছে ওয়েজ ইসের জন্য, ওয়েজ ক্যাপের জন্য। হ্যাঁ, ওয়েজ ক্যাপের জন্য।
লা লিগার থেকে দিচ্ছে। সো ওই ওয়েজ ক্যাপটা ঠিক করতে দেবে। দিস ইজ নট এ ফল্ট যে তুমি যেমনে কথা বলো নেগেটিভলি, আমার এরকম মানুষের সাথে ডিসকাশন করতেই প্যারা লাগে, কারণ তোমার কথাবার্তা অনেক নেগেটিভিটি, যে এটা করতে পারলো না, ওইটা করতে পারলো না। কি করবে ভাই? পজিটিভ জিনিসটা দেখো। তুমি পজিটিভ জিনিসটা দেখো হচ্ছে যে ও আয়শা কি কি করছে। তুমি বলো যে লাপোর্টা, তুমি তো সোজা কথায় যে লাপোর্টা কি কি করতে পারে নাই, এটা একটা মাদ্রিদ ফ্যানও বলতে পারবে। এই যে তানভীর ভাই কমেন্ট করতেছে না, তানভীর ভাইরে জিজ্ঞেস করলেও বলতে পারবে। তুমি একটা বার্সা ফ্যান হিসেবে, আমি তোমার টেস্ট নিতেছি, তুমি বলো বার্সা ফ্যান হিসেবে লাপোর্টা কি কি করছে এখন পর্যন্ত, ট্রান্সফার গুলো বাদে। ট্রান্সফার গুলো তো ওপেন, কিছু জিনিস আছে যেটা বার্সা কোর বার্সা ফ্যান বাদে কেউ জানবে না। এইটাই যে লাস্ট কথাটাই আমি বলি, আমি ওরকম মানে ওইভাবে আমার কিন্তু ফলো করা তাহলে হয় না। কথাই হ্যাঁ ভাই, তাহলে তুমি জাজি করো না, ঠিক আছে? জাজি করো না, কারণ যেহেতু তুমি পুরাপুরি ফলো করো না, তার মানে তুমি হাফ জাজ করতেছো। লাপোর্টা আসার পরে সে 500 মিলিয়নের একটা নন ইনস্টলমেন্টে সে ইন্টারেস্টে লোন নিছে, ঠিক আছে, 500 মিলিয়নের, যার মধ্যে 100 মিলিয়ন সে খরচ করছে ফর প্লেয়ার্স স্যালারি এবং মেসির যা বকেয়া বেতন টেতন আছে প্লেয়ারদের, এইসব বকেয়া শোধ করার জন্য। বাকি 400 মিলিয়ন রেখে দিচ্ছে। লাপোর্টা চাইলে কালকেই মেসির ডিলটা করে ফেলতে পারে, টাকা আছে, কিন্তু করতেছে না বিকজ অফ লা লিগার ওই ক্যাপটা। এরপরে লাপোর্টা অ্যাট দিস পয়েন্ট দিছে, সে হচ্ছে যাদেরকে সেল করবে না তাদেরকে নতুন কন্ট্রাক্ট দিচ্ছে বেতন কমানোর, অনেককে দিচ্ছে না বেতন কমানোর, উমতিতি গ্রিজম্যান, কারণ ইন্টেনশন হচ্ছে এদেরকে সেল করব। ও জানে পিকে সেল করতে পারবে না, পিকে কে একটা নতুন কন্ট্রাক্ট দিচ্ছে যেখানে পিকে ওয়েজ কাট নিচ্ছে, ঠিক আছে? যাদেরকে সে ওয়েজ কার্ডের দেয় নাই তাদেরকে সে সেল করতে চায়, সিম্পল অ্যাজ দ্যাট। সেল করতে চায় অথবা লোনে পাঠাতে চায়, সোয়াইপ ডিলে ঢুকাইতে চাই, যেমনি হোক ক্লাবের ইসের থেকে, পেপার থেকে ওদেরকে সরাইতে চাই, সেটা উমতিতি লিঙ্কলেট যার কথাই বললো। দেন আসো হচ্ছে সোশিওদের কাছ থেকে। বার্সার ফিনান্সিয়াল অবস্থা খারাপ, ঠিক আছে? সো বার্সার লোনেও ছিল, ডেপ্টেও ছিল, অনেক বড় ডেপ্টে ছিল, ঠিক না? 800 মিলিয়ন না 900 মিলিয়নের ডেপ্ট, এর মধ্যে 526 মিলিয়ন কিন্তু সোশিওরা দিয়ে দিবে বলে দিছে অলরেডি। এটা জানে না মানুষ অলরেডি। লাপোর্টা জেনারেল বডি মিটিং এ এটা নিয়ে তুলছে, মানে কথা তুলছে যে আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য উই নিড হেল্প ফ্রম আওয়ার সোশিওস। তো এই কাজটাই সোশিওরা বলছে ঠিক আছে। সোশিওরা 526 মিলিয়নের মনে হয় একটা ডেপ্ট ক্লিয়ারেন্সের জন্য ওরা অ্যাপ্রুভাল দিচ্ছে, যেটা বেয়ার করবে সোশিওরা। দিস আর গুড থিংস ম্যান। যে অবস্থায় রেখে গেছিল, যে সবাই বলতেছে না 3-4 সিজন লাগবে, আমার কাছে মনে হয় না 3-4 সিজন লাগবে, কারণ লাপোর্টা এখন পর্যন্ত যেই টার্গেটে আছে বা যেমনে করে সে ডিল ইগুলা করতেছে, যে আচ্ছা আমার সোশিওরা মনে করতে পারে আমাদের টাকা নিয়ে তো বাজে কাজ করতেছে লাপোর্টা বা কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এগুলো ভাবতেই পারে, ঠিক না? সো ওই কারণে সে যেটা করছে, সে কোনো আউবাউ খরচই করতেছে না, সেই কারণে সে কোনো বড় ট্রান্সফারেও যাচ্ছে না। এখন সে টার্গেট করছে আগে খরচটা কমাবে, যাতে এরপরে যদি ফিনান্সিয়াল আরেকটা ব্লো আসে, লাপোর্টার টাইমে আসে, সোশিওদের যাতে পাশে পায়। দিস ইজ নট দ্যাট সিম্পল যে আমি বললাম আর একটা প্লেয়ারকে ছাইড়া দিলাম, একটা প্লেয়ার কিনে নিলাম। দিস ইজ নট দ্যাট সিম্পল ম্যান। এখানে 3টা পার্টি আছে, 3টা পার্টিরে তোমার বুঝাইতে হবে, এজেন্ট, তোমার প্লেয়ার, তারপরে হচ্ছে অন্য ক্লাব, 3টা পার্টিরে তো তোমার বুঝানো লাগবে। এই 3টা পার্টি যদি না বুঝে তাহলে তোমার কোনো কিছু হবে না। তো সবকিছু মিলায় লাপোর্টা যা করতেছে ভেরি কমেন্ডেবল ভাই, ভেরি কমেন্ডেবল। আমি জাস্ট এটুক বলছিলাম যে মানে মেসির ওই যে লা লিগার যে ইয়েটা কন্ডিশনটা ছিল, ওই কন্ডিশনটার কারণে মেসির তো হচ্ছে না, চুক্তিটা তো এখনো রিনিউ করতেও পারতেছে না। দ্যাটস দ্য চ্যালেঞ্জ এখন ওর সামনে, যে এই জিনিসটারও কেমনে ফিক্স করবে। কারণ মেসির ডিলটাই এখন সবচেয়ে বড় জিনিস, মানে বড় বিষয় হয়ে দাঁড়াইছে না এখন, যে মেসিকে কিভাবে তারা সে রাখতে চায়। এখন বারবারই বলতেছে যে ডিল মানে একটা জায়গায় আছে, ভালো একটা জায়গায় আছে, যে কোনো সময় হয়ে যাবে, ঠিক আছে। পরে না ওই যে ওয়েজ কার্ডের ব্যাপারটা আসলো, এখন ওই যে ওয়েজ কার্ডটা হয়ে যাওয়ার পর আসলে মেসিকে আবার 6 বছরের চুক্তিতে রাখতেছে বা কবে করবে, 5 বছর। তুমি ভাই মানে জিনিসটা হচ্ছে কি, যে দিস ইজ লাইক ইউ আর আ প্যানেলিস্ট ইন আওয়ার শো,
রাইট? সো আমাদের অডিয়েন্সটা কিন্তু তোমার থেকে একটা এক্সপেকটেশন রাখতেছে জানার জন্য, রাইট? তো তুমি যখন এরকম ক্লুলেস হয়ে কথা বলতেছো তখন ওরা কিন্তু, আমি তো শো করি কম, এখন বার্সেলোনার হয়ে তুমি আছো, তোমার কিন্তু নিউজগুলো ফলো করা উচিত, জানা উচিত। এগুলো তো মানে আমি অনেক বেসিক লেভেলের জিনিস বলতেছি। মানে মেসিরে এখন যে অফার দিতেছে, ফার্স্ট অফার দিছিল 2 বছরের, 2 বছরের অফার এবং ওর সাথে খুব লং টার্মের একটা চুক্তি। এখন হচ্ছে ওরে 5 বছরের, টোটাল 5 বছরের একটা ডিল, মানে যেখানে হচ্ছে হি উইল বি প্লেয়ার ফর আস ফর 5 ইয়ার্স, এবং এরপরে এর মাঝখানে যদি সে যাইতে চায় তাহলে ওইটা নিয়ে যদি বার্সার অপশন থাকে ওইটা দেখবে, লাপোর্টা ওইটা দেখবে। তো থিং ইজ, বার্সার এখন যে অবস্থায় আছে, বাজে অবস্থায় আছে, আই এগ্রি, বাট লাপোর্টা ইজ ডুইং ভেরি কমেন্ডেবল জব ভাই, মানে সেটা ওভারঅল সব দিক থেকে। সঠিক। ওভারঅল সব দিক থেকেই ভালো ভালো অবস্থায় আছে। এই যে উমতিতিরে লাইতানোর আগে বাইরে হইব না, না না, উমতিতি লাইতানোর আগে বাইরে হবো না। উমতিতি যে তানভীর ভাই বলতেছে রিয়াল বার্সা কোনো প্লেয়ারের পিছনে গেলে অন্য অন্য কেউ পাবে না। সত্যি কথা ভাই, এটা এটা আমি একদম, যদি কোনোভাবে হাল্যান্ডের এজেন্টের সাথে কথা বলা থাকে যে লাপোর্তা যদি একবারও বইলা থাকে বা পেরেজ যদি বইলা থাকে যে টেল হিম টু ওয়েট ফর আস, সো ওই ওয়েটটা মানে সে করবেই। মিস করা, তানভীর ভাই মিস ইউ বার্তেমিউ বলতেছে, ভাই মিস করা তো লাভ নাই, আপনার আপনার ক্লাবে তো বার্তেমিউ চলে গেছে কিন্তু আপনার ক্লাবে পেরেজ রেখে গেছে। এনজয় ইওর পেরেজ, ঈদ পালন করেন পাপা পেরেজ। বড় বড় সাইনিং এর পরে তো খুব নগ্ন নৃত্য দেখতাম আপনাদের, তো এখন মন খারাপ কইরা করেন যা করার। আমার তো ভালোই লাগতেছে। পাপা পেরেজের আরেকটা ক্লিপ আসতেছে সামনে, ওইটা হওয়ার পরে আসল গ্যাঞ্জামটা হবে ভাই। সামনে আসতেছে হচ্ছে লাপোর্তারে নিয়েও ও সেম ধরনের জিনিস বলছে, এবং ওইটা যদি বাইর হয় লাপোর্তা উইল, লাইক যদি লাপোর্তা এটা নিয়ে স্প্যানিশ মিডিয়ার সাথে কোনো গুটিবাজি করার ইচ্ছা থাকে তাইলে তো মজাই হবে। পাগল বানিয়ে দিলাম অপোনেন্টের প্লেয়ারদের। অঙ্কুরে নিয়ে নিও, খুর জন গোমেজ লাইভে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো 9টা থেকে শুরু করতেছি। আরে ভাই আমি তো ভাবছি মনে আড্ডা দিয়েছেন, লাইভ মনে হয় এটা শেষ। ওরে ভাই এটাও আড্ডাই হইতাছে, আপনি খালি কথা কন, এটা মানুষে শুনে। ভাই ভ্যাকসিন একটা লয়া তো ভাই হাতটা আর লড়াইতে পারি না, জ্বর উড়াই এলাইছে ভাই। ভ্যাকসিন অনেকের প্রবলেম হচ্ছে ব্রো, মানে প্রবলেম মানে হচ্ছে তুমি তোমার যে যে জ্বর টরের কাহিনী হচ্ছে এগুলা। আরে ভাই আমার ভাই জ্বর নাই, মর্ডানা কোনটা দিছে? আচ্ছা মর্ডানা। কারণ আমার ফুফু আবার আজকে আসছিল, উনি আবার কইলো যে উনার নাকি জ্বর হইছিল। জি ভাই কোন কোটায় দিচ্ছ? আমি তো স্টুডেন্ট, ভার্সিটিতে করছিলাম রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, তাহলে তো জোস। ভার্সিটিতে আমি এই যে এই ম্যাচটা খেলা, আমি হচ্ছে ওই যে লাইভটা অফ করে দিয়ে আমরা এমনিতে আড্ডা মাড্ডা দিলাম, আরো কিছুক্ষণ গেম খেলুম, কিছুক্ষণ বসে বসে গেম খেলুম। এক কাজ করেন, আমি তাহলে আসতেছি, হাত মুখটা ধুই আহি, 5 মিনিট লাগবে আমার। স্ট্রাইকারটা চরম সেলফিশ। কি নাম কি শালার? কিলিয়ান এমবাপ্পে নাকি? সেলফিশ নাম না শুনলে তো আমার এমবাপ্পের কথা মনে পড়ে। ভাই আমরা তো জিতে গেলাম আপনার লেজেন্ডের সাথে, 3-2 তে জিতছি। ওই সেম রেজাল্ট লাস্টবার হয়েছিল, আমি তো কনফিউজড হয়ে গেছিলাম। আমি সার্চ কইরা ওয়েবসাইটে দেখি লাস্টবারের রেজাল্টটা দেওয়া, লাস্টবার বার্সা জিতছিল 3-2। কিন্তু এটা না পছন্দ হয় না আমার একটা জায়গায় ভাই, সেটা হচ্ছে ইসরায়েলে যায় 2টা ক্লাব খেললো, মানে ভাই আমি এই যে ভাই এই ভাই আপনি আবার কিছু মনে করেন না, একটা কথা বলি ঠিক আছে, মানে লাপোর্তা যা করছে বা আপনারা মোর দেন ক্লাব, এটা নিয়ে আমি সবসময় রেসপেক্ট করি, কিন্তু ভাই এই যে ওরা যে একটা ফেক নিউজ শুনাইলো না যে ইসরায়েলে খেলবো না, এটা নিয়ে কিন্তু ভাই অনেক বানাইছে যে উই আর মোর দেন আ ক্লাব, আমরা ইসরায়েলে আমি খেলবো তো না, দেখি নাই যে ইসরায়েলে খেলবো না, এই নিউজটা আমি দেখি নাই।
না ভাই তোমরা এটা কোন- আরে এটা ভাই আসছে এমন নিউজ আসছিল ভাই, এমন নিউজ আসছিল আস্তে বুঝছেন, আস্তে এইগুলা আস্তে দিয়া আস্তে তারপরে না, বার্সা ফ্যানরা তুমি কয়েকজন বলছে যে উই আর মোর দেন আ ক্লাব। এখন বার্সেলোনার ফ্যানরা বললে আমি তো এটা আমি দায় নিব না, বাট আমি যেসব জায়গায় ফলো করি বা যেসব নিউজ গুলো ফলো পোর্টাল গুলো ফলো করি ওই জায়গায় আমি এটা দেখি নাই, আমি আরে আসলেই দেখি নাই। আরে বুঝা হয়েছে কি, আপনি তো মনে করেন সেন্সিবল ফ্যান, এখন সবাই তো মনে করেন ওই ট্রল ফুটবলের কিছু নিউজ দেখে অনেকে আছে এগুলা বিশ্বাস করে নাই, বুঝেন নাই, শোনো, এখন এই সোশ্যাল যে মিডিয়ার যুগ ভাই। একটা আমি সার্চ করার পরে একটা পাইছি যে জুইশ টেলিগ্রাফ এজেন্সি বার্সেলোনা রিকোয়েস্ট নট টু প্লে ইন জেরুজালেম অ্যান্ড ইটস ইসরায়েলি অপোনেন্ট ক্যান্সেল দেয়ার ম্যাচ, মানে এরকম একটা দেখছি। তাও কবেকার নিউজ এটা 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 জুলাই 16 এর নিউজ, মানে হ্যাঁ রিসেন্ট মিয়া, নিউজ। ওই টাইমে এই সো 4 দিন এই একটাই পাইছি, আমি আর কোনো জায়গায় দেখি নাই। ক্লাব কল অফ ইসরায়েলি ক্লাব কলস অফ, তাও কি রিয়ালের সাথে না, কিন্তু এটা হচ্ছে একটা ওইটা ইসরায়েলি ক্লাবের সাথে ইসরায়েলের খেলার ক্লাবের কথা ছিল। সাথে খেলার কথা ছিল। হ্যাঁ, ওইটা মনে হয় ক্যান্সেলই হয়েছে ব্রো। নিউজ যদি ওইটা হয় ওইটা ক্যান্সেল হয়েছে। না আমি ওইটা কিন্তু ভাই দেখছিলাম রিয়ালের সাথেও ম্যাচটা নাকি ক্যান্সেল করবে না, মানে ইসে খেলবে না আর কি, ম্যাচ ক্যান্সেল করবে না, ইসে খেলবে না আর কি। কি বাংলায় লেখা, মানে যারা পোস্ট করছে কোনো এক আরে জায়গা ও থেকে নিউজ। ভাই বাংলায় পোস্ট করছে মানে হ্যাঁ, সমানে ভাই, সো ঠিক আছে। সো সো এরা হচ্ছে অব্রোয়ারিয়ার ভাই। এদের কথায় যদি আমি চিন্তা করি যে বার্সা ইজ নট মোর দেন আ ওইটাই ক্লাব, ভাই, তাহলে মানে এমন ভাই রিয়াল মাদ্রিদও কিছু আছে ভাই, ঠিক আছে, দেখেন রিয়াল মাদ্রিদ নিয়েও লেখছে যে রিয়াল মাদ্রিদও এই ইসে রাজি হয়েছে, ঠিক আছে, ওরা খেলবে না, ঠিক আছে, মানে দুঃখে ভাই, মানে এরকম কিছু ফ্যান আছে। শোনো, বার্সা রিয়াল এটা খেলছে তো বিকজ অফ ইসরায়েলে প্রচার করতে চায়, আর কিছুই না। হ্যাঁ ইসরায়েলে আরে ভাই বার্সা রিয়ালের দুই টিমেরই টাকা হয় ইসরায়েলতে, বুঝছেন, এটি মনে করেন দিন শেষে কিন্তু ভাই সবই বিজনেস অর্গানাইজেশনই, ঠিক আছে, কেউ কিন্তু ভাই মানে না, ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনাদের বার্সা আপনাদের মোটোটা তাও একটু ভিন্ন, আপনাদের মোটোটা তাও ভিন্ন, কিন্তু আমাদের মোটো আরো ডিফারেন্ট। আপনারা তাও মোর দেন ক্লাবের ক্ষেত্রে মানে ক্লাবের অনেক বার্সা একটা থাকে। মোর দেন এ ক্লাব বিকজ কোম্যান আমাদের কোচ হয়ে আছে, রাইট? এই ও কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট পে কাট নিয়ে শুরু থেকেই কোচ হয়ে আছে। ওর কিন্তু বিশাল বড় একটা পে কাট। অনেক বেকার, এটা ট্রু। আরে আমি মনে হয় লাস্ট জিদানে কত পাইতো এটা জানি না, জিদান অবশ্য জিদানও কিন্তু ভাই সেম একটা কাজ করছে, জিদান কিন্তু 40 মিলিয়ন মাদ্রিদ থেকে নিয়ে যেতে পারতো ও চাইলে, ও কিন্তু নেয় নাই, ঠিক আছে। আর লাস্টে যায় সোলারের টাইমে একটা কথা এরকম ছিল, সোলারে মাদ্রিদ বলছিল যে তুমি কত চাও, ঠিক আছে, ও আবার বলছিল যে মানে আমার সাথে তো মাদ্রিদের টাকার সম্পর্ক না, তোমরা যত এফোর্ড করতে পারো ততই দিবা, সমস্যা নেই। এই যে এটাই বলতেছে, আদর ভাইও সেম কথাই আমার সাথে বলতেছে যে ফার্স্ট টিমের ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা বাদ দিছে। ওইটা কিন্তু মানে ওই যে মেইন যে টিমের ম্যাচ ওইটা কিন্তু আসলেই বাদ দিছে, ওইটা খেলতেছে না বার্সা। মানে আমি কিন্তু ভাই নিউজ দেখছি ফার্স্ট টিমেরটাই, আমি কিন্তু লেজেন্ড নিয়ে কথা বলতেছিলাম না, লেজেন্ডের টিম নিয়ে কথা বলতেছিলাম না। আমি লেজেন্ডারটাও দেখছিলাম, মানে লেজেন্ডেরটা আমি দেখি নাই, লেজেন্ডেরটা আমি দেখি নাই। আমি মানে লেজেন্ডেরটা আমার কাছে এটা রিয়াল মাদ্রিদরাও দিছে, রিয়াল মাদ্রিদ ফ্যানরাও দিছে এরকম, মানে ঠিক আছে। এটা তো ভাই বাঙালিরা এটাই আউট বাঙালি, এটাই ঠিক আছে। বাঙালি টিআরপি চিন্তা করে, টিআরপি ছাড়া কিছু বোঝে না। বাঙালি হচ্ছে ভাই মানে পেটে নাই ভাত, ভ্যাজলিন দিয়া মারো হাত, এই হলো বাঙালির আরে অবস্থা। ভাই, বাঙালিরে তুমি কি কইবা? কট তো ওই হলার নাম কি, গানা, কোনটা? ওই যে আচ্ছা, যেটা 3টা দিলেন 4টা দিলেন। না দেই নাই তো। ওইটার তো কাহিনী তোমারে বলি নাই। ওইটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল গেম প্লে, মানে ওইখানে যা দেখছো না ওটা ও হচ্ছে আমার ভাই ভালো ক্যারেক্টার। কথা, আপনার জন্য ভালো নিউজ আছে, ডিবালা গ্রিজম্যান সোয়াপ হইতে পারে, মাত্র দেখলাম 10 মিনিট আগে, ঠিক না আছে, এটা কিন্তু মাত্র আমার না, মনে হয় না ডিবালা ছাড়বো, এটা ডিবালা ইউভে এটা ছাড়বো না স্যার মনে হয়। স্যার এটা 24 ঘন্টা আগের রিউমার, আপনারা এখন রিউমার কই? তাইলে ইসে দিছে ওই যে, আরে ভাই ইসের তো চিনেনি, ট্যাপ ইন মার্চেন্ট, যে আরে হেয়ার উই গো, ওর নামটা জানি কি। ফেব্রিজিও এখন দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, ফেব্রিজের মাত্র ডিবালা দেখলাম কই? ফেসবুক ফেব্রিজিওই তো গালাগালি। বহুত আগে দিছে মিয়া, ফেব্রিজিওই তাইলে মনে বহুত হয় আগে। আমার নিউজ ফিডে মাত্র আইছে। হ্যাঁ, তোমার লেট হইছে। আমি ফেব্রিজিওর নিউজে, আমি ফেব্রিজিও অত পছন্দ করি না, বাট
হোয়াট ইজ ডিউ আরে ভাই ফ্যাব্রিজিও নিয়ে ভাই মানুষ এমন করে ভাই, ও একটা ওভাররেটেড ভাই। ও আরেকজনের নিউজ আইনা নিজে মাইরা দেয় আর সেফ খেলে ভাই, হ্যাঁ কতক্ষণ ওইটা। পরে যে দেয় ভাই, ঠিক এখন আছে। তোমারে ওই নিউজটার গল্প বলি যে কি হবে গ্রিজম্যান আর ডাইবালার নিউজটাতে। এখন পর্যন্ত এই নিউজটা সার্কুলেট হওয়ার আগেই বার্সা ইউভেন্টাস ডিনাই করছে। মানে সার্কুলেট হওয়া লাগে না নিউজ, সার্কুলেট হওয়ার আগেই কয়ে দিছে যে আমরা এরকম কিছু ভাবতেছি না। এবং ইউভে এখন আছে হচ্ছে ডিবালার ই যে আছে, এজেন্ট যে আছে হ্যাঁ, এজেন্ট যদি ব্যাক করে ইতালিতে, ওর সাথে বসবে কন্ট্রাক্ট রিনিউয়ালের জন্য। আরে And ডিবালা ছাড়বো না ভাই, ডিবালা দেখেন না ক্যাপ্টেন, ওর কিন্তু ইউভেন্টাসের প্রতি একটা আলাদা ছিল। ও কিন্তু আরে এক সিজন ভাই, পুরো বেঞ্চই ছিল ডিবালা, তাও ও কোনো ভাই কমপ্লেন করে নাই, ও কিছু করে নাই। ও অ্যালেগ্রির মেইন ম্যান হবে। ওইটাই ও অ্যালেগ্রি মেন ম্যান তো ডিবালাই হবে, এইবার বইলা দিছে। কারণ আগের আগের রোনালদোরে মেন ম্যান বানাইছিল, কারণ রোনালদোর ওই এজ ছিল, কিন্তু এখন তো আর রোনালদোর ওই এজ নাই। অ্যালেগ্রি বইলাই দিছে যে ডিবালা হবে ওর গেমের মেন ম্যান। এই যে বাংলাদেশিরা কোকা কোলারেও দেউলিয়া করে দিচ্ছে। আরে মিয়া, কোকা কোলা নিয়ে যে কি বানাইছে ভাই, কোকা কোলা খাই আমি একটা ফেসবুকে আমি একটা ছবি দিও জানা মিয়া, এরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। কি তোমার যেটা কই ডিবালা মেন ম্যান হইবো, আমি কালকে দেখতেছিলাম, আমরা ভুল করছি কালকে প্ল্যান কথা কইতেছিলাম না আমি তুমি, ওই যে রাইট উইং এ কারে কইছিলা তুমি? রাইট উইং এ আমি কইছিলাম রে কি এসারে না, রাইট উইং এ কোডাডো কি দিবালা রেখা লাইলবো এসএস, মানে সেন্টার স্ট্রাইকার, মানে এই এমন একটা শোনো, রোনালদোর পিছে, আর লেফট উইং মানে কি এসা। না, ক্যামে ডাইবালা থাকবে, রাইট উইং এ কিয়েসা, লেফট উইং এ রোনালদো, উপরে মোরাটারে ফার্স্টে আইসা বেঞ্চ করাইবো না। ও এই নি কথা, ও তাইলে একটা খবর হয়ে যাবো গা, ঠিক আছে। একদিকে তোমার মনে আছে না অ্যালেগ্রির টাইমেই কিন্তু ভালো করছিল মোরাটা, মিয়া, মোরাটারে কিন্তু ভালো ভালো পছন্দ করে। মোরাটা অ্যালেগ্রিতে ভালো এটা করছিল। আমি কালকে ভুলাই গেছিলাম কালকে মোরাডার কথা। মোরাডারে ভাই অ্যালেগ্রি খেলাইবো, বেঞ্চে বয়াইবো না। আরে এবং ইউভের অ্যাটাক ভালো হইবো ভাই, চিন্তা করে দেখছেন রোনালদো কিয়েস আর ডিবালা তিনটা যদি এক লগে থায়, এক লাইনে গেলে খবর খারাপ বানায় দেবে। একদিক দিয়ে এক্সপিরিয়েন্স, একদিক দিয়ে আমি ইয়াং। ওই যে ফোর্জা ইউভেন্টাসের যে এটা আছে, টুইটারটা আছে, আমি ওইটা একটু শো করি তোমাকে, ঠিক আছে? মানে যেহেতু এটাই লাস্ট টপিক, এটা কভার করে আমরা মোটামুটি চলে যাবো, আমরা নিজের আড্ডা দিলাম। এটা হচ্ছে একটা, এটা দেখার পরে আমার মাথায় আসছে যে আরে শালা মোরাডার কথা তো ভাবি নাই আমরা। আমরা তো যদি লোকাটেল্লি আসে, লোকাটেল্লি সহ কোন জায়গায় আসলে লোকাটেল্লি, বেন্টেনকুর, কিয়েসা, ডিবালা, রোনালদো, মোরাটা, অ্যালেক্সান্দ্রো, কিয়েলিনি, বনুচ্চি, ডানিলো, শেজনে, এটা হলো একটা ফরমেশন। আর একটা হচ্ছে এই যে ম্যাকিনি, লোকাটেল্লি, র্যাবিওট, কুলুভেস্কি, মোরাটা, রোনালদো, এই ওখানে হচ্ছে কুয়াড্রাডো উইং ব্যাক। তো এটা হবে না, এটা হইবো না, এটা চান্স পাই। এটা সাব করলে সাব কইরা চেঞ্জ সাব করতে করলে পারে। ওইটা ওই যে কোপা ইটালিয়া এডিতে খেলাইবো দেখা গেছে। হ্যাঁ, এটা একটা স্বভাব আছে তো অ্যালেগ্রির, যে সে সাব কইরা পুরো স্কোয়াড চেঞ্জ, মানে ফরমেশন চেঞ্জ কইরা ফেলায়। আরে লোকাটাইলি হয়ে যাবে ভাই। এই যে দেখে নেন আপনারা, এ হচ্ছে ইউসিএল এর নেক্সট ইউসিএল এর ফাইনালের উইনার, গোল স্কোরার। হি উইল স্কোর দ্য উইনার। ভাই 6 মাস পর, ঠিক আছে, হি উইল স্কোর দ্য উইনার বাট ফর রিয়াল মাদ্রিদ। 6 মাস পরে ওরা আমরা মাদ্রিদে নিমু, ঠিক আছে, পরে মাদ্রিদে ফাইনাল ম্যাচটা খেলবো, তারপর গোল দিব। নাকি রিয়াল মাদ্রিদ বলতেছেন, কি বায়ার্ন মিউনিখ চাইছিল বলে? কিয়েসারে বায়ার্ন অনেক আগেই চাইছিল, কিন্তু নিতে পারে নাই। তাহলে ওই রুমার তাহলে বাদ। বায়ার্ন চালা গেছে। ওরা এখন সার্জি রবার্তোরে লোনে নেওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ, এটা শুনছি এটা। আসলে অন্য সব ক্লাবগুলো আর বায়ার্ন থেকে কিছু শেখা উচিত। ওরা এত ওএসবিল আর এত এইভাবে কন্ট্রোল করতে পারে, মানে এই শাওয়ার কথা বইলো না ব্রো। কিন্তু যে ভাই বুন্দেসলিগাতে প্লেয়ার নিতে পারে যে, বুন্দেসলিগাতে প্লেয়ার নিতে পারে যে, এইটাই। আরে ভাই আপনি বুঝেন ভাই, কিসের ক্রুস মডরিচ বেস্ট ট্রান্সফার, মানে লেভানডস্কিরা ফ্রিতে পাইছে। জি ভাই বলেন। সার্জি রবার্তো বা কোটিনো এদেরকে লোনে নেওয়ার চিন্তা করে কেমনে? তুমি কি চিন্তা করতে পারবা রিয়াল মাদ্রিদে তোমরা একটা রাইট ব্যাক কে লোনে নিচ্ছ বা ক্যাম্পকে লোনে নিয়ে বেঞ্চে বসায় রাখতেছো? চিন্তা করতে পারবে এটা? পারবা না। কেন বলো তো?
কারণ তোমার স্ট্রাগল করা লাগে মেইন টিমটা বানানো নিয়ে, ফার্স্ট 11 বানানো। ওটাই। কুত্তার বাচ্চাদের মেইন টিম বা ফার্স্ট 11 বানানো নিয়ে কোনো টেনশনই নাই, তাদের মেইন টিম তো অটো হয়ে যায়, অটো অটো মানে ভাই আপনি বুঝেন ভাই, উপেমাকানোর মতো ডিফেন্ডার ওরা কত কম দিয়ে আনলো, লেভানডস্কির মতো প্লেয়ার পুরো ফ্রি, ঠিক আছে, মানে তাইলে এটা এইটা ভাই কোনোদিন পসিবল ভাই, মানে পুরা ফ্রি লেভানডস্কির মতো একটা প্লেয়ার। মানে উইথ ডিউ রেসপেক্ট টু বায়ার্ন ফ্যান্স এন্ড বায়ার্ন মিউনিক ভাই, আমার আর কেউ এইটা ভাই অনেক বেশি বেশি, ওরা যে এটা করে এটা অনেক বেশি বেশি আর ভাই মানে পছন্দ। বায়ার্ন ফ্যানদের সাথে আমি কথা বলছিলাম, ওনারা বলে কি কয় বায়ার্ন কেমনে হ্যান্ডেল করে, আমি কই ভাই শোনেন, বায়ার্ন বুন্দেসলিগা জিতবো এটা কনফার্ম, ওদের ওই জায়গা থেকে একটা অ্যামাউন্ট আসবো, ওরা ডিএফবি পোকাল জিতবো এটা থেকে এটা কমান, ওই জায়গা থেকে ওরা একটা অ্যামাউন্ট পাইবো, ওরা জার্মান সুপার লিগ জিতবো, সুপার লিগ ফাইনাল জিতবো এটা কনফার্ম, ওই জায়গা থেকে একটা মানে অ্যামাউন্ট পাইবো, ওরা 3 জায়গাতে মোটামুটি টাকা উঠায় লাই, ঠিক আছে, তারপরে ট্রান্সফার করে, যেই ট্রান্সফার গুলা করে একবারে কমে আনে, ঠিক আছে, ওরা ফিনান্সিয়ালি কেমনে স্ট্রাগল করবো। দরকার হচ্ছে আরবি লেপজিকের একবার জেতা, মানে আরবি লেপজিক ওইটাই যদি একবার জিততে পারে ঘটনা ঘুরে যাবে, কারণ আরবি লেপজিকের পিছনে টাকা আছে, ওদের টাকা একটা আছে, আর আরবি লাইপজিগ তো মনে হয় একমাত্র টিম যারা পশ্চিম জার্মানির, আর বাকি সবগুলা কিন্তু পূর্ব জার্মানির, বুঝছেন, একমাত্র টিম আরবি লাইপজিগ, ওরা কিন্তু পশ্চিম জার্মানিতে কোনো টিমই দেয় না বুন্দেসলিগায়। আচ্ছা। তো মুদ্রা কথা মানে এন্ড অফ দ্য স্টোরি, ঈদ ঈদ তো চলে আসছে এবং আমাদের সাথে শো প্রায় 3-4 সাড়ে 4 ঘন্টা ধরে আপনারা শুনছেন। আজকে সাজ্জাদ ভাই গান গাইছে, আমি গান গাইছি, আমরা আমাদের লাইফের স্টোরি নিয়ে কথা বলছি এবং সিয়াম ছিল, জাফির ছিল আজকে আড্ডা দেওয়ার জন্য, শোর নামই ছিল ঈদ আড্ডা। আড্ডা দিলাম, গল্প করলাম, ফিফাও খেললাম, সবকিছু মিলায় একটা কমপ্লিট একটা প্যাকেজ দিলাম আজকে। সো ঈদের পরে আবার হয়তো আমরা দেখা করব, ঈদের মধ্যে মনে হয় না কোনো শো হবে, ঈদের পরে আবার আমরা দেখা করব, আবার শো নিয়ে আসবো। এর মাঝখানে আপনারা আমাদের ডিসকর্ড যে চ্যানেলটা আছে, ডিসকর্ড চ্যানেলটাতে জয়েন করেন। আমি অঙ্কুরকেও ডিসকর্ড চ্যানেলটা লিংক দিয়ে দিচ্ছি। সো অঙ্কুর জি ভাই, তুমি গ্রুপে একটু এটার পাবলিসিটি করে দিও। বেসিক্যালি ডিসকর্ড চ্যানেলে আমরা ওই লাইভ গুলো দেখানো বা একটা কমিউনিটি বিল্ডে ট্রাই করব, সোজা আলাপ, ঠিক আছে বুঝছো? ভাই। সো এই যে আচ্ছা আমি ভাই, প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি, সেটা যারা এন্ট্রি করতে পারবেন না এই লিঙ্কটা দিয়ে জানাবেন, একটু অঙ্কুরকে জানান বা আমাকে জানান, অঙ্কুর নিজেই ফার্স্টে জয়েন করবে, তারপরে আর কি ওইটাই। পাবলিসিটি করবে। সো ওই জায়গায় আস্তে আস্তে আমি জিনিসগুলো বাড়াইতেছি, কিছু বট অ্যাড করতে হবে, যেখানে হচ্ছে বট মানে বট অটো নিউজ গুলো জেনারেট করবে টুইটার থেকে। আমি একটু রিসার্চ করে যদি আমি পাই ওইগুলো আমি অ্যাড করে দিবে। আপনারা জয়েন করার সাথে সাথে আপনাদের গার্ল ডালোট হচ্ছে আপনাদেরকে একটা ভালোবাসার মতো মেসেজ দিবে, ওয়েলকাম অ্যাব্রোড। সো লস নাই এখানে আসলে, ফ্রিতে গার্ল ডালোট থেকে একটা উইশ পাই যাবেন। এনিওয়েজ ঈদ মোবারক গাইস। গরু খান ঠিক আছে, কিন্তু আশেপাশে যারা মানুষ আছে অনেকে ভাত খাইতে পারতেছে না, সো পারলে তাদেরকে ভাত দিয়েন। গরুর ওই 7 ভাগ করে 1 ভাগ দিয়া ওর এক বেলাও চলবে না, ঠিক আছে, ওরে ওই গরুটা না দিয়া 3 বেলার ভাত চাল কিনা দিয়েন। এন্ড দোয়া করেন যাতে আমাদের দেশ এবং আমাদের আশেপাশের মানুষজন এই কষ্ট থেকে বাইর হয়ে আসতে পারে। এই বাইর হয়ে আসার জন্য আমাদের অনেক গোড়ামি থেকে বের হয়ে আসতে হবে। সো এই গোড়ামিটা, ফার্স্ট গোড়ামি থেকে বের হয়ে আসা এটাই হইতে পারে যে এই ঈদে যারা কোরবানি দিচ্ছি না আমরা হয়তো আমাদের যে কোরবানির অ্যামাউন্টটা আছে সেটা একটা অ্যামাউন্ট আমরা ঈদেরকে দিতে পারি, দুস্থ যারা আছে যাদের পেটে ভাত যাচ্ছে না তাদেরকে দিতে পারি। আর যারা দিচ্ছি তারাও মানে মাংসর সাথে চালটা দিয়েন, চাল নাই মানুষের বাসায়। এনিওয়েজ ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।